রবিউলের কথা নিয়ে কিন্তু অলরেডি লাইক হিউজ অ্যামাউন্ট অফ ব্যাকল্যাশ অনলাইনে, হুম হুম তার হুম। যে চাঁদা চাঁদাবাজির কথাটা নিয়ে। সেভাবে আমি চাঁদা দেখছি না। খলিলুর রহমানের নিয়োগ নিয়ে বিএনপির অনেক হুম। নেতারাই বিস্মিত। সময় আমরা একটু হাসাহাসি করি, নগর ড্যাডি, নগর পিতা। আমি জানি না কোন বিবেচনায় তাকে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে। সিওরে লাগান, এই ভাই সিওরে লাগান। আমিনুলের এক লোক এসে তার গায়ে ঠাস করে একটা ধানের শীষের কটপিন লাগাই দিছে। তো দুইজন আমাদের মন্ত্রী আছেন যাদের নাগরিকত্ব ইস্যু নিয়ে বেশ আলোচনা হয়েছে। আমি বাংলাদেশে বসবাসও করতে চাই না, ঝুঁকিও নিতে চাই না। ওয়াও। ও যদিও আমি বিএনপি যে যে ব্রাজিলের সময় সাপোর্টার। ক্ষমতায় আসে ওই সময় নাকি ব্রাজিল চ্যাম্পিয়ন। ব্রাজিল চ্যাম্পিয়ন হবে বাংলাদেশে, মানে মন্ত্রী পরিষদ চুজ করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে এত বেশি পাওয়ার দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রী আমার আপনার ট্যাক্সের টাকায় ল্যাভিশ লাইফ লিড করে, আমার আপনার ট্যাক্সের টাকায় ফ্ল্যাটে থাকে, আমার আপনার ট্যাক্সের টাকায় তাদের বাসার বিদ্যুৎ চলে, কোনো লোডশেডিং হয় না, আমার আপনার ট্যাক্সের টাকায় তারা হেয়ার রোডের বিলাসবহুল বাড়িগুলোতে থাকে। তারেক রহমান হচ্ছে খুব আননেসেসারি জায়গায় প্রতিমন্ত্রী দিয়ে রাখছে, এই কিন্তু এই জুলাই এই নিয়ে ক্লিপ যদি প্রচুর আব্দুল তুষারের সামনে আসে এটা কিন্তু পোস্ট হবে। যার মিনিস্টারিয়াল এক্সপোজার হচ্ছে আজ থেকে প্রায় 30 বছর আগে, তাকে আমরা এই একবিংশ শতাব্দীতে কালচারাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি দিচ্ছি। আর যে জিনিসটা আমি পার্সোনালি ঘোরতর বিরোধী, সেটা হচ্ছে অতিরিক্ত বুড়া মানুষকে মিনিস্ট্রিতে দেওয়া। শেখ হাসিনার খালেদা যে হুম। একসাথে, রাইট? না না, শেখ হাসিনা আর মতিউর রহমান নিজামী ও এক মতিউর টেবিলে। রহমান নিজামী একসাথে, ও মাই গড, হ্যাঁ এটা তো সেই হিস্ট্রিক্যাল ছবি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে কথা বলতে দিতে হবে, এটার কোনো হুম। বিকল্প নাই। মানে কি, মানে জগা খিচুড়ি পাকায় রাখছে তো একটা। বর্তমান সরকারের বিএনপির যে মন্ত্রিসভা হয়েছে এটা নিয়ে সবারই অনেক কৌতূহল, কেউ কেউ সমালোচনা করতেছেন, কেউ কেউ অনেক প্রশংসা করতেছেন। আমরা এহসানুল হক মিলনের মতন মানুষকে অনেক সেলিব্রেট করতে দেখতেছি শিক্ষামন্ত্রী হিসেবে, যাকে অ্যান্টিসিপেট করা হইতেছিল সে হবে। আবার আমরা শেখ রবিউল ইসলাম রবির মতন মানুষকেও দেখছি যার এগেইনস্টে খুনের মতন অভিযোগ থাকার পরেও, তাকে বিএনপি থেকে সাসপেন্ড করার পরেও 2024 সালে আমরা পরবর্তীতে 2026 সালে তাকে মন্ত্রিসভার মধ্যে দেখতে পাইছি। ইশরাক হোসেনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। খলিলুর রহমান যিনি উপদেষ্টা ছিলেন সেখান থেকে তিনি একজন মন্ত্রী হয়েছেন। এগুলো নিয়ে সবার অনেক বেশি প্রশ্ন আছে। বলা হইতেছে একজন স্বাস্থ্যমন্ত্রী কেন একজন ব্যাংকার হবেন, আবার একজন ডাক্তারকে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নিতাই রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, যিনি নেহা কক্করকে তুলনা করছেন বাংলাদেশের একটা গোল্ডেন স্ট্যান্ডার্ড হিসেবে, আই গেস আইডিয়াল হিসেবে। আব্দুল আওয়াল মিন্টু মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন পরিবেশ, বন এবং জলবায়ু, যিনি বিএনপির মধ্যে মনে হয় সবচেয়ে ধনী প্রার্থী ছিলেন আমরা যখন সম্পদের হিসাব দেখি, যতদূর আমি জানি। তো এই সব কিছু নিয়ে আমরা ডিসকাস করব। মূলত আমরা বিএনপির মন্ত্রিসভার প্রাথমিক যে সমালোচনাটা সেটা আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আমরা জানি বর্তমান মিডিয়া আপনাদের সামনে হয়তো সেই কথাগুলো বলতেছে না। পাশাপাশি আমরা অবশ্যই ভালো জিনিসগুলো তুলে ধরবো। সাফওয়ান আমার সাথে আছে, সাফওয়ানকে আমি আলাদা করে পরিচয় করাবো না, কারণ হচ্ছে সাফওয়ানের যে ডিসকাশন আলোচনার লেভেল সেটাই হবে তার মূল ইন্ট্রোডাকশন এবং পরিচয়। আমি সাফওয়ানকে প্রথমে একটা কোশ্চেন দিয়ে শুরু করবো আলোচনাটা শুরু করার জন্য। এই মন্ত্রিসভার মধ্যে যদি টপ 3টা পিক বলতে বলি, যেটা সবচেয়ে খারাপ পিক, যেটা থাকাই উচিত হয় নাই, সেই 3টা পিক, এবং সবচেয়ে ভালো 3টা পিক যদি তোমার ইয়েতে হয়, কি হবে? আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। লেটস বিগিন দ্য টক। আমার কাছে যেটা মনে হয় যে বেসিক্যালি, মানে অনেকে এই কথাটা বলবে when we start this discussion, এটা শুনে অনেকে এই কথাটা বলবে যে ইটস টু আর্লি টু সে সামথিং হুম অ্যাবাউট হুম দ্য মিনিস্টার্স, বাট কোনো যখন পোর্টফোলিও ডিস্ট্রিবিউশন করা হয় তখন সবারই একটা ইনিশিয়াল প্রিজাম্পশন থাকে যে আসলে এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো আমার কাছে যেটা মনে হয় একেবারে, মানে টু দা পয়েন্টে যদি আমি অ্যান্সার দিই, আমার কাছে বেস্ট পিক যদি বলেন, শিক্ষামন্ত্রী এলজিআরডি মন্ত্রী, হুম শিক্ষামন্ত্রী মিলন, এলজিআরডি মন্ত্রী আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর বিক্রম মেজর হাফিজ। সো এই তিনটা আচ্ছা। আমার কাছে অ্যাট এ গ্ল্যান্স মনে হয়েছে খুবই ভালো পিক। আর খারাপ পিক যদি বলতে বলেন, আসলে খারাপ পিক অনেকগুলা ভাই, মানে এখন আমি কোনটাকে রাখে কোনটাকে বলবো এটা বুঝতেছি না। আমার কাছে মানে অ্যাট এ গ্ল্যান্স যদি আবার বলি, অ্যাট এ গ্ল্যান্স হচ্ছে অবশ্যই আমাদের সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী, তিনটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যার অধীনে, সেটা একটা খারাপ পিক ছিল। শেখ রবিউল সংস্কৃতি আলম, মন্ত্রীকে আমি এখানে, রাইট? জি, শেখ রবিউল আলম। আর সংস্কৃতি মন্ত্রীকে আমি এখানে ধরবো, কারণ ধরার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে ফাহাম আব্দুল সালামের একটা স্ট্যাটাস আছে ভাই। হ্যাঁ, ওখানে বলছিল যে হচ্ছে বিএনপির মানে একটা জিনিসে বোধোদয় হয় নাই, সেই বোধোদয়টা হচ্ছে যে তারা সংস্কৃতি মন্ত্রণালয়ের ইম্পর্টেন্সটা বোঝে নাই দেখেই আওয়ামী হুম। লীগের কালচারাল হেজিমনির এগেনস্টে তারা কোনো স্ট্যান্স নিতে পারে না। মানে এটা উনি আফসোস করে বলছে আর কি, স্ট্যাটাসের টোনটা একটু আফসোসের ছিল। সো আমার কাছে সংস্কৃতি মন্ত্রণালয়ের পিকটা ভাল লাগে নাই। আর সবচেয়ে বেশি উইয়ার্ড একটা পিক লাগছে, যেটা আমার বয়সী, মনে করেন আমার একটু জুনিয়র যারা আছে তারা সবাই যে হুম। কথাটা বলছে, যে একজন পুরুষ মানুষকে কেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, এবং একজন ডাক্তার অ্যাভেলেবল থাকা সত্ত্বেও তাকে কেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে না দিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। আমরা যদি একটু নাম ধরে ধরে বলি যে লাস্ট 2টা পিক যেটা ছিল শেখ রবিউল ইসলাম রবির বাদে,
এটা কি এম হুম এম হুম। জেড এম জাহিদ হোসেন? হ্যাঁ, এজেডএম জাহিদ হোসেনের কথা এজেড এম বলতেছি। জাহিদ হি ইজ হোসেন, এ হ্যাঁ। ডক্টর এবং হ্যাঁ। উনি একজন ইউরোলজিক্যাল সার্জন। আমরা জানি, আমরা যারা মেডিকেল হুম হুম। ব্যাকগ্রাউন্ডের আমরা জানি যে সার্জারিতে হচ্ছে ইউরোলজি খুবই টাফ একটা সাবজেক্ট এবং খুবই সুপার স্পেশালাইজড একটা ইউনিট। তো উনি ইউরোলজির মতো একজন স্পেশালাইজড পার্সন, মানে যে ডিসিপ্লিনে উনি স্পেশালাইজ করা, সেরকম একটা পার্সনকে আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে দিলেন না। দিলেন হচ্ছে কাকে, মানে তাকে কোথায় দিলেন? তাকে দিলেন মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ, এই দুইটা মিনিস্ট্রি বা পোর্টফোলিওতে তাকে দিলেন। সো এটা খুবই উইয়ার্ড একটা অ্যালোকেশন হয়েছে। এবং হুম এটা হুম। কেন হয়েছে বা কিভাবে হয়েছে এই ডিসকাশন হয়তো আমরা পরে করব আরো ডিটেইলসে। বাট অ্যাট এ গ্ল্যান্স এই মানে পোর্টফোলিও ডিস্ট্রিবিউশনটা আমার একেবারে পছন্দ হয়নি। আর সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল, যিনি মানে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, মানে উনি কি জি, উনি একজন ব্যাংকার যতদূর আলোচনা শুনতেছি। মানে এক্স্যাক্টলি। এই ধরনের সাপোজ মানে ডিসক্রিমিনেট কেন করা হয়েছে মন্ত্রণালয় ইয়ে করার, এটা আমরা আসলে জানি না। আমি যদি একদম শেখ রবিউল ইসলাম রবিকে দিয়েই আলোচনা শুরু করি, যে মানে উনার এগেইনস্টে আমরা যদি অভিযোগগুলা দেখি, যে দীপ্ত টিভির যে জার্নালিস্ট সাংবাদিক তানজিল তানজিল জাহান তামিম উনাকে নিহতের ঘটনায় জড়িত ছিলেন, এবং আম, আমরা দেখছিলাম যে এটা ডিরেক্টলি সাংবাদিকতা রিলেটেড কোনো ঝামেলা না, এটা জমি জমা রিলেটেড একটা ঝামেলা ছিল, এবং ওই সময় 2024 সালে বিএনপির পোস্ট থেকেও তাকে সাসপেন্ড করা হয়েছিল যতদূর আমি বুঝি, এবং তারপরে 2024 সালে সাসপেন্ড করার পরে আবারও 2026-এ তাকে এমপির মনোনয়ন দেওয়া হয়, তিনি জিতলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব পাইলেন, এটা সবচেয়ে বড় একটা জিনিস। এবং তখন যখন এমপি হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়, রিসেন্টলি আমরা দেখছি বিএনপির খুব সম্ভবত এটা হাসনাত আবদুল্লাহর এগেইনস্টে যেই যিনি দাঁড়াইছিলেন কুমিল্লার দেবিদ্বারে, তাক মুন্সি, মুন্সি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুন্সি মানে তাকে সরানো হয়েছিল যে যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল ইলেকশনের জাস্ট আগ দিয়ে, এবং সেই ওই যে ভিডিওতে উনি ইয়া বলতেছিল যে জ্বালায় পোড়ায় হচ্ছে যদি আর ছারখার কি করে দিবে একদম। হাসনাত আব্দুল্লাহর পক্ষে ভিডিও মানে ওরা ভোট দেয় এরকম। রাইট, জ্বালায় পুরা ছারখার করে দিবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটাই। সো ওই ভিডিওর পরে তাকে যখন করা হয়েছে, তখন সবাই আবার এই শেখ রবিউল ইসলাম রবির এক্সাম্পল টানছে, যে আচ্ছা আগে সাসপেন্ড করা হয়েছিল, পরে এমপি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে, তারপরে এখন তো মন্ত্রী। সো এগুলা বিএনপি এর আগেও করছে। সো এখন আসলে জাস্ট বিএনপি সাসপেন্ড করছে দেখে এটাকে সেলিব্রেট করার কোনো কিছু নাই। আমার প্রশ্ন হইতেছে, মানে কেন রাজনৈতিক দলগুলা এরকম বড় বড় রুই কাতলা যারা আছে, মানে একদম অর্থনৈতিকভাবে হোক, পাওয়ারের দিক থেকে হোক, ঠিক আছে, সাপোজ এক একজন তো এর এক একটা পাবলো এসকোবার, রাইট, ঠিক আছে, এক একজন মাফিয়া, তাদের রাজনৈতিক দল কেন পালা লাগে? মানে কেন পলিটিক্যাল পার্টির এইসব বড় বড় জিনিসগুলোরে পালা লাগে, যেখানে আমরা হয়তো ক্লিন পলিটিক্সের কথাও আনতাম, যে কোনো ধরনের নেগেটিভ ইমেজ নিয়ে যারা আছে ওদের আমি আমার পলিটিক্যাল পার্টিতে রাখবো না। সো কিন্তু তাদেরকে মনে হইতেছে এমন যে তাদের না রাখলে বিএনপি চলতে পারবে না কাইন্ড অফ, এবং তাদের এরকম বড় বড় দায়িত্ব দিয়ে রাখতে হবে যাতে ওরা দলের সাথে থাকে, এবং দলের জন্য ওরা অনেক কাজ করছে। খুব সহজ কথায়, আমার একজন বন্ধু যে হয়তো খুনের আসামি, কিন্তু সে যেহেতু আমার বন্ধু, সে আমার লাইফে অনেক অবদান রাখছে, তারা আমার বন্ধু হিসেবে রাখতেই হবে, তার যত খায়েশ আছে সব আমরা মিটাইতেই হবে। এইটা পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে কিভাবে সত্য হইলো, বা এই জায়গাটাতে আমরা আসলাম কিভাবে? আচ্ছা ভাইয়া, খুবই ডিটেইলড একটা কোয়েশ্চেন। এখন আই ক্যান অ্যান্সার ইট ইন টু ওয়েজ। এক হচ্ছে আমি শুরু করতে পারি 2001 সাল থেকে, যখন বিএনপি হচ্ছে সেকেন্ড টাইমের মতো মানে বা থার্ড টাইমের মতো আর কি সরকার গঠন করে। আর তা না হলে আই ক্যান স্টার্ট ফ্রম মানে স্বাধীনতার পর পর। তো আপনি যেটা বললেন যে আমাদেরকে একটা বেশ শক্তিশালী কিছু মানুষকে তোষণ করতে হয়, তাই না? হুম তো হুম। এই তোষণ করা রাজনীতিটা কিন্তু আসলে শুরু করছে আওয়ামী লীগ। ঠিক আছে? হুম মানে অনেকে এখন আমাকে বলতে পারেন যে আপনি ওই ঘুরে ফিরে 72 থেকে 75-এ চলে যাচ্ছেন, ওয়াই ইজ ইট সো নেসেসারি, বাট আই থিঙ্ক ইটস ভেরি নেসেসারি টু ডিসকাস। কারণ 72 থেকে 75-এর পলিটিক্যাল যে ধারা বা পলিটিক্যাল যে এস্টাবলিশমেন্ট তৈরি করে দিয়ে গেছে শেখ মুজিব বা ওই তৎকালীন আওয়ামী লীগ সরকার, সেটার অনেক কিছুই পরবর্তীকালে বাংলাদেশের রাজনীতিতে ইনহেরিট করা হয়েছে। সো আপনি যদি বলেন যে এই ধরনের শক্তিশালী মানুষ, এই ধরনের মাফিয়া তন্ত্র ইত্যাদি ইত্যাদি, এটা তো গাজী গোলাম মোস্তফার নাম আমরা সবাই জানি। গাজী গোলাম মোস্তফার এগেনস্টে এত এত দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও, কম্বল চুরির অভিযোগ, রিলিফ চুরির অভিযোগ, তারপর 74-এর দুর্ভিক্ষের সময় তার দুর্নীতির অভিযোগ, অনেক অনেক অভিযোগ থাকা সত্ত্বেও শেখ মুজিব তাকে তার পোর্টফোলিও থেকে সরায় নেয় এবং তাকে তার মানে খুবই বিশ্বস্ত জন হিসেবে রেখে দিচ্ছে। সো গাজী গোলাম মোস্তফার মতো লোকদের তোষণ করার মাধ্যমে কিন্তু বাংলাদেশে এই শক্তিশালী লোকদেরকে তোষণ করার রাজনীতিটা শুরু হয়েছে। এখন একটা খুবই কন্ট্রোভার্সিয়াল টেক হইতে পারে যে মানে এরপরে তো আসলে ক্ষমতায় আসছেন জিয়াউর রহমান। এখন জিয়াউর রহমানের যে মিনিস্ট্রি আছে বা তার যে পোর্টফোলিও ডিস্ট্রিবিউশন আছে, সেখানে এই টাইপের অলিগার্কি ছিল কিনা?
এখন আমি পার্সোনালি যতটুকু পড়াশোনা করছি, এই জিয়াউর রহমানের মন্ত্রিসভা অনেক ফ্রিকুয়েন্টলি রদবদল হইতো, মানে আজকে এক মন্ত্রী, কালকে ওই মিনিস্ট্রিতে আরেক মন্ত্রী, মানে খুবই ফ্রিকুয়েন্ট রদবদল হইতো। আজকে যে স্বাস্থ্যমন্ত্রী, কালকে সে সেচ মন্ত্রী, কালকে সে কৃষি মন্ত্রী, এরকম রদবদল হইতো। তো জিয়াউর রহমানের মন্ত্রিসভার একটা বৈশিষ্ট্য ছিল যে হি ইউজ টু কিপ এ ডাইভার্স গ্রুপ অফ পিপল বিসাইড হিম। সো আপনি এখানে যে একতরফা ভাবে উনি অলিগার্কি তোষণ করছে বা শক্তিশালী মানুষ মাফিয়াতন্ত্র তোষণ করছে সেটা বলার সুযোগ নাই। এরপরে আসলে প্রবলেমটা হয়েছে যখন এরশাদ ক্ষমতায় আসছে। এরশাদ ওয়াজ এ রুথলেস মিলিটারি ডিক্টেটর, এবং অ্যাজ এ মিলিটারি ডিক্টেটর, এটা পৃথিবীর যে কোনো মিলিটারি ডিক্টেটোরিয়াল রেজিমের ক্ষেত্রে সত্য যে তারা হচ্ছে মাফিয়াতন্ত্রের মাধ্যমে যে সমস্ত পলিটিক্যাল পার্সন গুলা খুব বড় পজিশনে যায় এদেরকে তোষণ করার রাজনীতিটা করে, এবং এরশাদ ডিড ইট ভেরি ওয়েল। এবং একটু বলি, সেটা হচ্ছে লাইক এখন তো বলতে ভয় নাই হোপফুলি, হুম রাইট? এখন হচ্ছে আহ আমাদের আন্দালিব রহমান পার্থকে নিয়ে আমরা খুব ফ্যান্টাসাইজ করি, তাই না? হুম আচ্ছা, এখন আন্দালিব রহমান পার্থর বাবার নাম আমরা কয়জন জানি, তাই না? হুম এটা একটা কোয়েশ্চেন। ববি নাজিউর হাজ্জাজের রহমান বাবার মঞ্জু। নাম আমরা জানি। নাজিউর হ্যাঁ, ববি হাজ্জাজেরটা জানি, বাট আন্দালিব রহমান পার্থটা জানি না, বিকজ আন্দালিব রহমান পার্থকে আমরা খুব ফ্যান্টাসাইজ করি। বাট উনার ব্যাকগ্রাউন্ডটা কি? এখানে দুইটা কথা আছে। এক হচ্ছে ওনার বাবার নাম নাজিউর রহমান মঞ্জু, উনি এরশাদের চেলা ছিল একদম বলতে গেলে, মানে হি ওয়াজ এ ডাইহার্ড এরশাদ ফ্যান। এবং এরশাদের পলিটিক্যাল টেনিউরের সময় তার যে রেজিম ছিল সেই রেজিমের ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট বেনিফিশিয়ারি ছিল নাজিউর রহমান মঞ্জু। এবং অনেকে বলে যে হচ্ছে নাজিউর রহমান মঞ্জু যেই পরিমাণ ফরচুন বানাইছে, সেই পরিমাণ ফরচুন যদি না থাকতো তাহলে আন্দালিব রহমান পার্থ আসলে পলিটিক্সে এত বেশি পরিমাণে ভালো করতে পারতো না, মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এন্ড সো। আচ্ছা, তারপরে 91-এ যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে সেখান থেকে শুরু করে হচ্ছে ইটস গোয়িং অন এন্ড অন। সো আই থিংক এটা স্পেসিফিক্যালি যদি আপনার দোষ দিতে হয়, এটা দোষটা যাবেই হচ্ছে 72 থেকে 75-এ যারা বাংলাদেশে একদম পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট তৈরি করার দায়িত্বপ্রাপ্ত ছিল 1973 ইলেকশনের পরে, যারা ম্যান্ডেট নিয়ে আসছিল। যদিও 1973 ইলেকশন নিয়ে আপনারই ভিডিও আছে যে হুম ওইখানে অনেক বেশি পরিমাণে কারচুপি হয়েছিল, দ্যাটস অ্যানাদার ডিসকাশন। বাট 1973-তে একটা ইলেকশন হয়েছে এবং একটা সোকল ম্যান্ডেটের মাধ্যমে গভর্নমেন্ট ফর্ম হয়েছে, তাদের দায়িত্ব ছিল যে বাংলাদেশের পলিটিক্যাল এস্টাবলিশমেন্টটাকে সুন্দর করে সাজানোর, সেটা তারা করতে পারে নাই। সো হুম ওইটাই আমরা এখন ইনহেরিট করে আসতেছি। আর 21st সেঞ্চুরিতে এসে যখন আপনি বলবেন যে এই ধরনের মাফিয়া বা এই ধরনের বিগ শট বিগ ফিশ পলিটিক্যাল পার্সনদেরকে সাথে রাখবেন না, তাহলে আসলে মাসেল পাওয়ারের পলিটিক্সটা করা অনেক বেশি পরিমাণে টাফ। না সো আপনি এখন যদি ভাই আরেকটু সময় দেন। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর হ্যাঁ, শিওর আচ্ছা শিওর বলেন ভাই। প্লিজ কন্টিনিউ। না আমার আচ্ছা, একটা কোশ্চেন এখানে হইতেছে আমি মানে যদি আমরা মানে আওয়ামী হ্যাঁ, লীগকে এখানে ভিলেন বানাই প্রত্যেকটা জায়গাতেই, ফ্যাসিজম শুরু করার ক্ষেত্রেও আওয়ামী লীগ হচ্ছে একদম ট্রেন্ড সেটার 2008-এর ইলেকশনের পরে। সো আমরা যদি সবসময় ধরো যে এইভাবে একটা দায় চাপাই দেই যে আচ্ছা আওয়ামী লীগ একটা জিনিস সেট করে দিয়ে গেছে, জাস্ট পলিটিক্যাল পার্টিগুলো এইভাবে জাস্ট ফলো করতেছে, সো তার মানে কি তাইলে কি ধরো যে এই যে ফ্যাসিস্ট একটা কালচার তৈরি হয়েছে, পরবর্তীতে কোনো পলিটিক্যাল পার্টি যদি এই ফ্যাসিস্ট কালচারটাকে নিজের পলিটিক্যাল কালচারের মধ্যে অ্যাডপ্ট করে, মানে আওয়ামী লীগের মতন স্বৈরাচার হয়ে যায়, তাইলে কি আমরা আবারও বলবো যে ওই পলিটিক্যাল পার্টির কোনো দোষ নাই? আওয়ামী লীগ আগে যেহেতু এটা ট্রেন্ড সেট করে দিয়ে গেছে এই কারণে সেটা করতেছে, সে আসলে ভালো, না না জাস্ট ভাইয়া, এরকম ভাবে এইখানে জিনিসটা পোর্ট্রে হইতে এখানে পারে। আমার কাছে হ্যাঁ হ্যাঁ, এখানে আমার কাছে যেটা মনে হয়, মানে দিস ইজ কমপ্লিটলি আনাদার ডিসকাশন। মানে আমরা যদি কনক্লুসিভ হই, মানে ইফ আওয়ার ডিসকাশন ইজ টু বি কনক্লুসিভ, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন যে এটা বলে দেওয়াটা আমরা এসকেপ করতেছি কিনা, অ্যাকচুয়ালি কাকে দায় দেওয়া উচিত। বাট অ্যাজ এ পলিটিক্যাল অ্যানালিস্ট অ্যান্ড পলিটিক্যাল অবজারভার, আমরা জাস্ট এখানে ট্রেস ব্যাক করতেছি যে আসলে ঘটনাটা শুরু কোথায় আর হুম হুম ঘটনাটা হুম কার হাত ধরে অ্যাম্প্লিফাই করছে, দ্যাটস ইট। মানে ইটস জাস্ট ট্রেসিং ব্যাক টু দ্য হিস্ট্রি যে কোত্থেকে হুম শুরু হয়েছে। কামিং ব্যাক টু দি আর্গুমেন্ট, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা অবজারভেশন আছে, এবং এই অবজারভেশনটা হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম পলিটিক্যাল অ্যানালিস্ট এন্ড অবজারভাররা দেয়, এবং এটা মানে ইউ হ্যাভ টু অ্যাডমিট ইট ইভেন ইফ ইউ আর এ ভেরি ডাইহার্ড বিএনপি ফ্যান। সেটা হচ্ছে 2001-এ বিএনপি সরকার ফর্ম করে এবং 5 বছর কমপ্লিট করে, আর 91 থেকে 96 5 বছর কমপ্লিট করে। ভেরি ইন্টারেস্টিংলি 91 থেকে 96 খালেদা জিয়ার যে ক্যাবিনেট ছিল সেটা নিয়ে কিন্তু খুব একটা বেশি কন্ট্রোভার্সিস বলেন, খুব একটা বেশি সমস্যা বলেন সেরকম শোনা যায় না। এবং ওই সময় ক্যাবিনেটে অনেক ভালো ভালো পিক ছিল খালেদা জিয়া, লাইক সাইফুর রহমান ছিল। তারপরে মানে সাইফুর রহমান ওয়াজ এ ভেটারান ইকোনমিস্ট, যিনি হচ্ছে বিএনপির ইকোনমিক পলিসি তৈরি গেছেন, ভ্যালু এডেড ট্যাক্স যেটা ভ্যাট সেটা ইন্ট্রোডিউস করছেন। সো লাইক অনেক কিছু ওই সময় খুব সুন্দর ছিল। বাট দ্য প্রবলেম ইজ 2001-এ যখন বিএনপি গভর্নমেন্ট ফর্ম করে, একটা এক্সট্রা এলিমেন্ট গভর্নমেন্টে অ্যাড হয়, সেটা হচ্ছে কি 91 থেকে 96 তারেক জিয়ার বয়স কিন্তু খুবই কম ছিল। হি ডিড নট ডেবিউ এজ এ পলিটিক্যাল ফিগার উইথিন দ্য পলিটিক্যাল পার্টি। 91 থেকে 96 যার পর ক্ষমতায় আসলো, তারপরে 5 বছর আওয়ামী লীগ, বাই দ্যাট টাইম
তারেক জিয়া বয়সের দিক থেকে এবং এক্সপোজারের দিক থেকে অনেক ম্যাচিউর হয়, এবং 2001 সালে হি ইজ কমপ্লিটলি ম্যাচিউর অ্যাকর্ডিং টু হিজ মাদার স্ট্যান্ডার্ডস। এবং তারপরে হচ্ছে তার একটা পলিটিক্যাল ডেবিউ করা হয় 2002 সালে। ঠিক আছে, বিএনপি সরকার গঠন করলো এর লাস্টে, তারপর 2002 সালে তার পলিটিক্যাল ডেবিউ করা হয় বিএনপির 1 নাম্বার যুগ্ম সচিব হিসেবে। সো মজার ব্যাপার হচ্ছে 2001-এ যখন ক্যাবিনেট ফর্ম করা হলো, ইট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং থিং। সেটা হচ্ছে খালেদা জিয়া ওই সময় 50 থেকে 60 জনের একটা ক্যাবিনেট ফর্ম করে, উইচ ওয়াজ হিউজ। এবং স্বাধীন বাংলাদেশে মোটামুটি ভাবে বলতে গেলে ইট ওয়াজ দ্য বিগেস্ট ক্যাবিনেট এভার। তো এই ক্যাবিনেটের যারা মানে এখন যারা আমরা রেট্রোস্পেক্টিভলি আর কি জিনিসটা দেখার চেষ্টা করি, এই ক্যাবিনেটে টু টাইপস অফ পিপল ছিল। একটা হচ্ছে ভেটারেন পলিটিশিয়ান, যারা হচ্ছে জিয়াউর রহমানের সাথে পলিটিক্স করছে, খালেদা জিয়ার সাথে এরশাদ বিরোধী আন্দোলন করছে, এই গ্রুপটাকে ফুল মিনিস্টার করা হয়। আর যারা ইয়াঙ্গার ছিল, যাদের একটু এক্সপোজার দরকার ছিল, এবং যারা মনে করেন হয়তো এক্সপোজার পেয়ে পরের টার্মে মন্ত্রী হবে বা আরো এক্সপেরিয়েন্সড হবে, এই টাইপের মানুষ যারা ছিল, এই টাইপের মানুষদেরকে প্রতিমন্ত্রী করা হয়। সো এখন যেটা বলা হয়, এবং এটা উইকিলিক্স এর তার বার্তাতেও আছে, এবং উইকিলিক্স এর অনেকগুলা পয়েন্টে এই বিষয়টা নিয়ে ডিসকাশন করা আছে, যে এটা নাকি একটা প্যারালাল গভর্নমেন্ট তৈরি করে দিছিল, যে হচ্ছে খালেদা জিয়ার আন্ডারে ফুল মন্ত্রীরা আর তারেক জিয়ার আন্ডারে হচ্ছে প্রতিমন্ত্রীরা। এর মাধ্যমে বিএনপি গভর্নমেন্ট ইটস এন্ড তারেক জিয়া হিমসেলফ তারা এনশিওর করছে যে প্রতিটা মিনিস্ট্রিতে যেন মায়ের লোকের পাশাপাশি ছেলেরও লোক থাকে, এবং এটা ওকে। খুবই প্রচলিত একটা কথা। হ্যাঁ, এখন এইখান থেকে যে কোয়েশ্চেনটা অ্যারাইজ করে ভাই, সেটা হইতেছে যে ওয়াজ দিস অ্যাকচুয়ালি এ ফর্ম অফ অলিগার্কি অর নট। আমি এটা বিএনপি করা অনেককে জিজ্ঞেস করছি, আমি নিজে রিসার্চ করার চেষ্টা করছি যে এটা আসলে কোনো ফর্মের অলিগার্কি তৈরি করে কিনা। এখন এটা আপ টু ইউ যে আপনি আসলে অলিগার্কিকে কিভাবে ডিফাইন করবেন, এবং মানে ওই সময় বিএনপি সরকার অলিগার্কিকে তোষণ করছে কিনা সেটাকে আপনি ওইভাবে ধরবেন কিনা। এখন আপনি যদি ধরেন, তাহলে আমাদেরকে বিএনপিকে ওই দায়টা দিতে হবে যে এত বেশি অলিগার্কি তোষণ ওই সময় করা হয়েছে যে এটার ধারাটা পরে আর চেঞ্জ করা যায় নাই। এবং তারপরে তো আমরা শেখ হাসিনাকে দেখলাম যে সালমান এফ রহমানের মতো লোক, বসুন্ধরার হুম। চেয়ারম্যানের মতো লোক, আরো যার যত যত বিজনেস টাইকুন আছে, এস আলমের মতো লোক, তাদেরকে সে তোষণ করে পলিটিক্স করছে। সো 2001-এর ক্যাবিনেট এবং সেই ক্যাবিনেট চয়েস গুলোও কিন্তু এই যে কারেন্ট যে ক্যাবিনেট 2026-এর যে ক্যাবিনেট, ওইটার সাথে সাথে কিন্তু ওইটারও অ্যানালাইসিস করার আই থিঙ্ক মানে একটা প্রয়োজন আছে। আমরা সামনে ডিসকাশনে আরো করবো ওইটা নিয়ে। যেহেতু আমরা বসুন্ধরা নিয়ে কথা বলতেছি, গতকালকেই আমি দেখলাম যে ইশরাক হোসেন উনি একটা পোস্ট দিছে যেখানে ডিরেক্টলি এই কথা বলা হয়েছে যে রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্য তেল, ভোগ্যপণ্যের সবচেয়ে বড় আমদানিকারক সিন্ডিকেট বসুন্ধরা ফ্রেশ, সিটি, টিকে, নাবিল, এসিআই ইত্যাদি মজুতদার এবং পাইকারদের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দিচ্ছে। মানে এক্স্যাক্টলি বাংলাদেশের সরকারের বর্তমান একজন প্রতিমন্ত্রী ডিরেক্টলি এত বড় বড় টাইকুন, বিজনেস টাইকুনদের নাম মেনশন করে করে আম, এই যে ইয়েটা দিল, মানে হচ্ছে একটা স্টেটমেন্ট দিল, ফেসবুক স্ট্যাটাস অ্যাটলিস্ট দিল। আমি যখন এই নিউজটা শেয়ার করছি আমার পেজ থেকে, সবাই এটাকে খুবই পছন্দ করছে যে মানে একজন প্রতিমন্ত্রী হিসেবে এই মেসেজ দেওয়া হইতেছে। অন্য সময় তো আমরা দেখি যে জেনারেলি রাজনীতি যারা করতেছে ওরা বড় বড় এই ব্যবসায়িক টাইকুনদের সাথে খুব ভালো একটা সম্পর্ক রাখার চেষ্টা করে। আমি জানি না তার ইশরাক হোসেনের এরপরে কোনো ব্যাকল্যাশ খাইতে হয়েছে কিনা ওর নিজের দল থেকে, বাট জিনিসটাকে সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করছে, কারণ আমরা সবাই চাই যে মানে এমন একটা পরিবেশ থাকুক যে পরিবেশের মধ্যে রাজনীতিবিদরা সবসময় জনগণের কাছে জবাবদিহি করবে, নট টু দ্য বিজনেসম্যান। তো এইটা নিয়ে আমি খুব অবাক হয়েছি, কারণ ইশরাক হোসেনকে আমরা সবসময় কিভাবে জানি যে ওরা আমরা সবসময় আমরা একটু হাসাহাসি করি, নগর ড্যাডি, নগর পিতা, এই টাইপের কথাবার্তা বলি। তারপরে সে যখন শপথ গ্রহণ অনুষ্ঠানে গেছে তখনও অনেক মিনিট লেট করে গেছে। আমি এটা নিয়ে স্ট্যাটাসও দিছিলাম যে সে যে পরিমাণ সাজগোজ করে গেছে, আমরা জেনারেলি এনগেজমেন্টের দিন এরকম সাজগোজ করে, যেখানে আমরা হাসনাত আবদুল্লাহরে দেখছি জাস্ট জুলাইয়ের সেই জার্সি পরে সংসদে চলে গেছে। তো তারপরে উনি ওই ল্যাবে যেরকম অ্যাসাইনমেন্ট, ল্যাবে যেমন দেরি করে গেলে হচ্ছে পরের ব্যাচের ল্যাবের সাথে কাজ করতে হয়, কাইন্ড অফ এরকম ভাবে জামাতের সাথে উনি শপথ নিছেন। মানে সবকিছু মিলে উনি কিন্তু নিজের ইমেজটা তার এমন যে কাইন্ড অফ মানে উনারে সবাই আমরা একটু হাসাহাসি করে উনারে নিয়ে। তারপরে হচ্ছে সেই বিএনপির কোন আমি এক্স্যাক্টলি জানি না কোন ইয়ে ছিল যে ধাক্কা ধাক্কি করে অন্য বড় নেতাদের সরায় সরায় একদম সামনে যেয়ে বসলো, দাঁড়াইলো। না, সো ওটা তো এইসব। ভাই ইশরাকই ছিল, মানে ধাক্কাধাক্কি করে সামনে গেছে ইশরাক, তারপর একটা হাসি দিল, ওই হ্যাঁ, হ্যাঁ, হাসিটা হ্যাঁ, হ্যাঁ, ভাইরাল হয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি আমি ইশরাকের কথাই বলতেছি। সো ওকে আমরা হ্যাঁ, সবসময় মিডিয়া আলোচনায় থাকতে দেখছি খুব এরকম সিলি সিলি রিজনে, যেটা নিয়ে খুব আমরা মজা করি, কাইন্ড অফ নাসিরুদ্দিন পাটোয়ারি টাইপ যেই পলিটিক্যাল মিমগুলো আসে। সো এইখানে সে এমন একটা স্টেটমেন্ট দিছে যেটা খুবই আনএক্সপেক্টেড ছিল, যে এত বড় মিডিয়া টাইকুনদের এগেইনস্টে সে প্রতিমন্ত্রী হয়ে তারপরে কথা বলছে। এবং মানে আমি জানি না, মানে হচ্ছে এটাকে তুমি কোন অ্যাঙ্গেলে দেখো।
আচ্ছা, এটা ভাই মানে অ্যাজ অ্যান অবজারভার আমার কাছে যেটা মনে হয়, এটা দুইটা লেয়ার আছে, লাইক একটা ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার। সো ফার্স্ট লেয়ারে যদি আপনি দেখেন, মানে দিস ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ইন বাংলাদেশ পলিটিক্স। এটা আগে কেউ কখনো করে নাই, মানে একেবারে ক্যাটাগরিক্যালি ধরে কেউ কখনো এটা কোনো পলিটিশিয়ান বলার সাহস করে নাই। সো এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা এই জেস্টারটাকে ওয়েলকাম করি, নাম্বার ওয়ান। এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। সেকেন্ড লেয়ার হচ্ছে মানে এটা কতটুকু ইম্প্যাক্ট রাখবে বা এটার আসলে ইমপ্লিকেশনটা কি সেটা। ইশরাককে যদি আমরা পলিটিক্যালি অ্যানালাইজ করি, আপনি দেখবেন সে কিন্তু খুবই ইম্পালসিভ একটা ক্যারেক্টার, আপনি এগ্রি করবেন আমার সাথে। সে অনেক রিয়াকশনারি পলিটিক্স করার চেষ্টা করে, বা সে হচ্ছে মানে একটু সোজা বাংলায় এলোমেলো যদি বলি, পলিটিক্স করার রি- চেষ্টা করে, মানে কি করে সে? মানে সে আসলে মানে ওই যে যেটা বললাম, ইম্পালসিভ ছাড়া আমি কোনো শব্দ পাচ্ছি না। এবং ওর যে বাবা সাদেক হোসেন খোকা, মানে তার হুম যে অরা, তার যে অরা ফার্মিং, হ্যাঁ, তার যে বিশাল একটা ইমেজ আছে, সেই ইমেজের সাথে কিন্তু ইশরাককে লাইক একটা খুবই মানে ছোট বাচ্চা খেলাধুলা করতেছে এরকম লাগতেছে। হুম। কারণ আমরা জানি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তার সাথে যে তার ক্ল্যাশটা হয়েছিল, সে নগর ভবন দখল করে হ্যাঁ। বসেছিল, রাস্তা আটকায় আন্দোলন করতো, তারপরে কিছুই হইলো না, পার্টি থেকেও ব্যাকআপ পাইলো না, সামথিং একটা ব্যাকডোর নিগোসিয়েশন হইলো, মানে সব মিলাই হি হি হ্যাড বিকাম এ ক্লাউন এট দ্য এন্ড অফ দ্য ডে। ঠিক আছে, এখন হুম। উনার মতো সেই মানুষটা হঠাৎ করে এত বড় একটা স্টেটমেন্ট দিচ্ছে, মানে এইটা আদৌ মানে ইম্প্যাক্ট রাখবে কিনা, খুবই কোয়েশ্চেন। এখানে আসলে আমার কাছে যেটা মনে হয় যে ইশরাক কিন্তু নিজেই নিজের ক্রেডিবিলিটিটাকে অনেক বেশি কমায় নিয়ে আসছে। সো এখন মনে করেন ইশরাক ইজ ডুইং সামথিং ফর দ্য ফার্স্ট টাইম, যেটা অনেক বেশি সবাই পছন্দ করছে। এটার একটা টার্ম আছে না ভাই, খুব সুন্দর, সেটাকে আমরা কি বলি, পপুলিজম বলি, তাই না? হ্যাঁ। পপুলিস্ট হুম একটা কথা বলে দিল। এখন ইশাকের ক্ষেত্রে এটা আমি আপাতত পপুলিস্ট বলতেই রাজি আছি, বাট আপনি দেখবেন ভিডিওটা যখন আপ দিবেন, হয়তো কমেন্ট সেটে অনেকে বলতে পারে যে আগে তো কেউ এই সাহসটা করে নাই, এই হুম ইটসেলফ এই সাহসটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতেছি। এটা আমরা করতে পারি, বাট আই থিংক এটার কোনো ইমপ্লিকেশন হবে না, কারণ একটা সার্টেন পয়েন্টের পরে গিয়ে আমরা ঠিকই বিএনপি নেতাদেরকে কালের কণ্ঠতে ইন্টারভিউ দিতে দেখবো। আর নিউজ 24, ইফ আই নিউজ 24 না, বসুন্ধরার যে চ্যানেলটা আছে, আহ, ওদের যে নিউজ চ্যানেলটা আছে, ওখানে গিয়ে হুম আমি দেখবো তারা টক শো করতেছে। সো হুম এটা যে মানে অনেক বেশি চ্যালেঞ্জ করে ফেললো, এটা মনে করার কোনো আপাতত কারণ নাই। আর ইশরাককে একটা হানিমুন পিরিয়ড দেওয়া যেতে পারে। হুম যে হুম হানিমুন হুম। পিরিয়ডটা হচ্ছে ধরেন 1 থেকে 1.5 বছরের মতো, সে যদি নিজের পুরো ইমেজটাকে রোল ব্যাক করতে পারে, তাহলে হুম। তো আই থিংক আমরা তাকে নতুন ভাবে মূল্যায়ন করতে পারবো। আর রিগার্ডিং আমি একটু নিজে একবারই বলি, সেটা হইতেছে তাকে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে। এটা আমার কাছে খুবই অ্যামিউজিং লাগছে আসলে ব্যাপারটা। আমি জানি না কোন বিবেচনায় তাকে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এটা যখন আপনি মন্ত্রী ধরে ধরে আসবেন, তখন এটা আরো ব্যাখ্যা করবো আর কি। ওকে। তো আমরা যখন মিডিয়া নিয়ে কথা বলতেছি, রিসেন্টলি আমরা দেখছি ইভেন নির্বাচনের আগে থেকে প্রচুর মানে মিডিয়া, বাংলাদেশের মিডিয়া আউটলেটগুলা দেখেই মনে হইতেছে কাইন্ড অফ এরা 2 টাইমস অফ বিটিভি। আমরা বিটিভির মজা নিতাম যে আচ্ছা সরকারের খালি গুণগান গায়, সরকারের গুণগান গায়। আমি 71 টিভি দেখতেছি, আমি সময় টিভি দেখতেছি, সবগুলাই যে যেটা হচ্ছে আওয়ামী লীগ আমলে যারা হচ্ছে বিএনপির একদম ধুয়া ছাইড়া দিত, কাইন্ড অফ তাই। আম, তো যমুনা টিভির এগেনস্টও এখন অনেক কথাবার্তা যে হচ্ছে ওরা বিএনপি তোষণ করতেছে। সো বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া কেন মানে এত পরিমাণ বিএনপি তোষণ করতেছে, যেখানে হচ্ছে আমরা অ্যাটলিস্ট আওয়ামী আমলে যমুনা টিভিতে দেখতাম তারা আওয়ামী লীগের এগেইনস্টে দাঁড়াইছে এবং জুলাই আপরাইজিং এর সময়, জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রচুর প্রশংসা পাইছে। সেই জায়গায় এখন মিডিয়ার এই অবস্থা কেন? মানে মেইন স্ট্রিম মিডিয়া পুরোপুরি ডেড আমার কাছে মনে হচ্ছে। কোনো একটা চ্যানেল আমরা হয়তো দেখাইতে পারবো না যেটা হচ্ছে মানে খুব ভালোভাবে আমরা রিলাই করতে পারি যে এইটাই আমার মিডিয়া সোর্স, আমরা হয়তো এটাকে রেফারেন্স হিসেবে ইউজ করতে পারি। প্রত্যেকটা জায়গাতে আমি বায়াসনেস দেখতেছি। সো তোমার কাছে এই জায়গা, এই জিনিসটা কি কি মনে হয়? একটা কথা আপনার নিশ্চয়ই মনে আছে, সেটা হচ্ছে ডেইলি স্টারের সম্পাদক যিনি মাহফুজ আনাম, মাহফুজানা। উনি মুন্নি সাহার একটা টক শোতে, ইফ আই নট রং, হ্যাঁ ইয়াতে 18 নিউজে, তো উনি টক শোতে একদিন স্বীকার করেই ফেললেন যে হচ্ছে ডিজিএফআই এর সাপ্লাই দেওয়া হ্যাঁ। যেই নিউজগুলা ছিল, যেই হুম তথ্যগুলা ছিল, উইদাউট এনি ভেরিফিকেশন উনি উনার মিডিয়াতে সেটা প্রকাশ করছে। এখন মানে বাংলাদেশের মিডিয়া আসলে কখনোই বলতে গেলে মানে ওইভাবে স্বাধীন ছিল না, এটা আপনাকে মাইনে নিতে হবে। এবং মিডিয়াগুলা বাংলাদেশের সরকারের চাপের কাছে মাথা নত করে, এটা বাস্তবতা। এখন আহ যদি আপনি বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি নিয়ে অনেক বেশি রিসার্চ করেন, তাহলে খুব কম সংখ্যক চ্যানেলই দেখবেন বা মিডিয়ায় দেখবেন যারা আসলে সরকারকে ডিফাই করছে এবং একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পর্যন্ত টিকতে পারছে। 72 থেকে 75-এ আপনি দেখেন যে গণকণ্ঠ পত্রিকাটা যেটা ছিল হুম হুম জাসদের, হুম। ওরা রাইট। একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পর্যন্ত সাস্টেইন করতে পারছে। হুম। গণকণ্ঠের ইয়েটা আমি গণকণ্ঠের মানে বাইরে জানছি 72 প্রথম, থেকে কারণ 75-এ কিন্তু যখন
যখন হচ্ছে যে ওই যে আমি ওই যে নির্বাচন নিয়ে ভিডিওটা বানাইছিলাম যে বিরোধী বাংলাদেশে কোনো বিরোধী দল নাই, এটা যে একদম পুরা টোটালি ফার্স্ট পেজের মধ্যে শিরোনাম আকারে প্রকাশ করছে, এটা গণকণ্ঠই ছিল, যেটা শেখ মুজিবের এগেইনস্টে কথা বলছিল তখন, ওইটারই এক্সাম্পল দিতেছে আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো গণকণ্ঠ ছাড়া ওই সময় যে পত্রিকাগুলো ছিল সেগুলা কিন্তু মানে সরকার থেকে ফোন যাইতো, সরকার থেকে চাপ দেওয়া হইতো এই নিউজ করা যাবে কি যাবে না। আর কিছুটা তো পত্রিকাগুলো সেলফ সেন্সরশিপই করতো। সো হুম এখন যেটা মানে আমরা দেখতে পাচ্ছি যে প্যাটার্নটা, যে বিএনপি সরকার প্যাটার্নটা কিন্তু একটু আগের থেকে, ইউনূস সরকারের থেকে, যে আমরা একটু বিএনপি লিনিং নিউজ তৈরি করা দেখলাম। বিএনপির এগেনস্টে খুব একটা বেশি কিছু বলা যাবে না। এই যে গণমাধ্যমের যে একটা শতপ্রণোদিত হয়ে যে তেল দেওয়া, হ্যাঁ, হুম হুম হুম। এই তেল দেওয়ার ব্যাপারটা আই থিংক মানে এটা বাংলাদেশের মিডিয়ার একটা ইনহেরেন্ট ব্যাপার আর কি। এটাকে আপনি খুব বেশি যে অ্যানালাইজ করতে পারবেন তা না। এটার মধ্যে তাদের নিজেদের গেইন থাকে, এটার মধ্যে তাদের মালিক পক্ষের গেইন থাকে, এটসেট্রা এটসেট্রা। তো হচ্ছে সামনে আরো আমরা অনেক বেশি পরিমাণে এটা দেখবো বলে আমি মনে করতেছি। কারণ অলরেডি ৭১ টিভি যেভাবে নিউজ করতেছে যে হচ্ছে ইতিহাসের বড় পুত্র তারেক রহমান, এগুলা তো মানে ভাষা হইতে পারে না, তাই না? মানে তারপরে এটা যে তোমার আপনি হাতেও যে তেল দিচ্ছেন পেপারের ইতিহাসের। মধ্যে আমরা দেখতেছিলাম যে তারেক জিয়াকে হচ্ছে প্রশংসা করে, যে মলাট পুরা ভরানো একদম ফার্স্ট পেজ লাস্ট পেজ, যদিও এগুলা মনে হয় প্রত্যেকটা এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। অ্যাডভার্টাইজমেন্ট, মানে হয়তো পত্রিকা টত্রিকা যা আছে, হ্যাঁ, পত্রিকা টত্রিকা যা আছে সব। এবং ডেইলি স্টার নিয়ে তো মনে করেন এখন ট্রলি হয় যে হ্যাঁ শেখ হাসিনার বার্থডের দিন, জন্মদিনের দিন যেই পত্রিকার ওদের কাভারটা ছিল, আর এখন তারেক জিয়াকে নিয়ে ওদের যে কাভারটা, দুইটা তো খুবই ইন্টারেস্টিং, মানে একটা কন্ট্রাস্টিং পিকচার কন্ট্রাস্টিং, জাস্ট দেখা যায়। মানুষটা চেঞ্জ সো হয়েছে, এটা মানে কিছু বলার নাই আসলে। খালি মানুষটা চেঞ্জ হ্যাঁ হ্যাঁ, হয়েছে আর কি। মানুষটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এইটাই আসলে কিছু বলার নাই। আমরা আবার যদি আমাদের মন্ত্রিসভার ডিসকাশনটাতে ব্যাক করি, আমরা প্রথমত আমি আমিনুল হককে নিয়ে একটু কথা বলতে চাই, যিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন। ওইখানে মনে হয় কোনো মন্ত্রী দেওয়া হয় নাই এখন পর্যন্ত, যতদূর আমি দেখছি কোনো মন্ত্রী নাই। তো ওইখানে প্রথম দিনেই আমি দেখছি, আমি উনার এগেনস্টে আমি অনেক পোস্ট টোস্ট দিয়েছি সত্যি কথা বলতে। তার কারণ হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের কাজের বিরুদ্ধে উনি এবং তামিম ইকবাল দুজন মিলেই হচ্ছে যেভাবে লাগছিলেন, সেটা আমার একদমই পছন্দ হয় নাই। এবং প্রথম দিনে আইসেই যে সাংবাদিকদের সাথে একটা মিটিং করার পরে প্রথম দিনেই ফোন করলেন, এই সিওরে লাগান, এই ভাই সিওরে লাগান। খুবই হাস্যকর লাগতেছিল, সবাই এটাকে নিয়ে অনেক হাসাহাসি করছে। আম, তো সবাই এটাকে এটা কোশ্চেন করতেছিল যে মানে এটা কি আবার একটা নতুন ফ্যাসিবাদী আচরণ কিনা। তো আমি এখানে একটু এক্সপ্লেন করে রাখি সবার জন্য যে বাংলাদেশের এই যে মন্ত্রীরা আসে, তারা এত বেশি জার্নালিস্ট তোষণ কেন করে, সাংবাদিকদের এত তোষণ কেন করে। তারপরের দিনই কিন্তু আমরা দেখছি যে বিসিবি কেন সাংবাদিকদের ঢুকতে বাধা দিছিল। এটা আমরা পরের থেকেই শিখছি যে শামীম হোসেন পাটোয়ারি বসে পানি খাচ্ছেন, এটা একটা নিউজ। সাব্বির হোসেন কলা খাইতেছেন, তারপরে মাহমুদুল্লাহ এরে পানি আগায় দিয়েছেন, খেজুর আগায় দিয়েছেন, এগুলো হচ্ছে নিউজ। এই জিনিসগুলো অনেক দিন ধরে আমার নিউজ ফিডের মধ্যে ছিল না, আমি খুব শান্তিতে ছিলাম। এখন এগুলো আবার আসা শুরু করছে। অ্যান্ড জার্নালিস্টদেরকে কেন জানি হচ্ছে মন্ত্রীরা একটু তোষণ করতে চায়। তার কারণটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে আম, একটা ভয় থাকে যে আচ্ছা, এরা না আবার আমার পিছনে লাগে যায়, বা এরা না আবার এই করে ওই করে। ভাই, এখানে আপনি আরেকটা প্যাটার্ন খেয়াল করছেন কিনা, মানে এখন ফটোকার্ট জার্নালিজম শুরু হওয়ার পরে এই জিনিসটা হ্যাঁ, না আরো বাড়ছে। রাইট মানে রাইট এই রাইট। যে পানি খাওয়াই দিচ্ছে, হাঁটতেছে, একজন আরেকজনকে খেজুর দিচ্ছে, মানে এই টেন্ডেন্সি গুলো এখন আরো বাড়ছে। আর এখন কিছু মানে অনলাইন মানে ভিডিও বেসড কিছু মিডিয়া আসছে, যারা এবার এগুলো ভিডিও করে যে হচ্ছে হ্যাঁ। দেখেন পানি এগিয়ে দিল মাহমুদুল্লাহ, এই মানে এই টাইপের নিউজ। মানে এই মানে সো ইরিটেটিং। এইটার সাথে সাথে মানে আমার আমার প্রশ্ন ছিল, আচ্ছা ঠিক আছে যে মানে ইয়েরা মানে এই যে মন্ত্রী পর্যায়ে যত মানুষ আছে, সাপোজ যদি আমিনুল হক হয়, সে কেন মিডিয়ার এত তোষণ করতেছে? যদি জার্নালিস্ট না আসতো তার নিজের কি ক্ষতি হইতো? আমি ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করতেছি। সো আমার কাছে এটাই মনে হয় যে যেমন সাংবাদিকদেরও খেলোয়াড়দের এগেন্সে, যখন কোয়াবের সাথে বিসিবির ঝামেলা হইতেছিল, তখন সাংবাদিকরা সবাই কোয়াবের পক্ষ নিছে, যে মিঠুন, তারপরে নুরুল হাসান সোহান সবাই মিলে যে সাংবাদিক সম্মেলনটা করছে, মানে সবাই খেলোয়াড়দের পক্ষ নিছে। জার্নালিস্টরা আসলেই চায় সব সময় খেলোয়াড়দের পক্ষে থাকতে, তার কারণ কোনো ব্রেকিং নিউজ, কল ফাঁস, এই সব কিছু কিন্তু খেলোয়াড়রা তাদেরকে ফার্স্ট হ্যান্ড সেই নিউজগুলা দিবে, অ্যানোনিমাস থেকে দিবে। সো তাদের যে মূল রুটি রুজি ব্রেকিং নিউজ দেওয়া, আমিনুল ইসলাম বুলবুল কখন অস্ট্রেলিয়াতে গেছে, পালায় গেছে কিনা, এই নিউজগুলা তারা পায় খেলোয়াড় এবং তার সংশ্লিষ্ট যে লোকরা আছে তাদের কাছ থেকে, হয়তো অ্যানোনিমাসলি পায়। তো এই কারণে তাদেরকে অবশ্যই খেলোয়াড়দের সাথে এবং খেলোয়াড় পক্ষের লোকদের সাথে খুব ভালো একটা সম্পর্ক মেনটেন করতে হবে। যদি খেলোয়াড় বনাম বিসিবির প্রশাসনের মধ্যে কোনো সমস্যা, আমি এখানে ডেফিনেটলি বলতেছি না
না বিসিবির প্রশাসন খুব ধোয়া তুলসী পাতা, তাদের অনেক সমস্যা আছে, বাট খেলোয়াড় বনাম বিসিবির প্রশাসনের যখন কোনো সমস্যা হয় সাংবাদিকরা অলওয়েজ খেলোয়াড়দের পক্ষ নেবে চোখ বন্ধ করেই। বেশিরভাগ সাংবাদিক আমি বলবো, আমি অ্যাটলিস্ট একজনের জাস্ট দেখছি যিনি হচ্ছে এই জায়গাগুলো থেকে দূরে থাকে, সেটা হচ্ছে সৈয়দ আবিদ আবিদ হাসান সামি ভাই। তো উনি তো প্রথমে মনে হয় বিসিবির প্রধানের উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছিলেন, পরে অনেক কাহিনী হয়েছে, পরে উনি পদত্যাগ করছেন বা ইয়ে করে হুম চলে হুম। আসছেন, আমি জানি না এক্স্যাক্টলি পদত্যাগ করছেন কিনা, বাট ছেড়ে দিছেন আর কি তার পদটা। সো এই সব কিছু মিলায়ে মানে আমি তো দেখতেছি যে মানে কাইন্ড অফ অনেক কিছু হিস্ট্রিতে রিপিট হইতেছে। যে ঠিক আছে আমিনুল হক বেশ ভালো একজন খেলোয়াড় ছিলেন, আমরা গোলকিপার হিসেবে ছোটবেলায় তার অনেক খেলা টেলা দেখছি, কিন্তু উনি এবং তামিম ইকবাল মিলা যেই পরিমাণ ডমিনেট করার চেষ্টা করতেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, সেটা এবং সাংবাদিক কাণ্ডের পরে তো আরো এটা মনে হইতেছে, মানে এখানে টোটালি কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে আমরা দেখতেছি জনগণ এই জায়গাটা পুরোপুরি এগেইনস্টে। এবং যত মিডিয়া নিউজ করতেছে সবাই আমিনুল হক খুব ভালো, সাংবাদিকদেরকে ইয়া করছে খুব ভালো, সবাই ও ও করে চিল্লাইতেছে, এরকম ভাবে অ্যাপ্রিসিয়েট করতেছে যত মেইন স্ট্রিম মিডিয়া, কিন্তু সেই মেইন স্ট্রিম মিডিয়া যা দেখানোর চেষ্টা করতেছে মানুষ কিন্তু গালি দিতেছে টোটালি উল্টাভাবে। এবং মানে মানুষের অবস্থান, মানুষের পারসেপশন আমি দেখতেছি যে মেইন স্ট্রিম মিডিয়া থেকে টোটালি আলাদা। এখন মনে করেন ভাই, দুইটা ব্যাপার আছে। এক হচ্ছে বাংলাদেশে আমরা আওয়ামী লীগ আমলে মানে গত 17 বছরে কাদেরকে আমরা যুব ক্রীড়া মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে দেখছি। আমি যদি বলি যে আমরা জাহিদ হোসেন রাসেলকে দেখছি, আহসানুল্লাহ মাস্টারের ছেলে। হুম। তারপরে বীরেন শিকদারকে দেখছি, মানে কেউ চিনতো না, কোত্থেকে এসে শেখ হাসিনা বসায় দিছে তাকে। সো এই টাইপের যুব ক্রীড়া মন্ত্রী প্রতিনিধিদেরকে আমরা দেখে আসছি। মানে এরা কি পারফর্ম করছে, এদের কি গোল ছিল, স্পোর্টস নিয়ে এদের কি প্ল্যান ছিল, লং টার্ম কি তারা করতে যাচ্ছিল, উই নিউ নাথিং। মানে এদের মানে 10টা ভালো কাজ মানে যে মন্ত্রী হিসেবে করছে সেটা আমরা বলতে পারি না। এবং ভেরি ইম্পর্টেন্ট একটা কথা চলে আসছে কথা প্রসঙ্গে, সেটা হচ্ছে যে শেখ হাসিনা আমলের কোনো মন্ত্রীরই কিন্তু, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে শেখ হাসিনার ক্যারিশমা বাদ দিয়ে ওবায়দুল কাদের হিমসেলফ উনার 10টা অবদানের কথা বলেন এজ মন্ত্রী হিসাবে, আপনি কি পারবেন? আমি কি পারবো? না, দ্যাটস ভেরি টাফ। তো শেখ হাসিনা আমাদেরকে এই ধরনের মন্ত্রিত্বগুলো উপহার দিচ্ছে। তো আমাদের এক্সপেরিয়েন্স যখন এই টাইপের মন্ত্রিত্ব, তখন মানে আমিনুলের মতো কেউ আসলে উই হ্যাভ হাই এক্সপেকটেশন, এক। আর দুই নাম্বার হচ্ছে মানে তার প্রতি না আমাদের একটা অনেক একটা আবেগের জায়গা তৈরি হয় যে হচ্ছে উনি স্পোর্টসটাকে ভালো করে তুলে ধরবে। এখন উনার যে রেসপন্সটা ছিল, এইটাকে আপনি যদি একটু বিহেভিয়ারিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে অ্যানালাইজ করার চেষ্টা করেন, সেটা হচ্ছে আমি এই ইলেকশন টাইমে আমিনুলের টোটাল অনলাইন প্রেজেন্স এবং অনলাইনে তার যে প্রচার প্রচারণা এবং সে যে মাঠে ঘাটে যে প্রচার প্রচারণা চালাইছে সেটা অনলাইনে যেভাবে তুলে ধরছে সেটা আমি ফলো করার চেষ্টা করছে। আমার কাছে যেটা মনে হয়েছে উনি খুবই ফুটেজ খুব একটা মানুষ এবং যথেষ্ট পরিমাণ মানে স্ট্যান্ডবাজি করতে পছন্দ করে। এন্ড হি ডিড দ্য সেম থিং এখানে, যে এক ধরনের স্ট্যান্ডবাজি ছিল এটা, যে আমি পাওয়ার পাইছি, এখন একটু পাওয়ার খাটায় দেখাই দিলাম যে যে চেঞ্জ আনতে পারে না আমি নিজে চেঞ্জ আনতেছি। সো এইটা আমার কাছে মনে হয়েছে বিকজ আই এম সামওয়ান যে হচ্ছে উনার প্রচার প্রচারণার স্টাইলটা দেখছি। এবং উনার যে মিরপুরের আসন, ওই মিরপুরের আসনের অনেক বাসিন্দারই স্ট্যাটাস ভাইরাল হয়েছে, যারা বলছিল যে আমিনুলের সমর্থকরা কি পরিমাণ চাঁদাবাজি করে। এবং হুম এমনও একটা স্ট্যাটাস ভাইরাল হয়েছিল যে স্ট্যাটাসে বলছিল হচ্ছে যে ওই যে কোট পিন আছে না ভাই, ছোট ছোট কোট হুম পিন, হুম হুম। হ্যাঁ, যে একটা ছেলে হেঁটে যাচ্ছিল তো আমিনুলের এক লোক এসে তার গায়ে ঠাস করে একটা ধানের শীষের কোট পিন লাগাই দিছে। তো ধানের শীষের কোট পিন লাগাই দেওয়ার পর তাকে বলতেছে যে হচ্ছে আপনি খুশি হয়ে আমাদের 200 টাকা দিবেন না? তো এখন এটা নিয়ে আমাদের বিএনপির ফ্রেন্ডরা তারা বলছে এগুলা হচ্ছে প্রোপাগান্ডা এবং বানানো ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি নিজে মানে ওখানে টিউশনি করাইতে যাইতাম, তো বা যাই টিউশনি করাইতে। সো আমার কাছে মনে হয়েছে টোটাল অ্যাটমসফিয়ারটাই এরকম উনি বানায় রাখছে। এবং অ্যাটমসফিয়ার যখন এরকম এবং ওই অ্যাটমসফিয়ার থেকে যখন কেউ উঠে আসে, তার আসলে এই ধরনের বিহেভিয়ার আমার কাছে প্রবলেমেটিকই মনে হইতেছে। মানে এটা যে খুব বেশি সে চেঞ্জ আনতেছে, মানে আই ডোন্ট থিঙ্ক সো, মানে ইটস আ ভেরি প্রবলেমেটিক থিং। হ্যাঁ, এটা নিয়ে আসলে সামনে দেখা যাক উনি আসলে কি করে। এই জায়গাটা থেকে আমি আরেকটা জায়গায় আসবো, দুইজন আমাদের মন্ত্রী আছেন যাদের নাগরিকত্ব ইস্যু নিয়ে বেশ আলোচনা হয়েছে। একটা হচ্ছে আব্দুল আওয়াল মিন্টু, যিনি পরিবেশ বন জলবায়ু মন্ত্রণালয়ের, এবং আরেকজন হচ্ছে আমাদের সেই বিখ্যাত খলিলুর রহমান, যিনি উপদেষ্টা থেকে পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের হিস্ট্রি থেকে এর আগে কখনো কোনো তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরবর্তীতে কোনো সরকারের মন্ত্রী হয়েছেন এরকম জানা আছে? উপদেষ্টা থেকে মন্ত্রী হয়েছেন, মানে আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা থেকে। এখন ভাই
হ্যাঁ, এখন যদি মনে করেন আপনি এটার উপদেষ্টা ডেফিনেশনের উপর ডিপেন্ড করে আসলে। মানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে দুইটা, একটা ইউনূসেরটা আর একটা হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিনেরটা এরশাদ হুম হুম পতনের পর। হুম আর অন্যদিকে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে হচ্ছে জাস্টিস হাবিবুর রহমানেরটা, হুম জাস্টিস লতিফুর রহমানেরটা, আর ১/১১টা, যদি একেবারে মানে হুম মোটা দাগে ধরি। হুম তো হুম ১/১১ যেটা ছিল, ১/১১ তত্ত্বাবধায়ক সরকার থেকে কেউ কোনো আওয়ামী লীগ সরকারে আসে নাই, বাট যারা ছিল তাদের অনেকে আওয়ামী লীগ সরকার বিভিন্ন পদ পদবি দিয়ে পুরস্কৃত করছে। আর ২০০১ সালে আর ৯৬ সালে যেটা ছিল, এবং ভেরি ইন্টারেস্টিং, কিন্তু ২০৯৬ সালে যে প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, যেটাতে হচ্ছে শেখ হাসিনা বিজয়ী হয় প্রথমবারের মতো, ওইটার কিন্তু একজন উপদেষ্টা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, বিচারপতি হ্যাঁ হাবিবুর রহমানের আন্ডারে। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং একটা ইন্টারেস্টিং ইনফরমেশন, মানে ট্রিভিয়া। হ্যাঁ। তো ওইগুলা তত্ত্বাবধায়ক সরকার থেকেও কেউ মন্ত্রিত্বে আসেন নাই। আর আপনি যদি আরেকটু পিছিয়ে যান, সেটা হচ্ছে যে বাংলাদেশের উপদেষ্টা কালচারটা তো শুরু হয়েছে জিয়াউর রহমানের আমল থেকে। সো জিয়াউর রহমানের আমলে বেশ কয়েকজন মানে প্রধানমন্ত্রী, সরি, প্রেসিডেন্টের উপদেষ্টা ছিল, এবং তারা পরবর্তীতে মন্ত্রী উপমন্ত্রী এরকম হয়েছেন, এরকম এক্সাম্পল আছে। বা ডিরেক্ট তত্ত্বাবধায়ক সরকার থেকে হ্যাঁ হয় একদম ডিরেক্ট এত বড় পোর্টফোলিও হ্যাঁ পেয়ে গেছে, এরকম এক্সাম্পল নাই। এইটা প্রথমবারের মতন হইলে এবং সবাই হচ্ছে যেমন আব্দুল আওয়াল মিন্টুর নাগরিকত্ব নিয়েও কোশ্চেন আসছিল, অনেক ডিবেট হইছে। তারপর হচ্ছে এটা হাসনাত আব্দুল্লাহ একটা ভিডিওই আমি দেখতেছিলাম, যেখানে হচ্ছে উনি কোন সাংবাদিক বা হয়তো অন্য কোনো মানুষদেরকে ব্লাডি সিটিজেন বলছে। হাসনাত আব্দুল্লাহ এটা ডিরেক্টলি সংবাদ মাধ্যমের কাছে বলছে এবং একই সাথে 1/11-এর টাইমে যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটা লিস্ট ছিল যে কোন কোন ব্যবসায়ীদেরকে 1/11 সরকার বা সেনাবাহিনী বা যেটাই হোক সেই এন্টিটিকে হচ্ছে টাকা দিতে হয়েছে, যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের যে লিস্ট ছিল সেই ধনী ব্যবসায়ীদের নামের মধ্যে আব্দুল্লাহ আল মিন্টুর নাম ছিল এবং একই সাথে উনি বিএনপি, যখন আমরা যে সম্পদের হিসাব দেখছি, বিএনপির সবচেয়ে ধনী প্রার্থীদের মধ্যে উনি একজন ছিলেন এবং খুব সম্ভবত সবচেয়ে ধনী প্রার্থী উনি ছিলেন। আমি ওনারে চিনি অন্য একটা ভাই, জায়গা থেকে। আমরা এখানে এগ্রি করতে পারি যে উনি কিন্তু একজন অলিগার্ক, মানে এটাতে কোনো ওকে, অ্যাগ্রি সেকেন্ড অ্যাগ্রি ওপিনিয়নের করতেছি। সুযোগ নেই। বা অলিগার্কের এগ্রি করি। বাংলা কি? অলিগার্কের বাংলা তো এই মুহূর্তে মাথায় আসতেছে না, মানে কি বলবো, বিগ শট পিপল আর কি। বিগ শট পিপল, ওকে ঠিক আছে। আমি ওনাকে চিনি অন্য একটা জায়গা থেকে। আমি নটরডেম কলেজে যখন পড়তেছি, টিফিনের টাইমে বা কোনো এক সময় আমাদের লাইব্রেরিতে আমি বই পড়তে পারতাম। সো বই পড়তে যাইতাম, যা আমি যে কোনো একটা বই নিয়ে পড়া শুরু করতাম আর কি। ওইখানে হঠাৎ করে একদিন একটা বই দেখছি যেটার নাম হচ্ছে সন্তানকে পিতার কথামালা। সন্তানকে পিতার কথামালা বইটা কে লিখছেন? উনি লিখছেন হচ্ছে আব্দুল আওয়াল মিন্টু নামের একজন। সো ওই সময় তো টোটালি পুরাপুরি আওয়ামী লীগ আমল, আমি বিএনপির মানুষজনরা তেমন হয়তো চিনিও না বা আব্দুল আওয়াল মিন্টুকে জানিও না। আমি বইটা পড়ছিলাম, বইটা পড়ে খুব ভালো লাগছে সত্যি কথা বলতে। তো ওই সময় হয়তো তাবিত মানে তার যে ছেলে, যারা চিনেন আব্দুল আওয়াল মিন্টুর ছেলের নাম হচ্ছে তাবিত আওয়াল। তাবিত আওয়াল বর্তমানে বাফুফের এখন প্রেসিডেন্ট, বাফুফের প্রেসিডেন্ট। সো সে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে মনে হয় অনেক আগে থেকেই যুক্ত। সো তখন সে অনেক বড় হয়ে গেছে, কিন্তু ছোটবেলায় তার বাবা কি কি চিঠি লিখতেন, ওই চিঠিগুলো হচ্ছে যে একটা কাইন্ড অফ সংকলন আকারে সেই সন্তানকে পিতার কথামালা বইয়ের মধ্যে লেখা হয়েছে। তখন আমার তার সম্পর্কে অনেক উঁচু লেভেলের ধারণা আর কি ছিল, যে আচ্ছা ঠিক আছে এরকম ইয়ে হয়েছে। পরে তাবিত আওয়ালকেও আমরা দেখছি যে ঠিক আছে, আমি বলতেছি না যে সে মানে আমরা তাকে অলিগার্ক ধরতে পারতেছি, বাট আমি বলতেছি না যে ধরে যে তাবিত আওয়ালের কিছু ক্লিন ক্যাম্পেইন নিয়ে অনেকে অনেক সাকসেসফুল কথাবার্তা বলছে, অনেক অ্যাপ্রিসিয়েট করছে। যদিও সে অবশ্যই ধানের শীষের। তো আহ, দ্বৈত নাগরিকত্ব ইস্যুটা তার ক্ষেত্রে ছিল এবং এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে এবং আমরা তো এটা অ্যাগ্রি করে নিলাম যে অলিগার্ক ছিলেন। সো এই ব্যাপারে কি মানে তোমার তোমার টেকটা কি? আচ্ছা, মানে এখানে দুইটা ব্যাপার আপনি নিজেই তুলছেন, সেটা হইতেছে একটা হচ্ছে ১/১১ সময়টা, ২০০৭-৮-এর যে সময়টা বাংলাদেশের পলিটিক্সের খুবই থ্রিলিং একটা টাইম। হুম আর সেকেন্ডলি হচ্ছে ক্যারেক্টারটা ইটসেলফ, আব্দুল আওয়াল মিন্টু, রাইট? হুম মানে আমি এখানে একটা বই নিয়ে বসছি, এটা হচ্ছে, ভাই দেখা যাচ্ছে কিনা, আই হ্যাঁ হোপ হ্যাঁ দেখা একদম যাচ্ছে। পারফেক্ট। এটা হচ্ছে, হ্যাঁ, ১/১১। মহিউদ্দিন আহমেদের ১/১১। এবং আমার মতে এটা হচ্ছে বাংলাদেশের ১/১১ নিয়ে সবচেয়ে ওয়েল ডিটেইলড এবং রিসার্চড একটা বই। তো এই বইয়ে, মানে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু পড়ি, অবশ্যই জাস্ট অবশ্যই। ৪-৫ লাইন। হুম হুম এখানে ৪-৫ পৃষ্ঠা নাম্বার ২১৭-তে, হ্যাঁ, ২১৭-তে বলা হচ্ছে যে আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে দক্ষিণ কোরিয়া থেকে ৫৫০ কোটি টাকা খরচ করে নৌবাহিনীর জন্য একটি ফ্রিগেট কেনার সঙ্গে যুক্ত থাকার প্রসঙ্গ ছিল, এবং অভিযোগ ছিল যে ফ্রিগেট কেনায় বড় ধরনের দুর্নীতি হয়েছিল। মিন্টু এও বলেছেন যে তিনি রাজসাক্ষী হতে চান, তবে কোন মামলার রাজসাক্ষী হবেন সেটি তিনি স্পষ্ট করেন নাই। অর্থাৎ তার এগেনস্টে দুর্নীতির অভিযোগটা আওয়ামী লীগ আমলেই ছিল, মানে 96 থেকে 2001 পর্যন্ত যে সময়টা, ওই সময়টাতে হি ওয়াজ ইন এ বিগ পাওয়ার পজিশন, মানে
তার কিছু হয় নাই। এবং সেই সময়ও সে যথেষ্ট পাওয়ার প্র্যাকটিস করছে, এই অভিযোগটা থেকে বোঝা যাচ্ছে। আর অভিযোগ প্রমাণিত কিনা অপ্রমাণিত সেটা পরের আলোচনা। অভিযোগ যেহেতু উঠছে, মানে বোঝা যাচ্ছে যে হি ওয়াজ ইন এ পজিশন অফ পাওয়ার। এটা একটা। আর আরেকটা ভেরি ইন্টারেস্টিং টেক এখানে দিছে আব্দুল আল মিন্টু, সেটা হচ্ছে, এটা তো ভাই আমরা মোটামুটি হয়তো সবাই জানি যারা বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি নিয়ে পড়াশোনা করি, সেটা হচ্ছে যে আহ ওই সময় সংস্কার নামে একটা বিষয় শুরু হয়েছিল, তাই না? যে হুম। পার্টিগুলোর মধ্যে শেখ হাসিনার হ্যাঁ। বিরুদ্ধে একটা সংস্কারপন্থী তৈরি হয়েছিল, হুম যারা হুম। সংস্কার, আপনারই তো 1-11 নিয়ে ভিডিও হ্যাঁ আছে। হ্যাঁ, তো ভিডিওর মধ্যে। সংস্কারপন্থী যারা ছিল, তারা শেখ হাসিনার এগেনস্টে পার্টিতে নতুন একটা আবহ তৈরি করতে হুম। চায়, আর খালেদা জিয়ার এগেনস্টে একটা সংস্কারপন্থী গ্রুপ তৈরি হয়েছিল। তো এখানে আব্দুল আল মিন্টু খুব ইন্টারেস্টিং একটা কথা বলছেন, সেটা হচ্ছে 2001 সালের পরে তারেক রহমানের প্ররোচনায় যাদের মন্ত্রী করা হয়েছিল, সেই মন্ত্রীরা বাদে অন্য মন্ত্রীরা মনে করতেন তারেক রহমানের যে মন্ত্রীরা ছিল তারা কম শিক্ষিত এবং সন্ত্রাসী টাইপের, কোট আনকোট। ও। মানে আব্দুল্লাহ মিন্টু বলতেছে তারেক রহমানের চুজ করা যারা ছিল তারা ছিল কম শিক্ষিত ও সন্ত্রাসী টাইপের। এবং পরের লাইন, শিক্ষিত এবং যোগ্য লোকেরা দলে ছিলেন কোণঠাসা এবং উপেক্ষিত। ভেরি ইন্টারেস্টিং টেক। হুম। ঠিক আছে? এবং এই এই মানুষটা হঠাৎ করে এখন আবার মনে করেন যে 111-এ যার এরকম ভূমিকা ছিল, মানে এরকম সেইডি একজন ক্যারেক্টার, সে এখন পরিবেশ মন্ত্রী হয়ে গেছে এবং ফুল মন্ত্রী হয়ে গেছে। এটা অনেকটা আমাকে মনে করেন সাবের হোসেন চৌধুরীর কথা মনে করা দিচ্ছে। রাবের হোসেন চৌধুরীও কিন্তু এরকম 1-11 সময় সংস্কারপন্থী ছিল, এবং পরবর্তী সময় 2008-এর পরে শেখ হাসিনা যে প্রথম ক্যাবিনেট ফর্ম করলো, সেটাতে সাবির হোসেন চৌধুরী ছিল না। তারপরের ক্যাবিনেটেও সাবির হোসেন হুম। চৌধুরী ছিল না। একেবারে লাস্টের দিকে ক্যাবিনেটে এসে সাবির হোসেন চৌধুরীকে পূর্ণমন্ত্রী করা হয়। সো বলতে পারেন যে এটা একটা নতুন ট্রেন্ড আমরা দেখতে পাই, যে 1-11-তে যারা খুব মানে সেইডি একটা ভূমিকা পালন করছে, তারা একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পর্যন্ত দলে কোনো বেলই পাইতো না। এবং তারপরে হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, মানে সো কল্ড পানিশমেন্টের পরে তারা আবার পূর্ণমন্ত্রী হয়ে ফেরত আসতেছে। সো আব্দুল্লাহ আল মিন্টুর ব্যাপারে এটা হচ্ছে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবজারভেশন। আর আরেকটা ব্যাপার হইতেছে, এই বইটা যদি আপনারা পড়েন, এখানে আচ্ছা বইয়ের কিন্তু আমি ইয়া করতেছি না, মানে কোনো হুম হুম। ধরনের প্রমোশন হুম। করতেছি না, মানে এটা পড়ার জন্য পড়া আর কি, ইটস এ ভেরি গুড রিড। ঠিক আছে? এই বইটা যদি পড়েন, এখানে লেখক নিজে হচ্ছে আব্দুল্লাহ আল মিন্টুর একটা ইয়া নিছে, ইন্টারভিউ নিছে, এবং সেখানে সে নিজেকে অনেক ডিফেন্ড করার চেষ্টা করছে, তার ওই সময় কি ভূমিকা ছিল, সে নিজেকে কিভাবে বাঁচানোর চেষ্টা করছে, এক্সেট্রা এক্সেট্রা, এই জিনিসগুলো এখানে আছে। সো আই থিংক যদি কোনো মানে ইন্টারেস্টেড পাঠক থাকেন যিনি আমার আপনার মতো বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি পড়তে চায়, তার এই ইন্টারভিউটা পড়া উচিত। যেমন একটা জায়গায় এরা বলতেছে, আব্দুল আল মিন্টু বলতেছে খুবই ইন্টারেস্টিং, যে তার এগেনস্টে একটা ইয়া হয়েছিল, আহ টেলিফোনের মানে কি বলে এটাকে, ওই সময় টেলিকম নিয়ে একটা খুব দুর্নীতির ব্যাপার ছিল, ইত্যাদি ইত্যাদি। এরকম তো আব্দুল আল মিন্টু বলতেছে 25% কোয়েশ্চেন হলো রিগার্ডিং হাওয়া অফিস। ঠিক ওকে। আছে? উনি হাওয়া ভবন সম্পর্কে একটা খুব ইন্টারেস্টিং টেক দিছে। তো এখানে আচ্ছা, এটা টেলিকমটা মানে অন্য একটা পার্টে আছে, সেটা যদি পাই আমি পড়ে শোনাবো। বাট হাওয়া ভবন সম্পর্কে সে বলতেছে, মানে লেখককে, 25% কোয়েশ্চেন হলো রিগার্ডিং হাওয়া অফিস, এই একই জিনিস। আর 10% কোয়েশ্চেন হলো বেগম খালেদা জিয়া সম্বন্ধে আমি কিছু জানি কিনা। আমার নিজের সম্বন্ধে হার্ডলি 5 to 10% কোয়েশ্চেন। এটা সে ওই প্রসঙ্গে বলতেছে যে হচ্ছে তাকে যে 1-11 গ্রেফতার করা হয়, গ্রেফতারের পরে তাকে যে হুম। জেরা করা হয়েছিল, সেই জেরার মানে কি কি জেরা করা হয়েছিল সেটা সে বলতেছে। একটা আচ্ছা। কথা আমাকে বারবার বলছিল রাশিয়ান মিগ কেনার ব্যাপারে, আমার ব্যাপারে একটা ইস্যু, আমি ফ্ল্যাটলি বলেছি আমি কিছুই জানি না। আসলেও আমি কিছুই জানি না। শেখ হাসিনা 1 নাম্বার অ্যাকিউজড, আমি ছিলাম শেখ হাসিনার সাথে 6 নাম্বার অ্যাকিউজড। হুম। তবে আমি লোয়ার কোর্ট এবং সুপ্রিম কোর্ট সব জায়গা থেকে বিনা কসুরে খালাস পাইছি। একটা কাগজ তো দূরের কথা, একটা লোকের মুখ থেকেও আমার নাম বাইর করতে পারেন নাই। অনেক লোককে ধরে নিয়ে গেছে, আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান যে বেরো হয়ে আসছি। তার মানে এটাও ইন্টারেস্টিং যে 1-11 সরকারে তিনি আবার উপকৃতও হয়েছেন, মানে একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে তাকে হুম। ছেড়েও দেওয়া হয়েছে। অনেকে কিন্তু ছেড়ে দেওয়া হয় নাই, মানে হ্যাঁ। অনেকে শেষ পর্যন্ত খুব প্যারা খাইছে। এবং আব্দুল আল মিন্টু তাহলে এটারও একটা এক্সেপশন, যে তিনি হচ্ছে মানে বলতে গেলে এখান থেকেও বেনিফিটেড হয়েছেন। আর ওনাকে খুবই শেডি, রাজসাক্ষী হ্যাঁ, করার মানে জন্য জিনিসটা একটা হচ্ছে খুবই প্রেশার ছিল, হ্যাঁ। শেডি একটা ক্যারেক্টার, মানে এই জায়গা থেকে বোঝা যায়। যে এখন আপনি আমার সাথে আরো এগ্রি করবেন যে উনি আসলে একজন অলিগার্ক, এবং অলিগার্করা কিন্তু হচ্ছে যথেষ্ট এরকমই সেইডি হয়। হয়। হ্যাঁ। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে এই জায়গা থেকে আমরা আসলে ওনার কাছ থেকে কি এক্সপেক্ট করতে পারি সামনে, মানে এত এত শেডি একটা ক্যারেক্টারের কাছ থেকে।
এখানে ভাই আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এখন অনেকে তো বলবেন যে হচ্ছে বাংলাদেশি রাইটারের বই থেকে এটা নেওয়া হচ্ছে, এটার নাই, ক্রেডিবিলিটি কম, এটা আপনারা কেন ডিসকাশন করতেছেন? তো এই বইতে আবার একটা খুব সুন্দর রেফারেন্স আছে, সেটা হচ্ছে 2007 সালের 26শে নভেম্বর, হ্যাঁ, হুম, রাজনৈতিক ঝড়ের মুখে বাংলাদেশ, এই শিরোনামে নিউ ইয়র্ক টাইমসে একটা প্রতিবেদন ছাপানো হয়, হ্যাঁ। হুম, হুম, এখানে নিউ ইয়র্ক টাইমসে আব্দুল আল মিন্টু একটা সাক্ষাৎকার দিচ্ছেন, সেখানে সে বলতেছে ওই যে টেলিকমের ব্যাপারটা, যে টেলিফোন সংযোগ এবং আমদানিকৃত যন্ত্রপাতি দ্রুত ছাড়িয়ে নিতে অন্য 10 জন ব্যবসায়ীর মতো আমাকেও নানা পথ অনুসরণ করতে হয়েছে। এই লাইনটা কিন্তু খুব হ্যাঁ, সিগনিফিকেন্ট, এটা খুবই কিন্তু সিগনিফিকেন্ট। আজকে কি বলবো, আজকে এই যে আজকে যে সড়ক মন্ত্রী আমাদের একটা কথা যে ভাইরাল হইলো, হুম, যে উনি বলতেছে চাঁদা, যে সমঝোতা চাঁদা সমঝোতা করে নিলে, নিলে চাঁদা হবে না। সমঝোতা যে চাঁদা, হ্যাঁ, হুম, এই কথাটার কিন্তু অনেক মানে হইতে পারে এবং কথাটাকে বিভিন্নভাবে বিশ্লেষণ করা যাইতে পারে। ঠিক একইভাবে নিউ ইয়র্ক টাইমসে আব্দুল্লাহ মিন্টুর যে সাক্ষাৎকার, এই লাইনটাও কিন্তু আপনি বিভিন্নভাবে ইন্টারপ্রেট করতে পারেন। এটা মানে খুবই ইন্টারেস্টিং একটা লাইন, হ্যাঁ। এবং তারপরে সে বলতেছে এটাই যদি তাকে গ্রেফতারের কারণ হয়ে থাকে, তাহলে বাংলাদেশের প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষকেই গ্রেফতার করতে হবে। তিনি বাংলাদেশ থেকে, এবং তিনি আরো বলেন যে তিনি বাংলাদেশ থেকে তার বিনিয়োগ ক্রমান্বয়ে সরিয়ে নিবেন। আমি বাংলাদেশে বসবাসও করতে চাই না, ঝুঁকিও নিতে চাই না। এটা কত সালের সো এটা আবারও, এই যে নিউ ইয়র্ক দুই টাইমসের হাজার সাত প্রতিবেদন? সালের 26 নভেম্বর। 2007 সালের 26 নভেম্বর। ওয়াও, খুবই সো খুবই দিস ইজ ভেরি ইন্টারেস্টিং একটা ইন্টারেস্টিং। ডিসকাশন হইলো আসলে, সত্যি কথা বলতে। এবং আশা করি মানুষজন বুঝতে পারবে যে আসলে মানে পলিটিক্সটা আসলে কোন জায়গায় খেলা হয়, এই জায়গায় এইখানে। হুম, হুম, হুম। এবং আপনারা যদি ইয়াটা পড়েন, মানে আব্দুল্লাহ আল মিন্টুকে নিয়ে এখানে অনেক বেশি, মানে কয়েকটা পেজ ব্যয় করা হয়েছে, এবং সেখানে প্রত্যেকটা কথাই কিন্তু পত্রিকা থেকে ওয়েল রেফারেন্সড, হ্যাঁ। এবং এই ইনফরমেশন গুলো, ও আচ্ছা, এখানে একটা নোক্তা দিয়ে রাখি, সেটা হচ্ছে অনেকে বলতে পারেন যে এগুলা ডিজিএফআই এর থেকে হ্যাঁ, হ্যাঁ। সাপ্লাই দেওয়া যে তথ্য, সেগুলোই হয়তো পত্রিকা ছাপাইছে। বাট আমি যে কটা নিউজ বললাম, এগুলো হচ্ছে লেখকের নিজের ইন্টারভিউ নেওয়া, হুম, আর আব্দুল্লাহ আল মিন্টু নিজের সাক্ষাৎকার দেওয়া। সো এইগুলা হচ্ছে মানে যেটা আমরা ওই যে ডিরেক্ট কোট। হিস্ট্রির কি বলি, হ্যাঁ, হ্যাঁ, সোর্স যেটা, এগুলা প্রাইমারি সোর্স, সেকেন্ডারিও হ্যাঁ, না, প্রাইমারি সোর্স থেকে আর কি বলা। এইটাই আসলে মানে এটাতে কোনো দ্বিমত করার কোনো কারণ নাই আশা করি। আমরা যদি এখন আব্দুল্লাহ আল মিন্টু থেকে খলিলুর রহমানের দিকে যাই, যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং টেকনোক্র্যাট যেই ইয়েতে ওইখানে, এবং একজন উপদেষ্টা থেকে আমরা যখন দেখি যে মানে এই জায়গায় অনেক হয়তো সমস্যাটা বুঝতে, ফিল করতে আহ, সমস্যায় পড়তে পারে যে আচ্ছা ঠিক আছে, উপদেষ্টা থেকে তাহলে মন্ত্রী হইলে সমস্যাটা কোন জায়গায়, কাইন্ড অফ ছোট সহজ ভাষায় বললে খেলার রেফারি যদি পরবর্তীতে খেলোয়াড় হয়ে যায় তাহলে সমস্যাটা কোন জায়গায়, এইটা যদি একটু বুঝায় বলো। ভেরি সিম্পল, আপনি যদি খেলার রেফারি যিনি ছিলেন, ধরেন ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা ম্যাচ, আর্জেন্টিনা জিতছে, হুম। আর্জেন্টিনা জিতছে বললাম কারণ হচ্ছে লাস্ট ওয়ার্ল্ড কাপটা ওরা জিতছে, ও, যদিও আমি বিএনপি যে যে ব্রাজিলের সময় সাপোর্টার। ক্ষমতায় আসে ওই সময় নাকি ব্রাজিল চ্যাম্পিয়ন। ব্রাজিলই চ্যাম্পিয়ন হয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবারও তো নাকি তাই হইতে পারে। আচ্ছা, সো যেটা হলো যে রেফারি যদি এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচের সময় যিনি থাকে, তারপরে যদি সে ওই ধরেন আর্জেন্টিনা দলের সাথে সে মিশে গেল, ঠিক হুম, আছে, ব্যাপারটা আসলে কি দাঁড়ায়, একটা কোয়েশ্চেন অ্যারাইজ করে যে উনি কি শুরু থেকে তাদের পারপাস সার্ভ করতেছিল কিনা। হুম, হুম, ইট ক্যান বি অ্যান এক্সাম্পল, তাকে তার যে এক্সপার্টিস আমার রাষ্ট্রের জন্য দরকার সেটা যদি আমি নেই, ওকে ফাইন, ভেরি গুড, ঠিক আছে। বাট এট দ্য সেম টাইম যখন আপনি একটা ক্রুশাল পলিটিক্যাল ট্রানজিশনাল পিরিয়ডে থাকেন, এই পিরিয়ডে যখন আপনার দরকার হইতেছে মানে আটমোস্ট ট্রান্সপারেন্সি, এবং ইউনিস হুম, গভর্নমেন্ট কিন্তু ট্রান্সপারেন্সি প্রমিস করছে, হুম, সেটার সাথে আসলে এটা খুবই কনফ্লিক্টিং, এবং মানে এটা অ্যাভয়েড করা গেলেই হয়তো ভালো হইতো। কেন এই কথাটা আমি বলি, এটা ইন্টারেস্টিং যে মানে ধরেন এখন যদি আমি মনে করেন যুগান্তর পত্রিকার রেফারেন্স দেই আপনি, এবং এটার বনামে যদি বিবিসি বাংলা রেফারেন্স দেই, আপনি কোনটা হুম। নিবেন? আমি বিবিসি বাংলা নিব। বিবিসি বাংলা, আচ্ছা, বিবিসি বাংলা পর্যন্ত তারা রিপোর্ট করছে যে খলিলুর রহমানের নিয়োগ নিয়ে বিএনপির অনেক হুম, নেতারাই বিস্মিত, ঠিক হুম, আছে। মানে বিএনপির অন্দরমহলেই একটা সার্টেন গ্রুপ অফ পিপল, তারা জানতোই না যে খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। ইনফ্যাক্ট আমি বলি, আমি নিজে মনে করছি আমির খসরু মাহমুদ চৌধুরীকে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী করা হবে। কারণ কি? কারণ তারেক জিয়া ইলেকশনে জেতার পর প্রথম যে প্রেস কনফারেন্সটা করছে, সেই প্রেস কনফারেন্সে আপনি যদি খেয়াল করেন, ইন্ডিয়ান যারা ইয়া আছে, সাংবাদিক আছে, তাদের প্রত্যেক
চারটা কঠিন কোয়েশ্চেনের অ্যান্সার তারেক জিয়ার পক্ষে দিচ্ছে হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী, যেগুলো ফরেন পলিসি রিলেটেড ছিল। সো ওইটা আমার কাছে একটা ক্লিয়ার ইন্ডিকেশন ছিল যে আমির খসরু হয়তো ফরেন মিনিস্টার হবে, এবং হি ওয়াজ এ গুড পিক ফর ইট। কিন্তু দেখলাম যে তাকে ফাইন্যান্সে দেওয়া হলো, এবং মোটামুটি বলতে গেলে প্রেডিকশনটা আমার কাজ করে নাই। আর শ্যামা ওবায়দকে নিয়ে যেটা কথা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, উনারটা আমি মানে পার্টি সার্কেলসে অনেক বেশি শুনছি যে হচ্ছে সে খুব ভালোভাবে বিএনপির পররাষ্ট্র উইং এ কাজ করছে, এবং অ্যাজ এ নিউ ফ্রেশ ব্লাড তাকে আসলে তৈরি করা হচ্ছে নেক্সট মানে ফরেন ইস্যুস গুলা হ্যান্ডেল করার জন্য। সো শ্যামা ওবায়দ ইজ ওকে। আর খলিলুর রহমানেরটা যদি ব্যাক করি, খলিলুর রহমানেরটা অ্যাভয়েড করতে পারলে আই থিঙ্ক বেটার হইতো, তাহলে এই কন্ট্রোভার্সি গুলো ক্রিয়েট হইতো না, আর বিএনপি থেকে অনেক ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিল ফরেন পলিসি মাস্টার হওয়ার জন্য। বাট অনেকে বলতেছে যে হচ্ছে আমেরিকাকে খুশি করার জন্য তাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা আসলে টু টু আর্লি টু টেল, টু আর্লি টু টেল, এটা হ্যাঁ। টাইম উইল টেল, আমাদের একটু অপেক্ষা করতে হবে, এখনই কমেন্ট করা যাবে না এটা নিয়ে। আমি বিবিসি বাংলার যে আর্টিকেলটা, এটা খুবই ইন্টারেস্টিং লাগছে। আমি পুরোটা পড়ছি, যেটা হচ্ছে খলিলুর রহমানকে নিয়ে করা হয়েছে, যেটা টাইটেলটা হচ্ছে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও বিস্ময়। সো এই জায়গায় বিএনপির যেই কথাটা বললা, যে বিএনপির অনেকেই অবাক, এবং অনেকে এইটাও বলতেছে যখন ইউনূস সরকার খলিলুর রহমানকে সাথে নিয়ে লন্ডনে সফর করতে গেছিল, যেখানে তারেক জিয়ার সাথে তারা দেখা করছে, ওইখানেই নাকি খলিলুর রহমান কাইন্ড অফ তারেক জিয়ার সাথে একটা খুব ভালো রিলেশন মেনটেন করে আসছে, এবং বিএনপির সাথে যে তার একটা বোঝাপড়াটা সেটা ওইখানে মেনটেন করে আসছে। এবং এরকমও অভিযোগ আছে, অনেকে এটা মনে করতেছেন বিএনপির ভিতরের মানুষজনই, যে উনি ইন্টারিম গভর্নমেন্টে থাকাকালীনই বিএনপিকে এইরকম একটা ভাইব দিতে সমর্থ হয়েছেন, যে উনি বিএনপির পক্ষেই কাজ করতেছেন, বা এরকম কিছু একটা আসছে তার পক্ষ থেকে। সো এই কারণে বিএনপি তাকে কাইন্ড অফ একটা পুরস্কার হিসেবে এই ইয়েটা দিছে। এবং পোর্টফোলিও দেওয়া। হ্যাঁ, হুম। হ্যাঁ, এবং খুব সম্ভবত 2001-এর যে তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকারের আম, আহ, কো- আহ, কোনো একজন, আমি রেফারেন্সটা এখান থেকে দেখে বলবো পরে, বাট হচ্ছে ওই সময়ও তার একটা বিএনপি পন্থী মনোভাব ছিল। উনি তখন তত্ত্বাবধায়ক সরকারের কোনো একজন উপদেষ্টার সচিবের দায়িত্ব পালন করতেছিলেন বা কিছু, আমি ডিরেক্টলি একটু পরে বলবো। বাট মানে ওই সময়ও তার একটা ইয়ে ছিল আর কি। আর এখন তো যেটা হচ্ছে, তার অনেকগুলো বিতর্কিত রোহিঙ্গা ইস্যু নিয়ে, যে মানবিক করিডোরের যেই প্ল্যানটা ছিল, ওটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। রিসেন্টলি যেটা আমেরিকার সাথে যে নতুন চুক্তি, সেই চুক্তি কতটা ভালো কতটা খারাপ, এটা নিয়েও তার একটা বিতর্ক তৈরি হয়েছিল। এই সব কিছুর মাঝখানে আমরা জাস্ট ওই কথাটা যদি বাদও রাখি, যে উপদেষ্টা থেকে কেন মন্ত্রী হয়েছে, তার যে কিছু নীতি ছিল, তার যে কিছু ডিসিশন ছিল, ওইগুলোও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে। সো ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ব্যাপারগুলো তুমি আমার চেয়ে আরো ভালো বলতে পারবা। কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে এটাই হয়ে গেছে, যে ইভেন তো আমরা দুই সাইড থেকেই দেখি, এক তো হচ্ছে উপদেষ্টা থেকে মন্ত্রী হয়েছে, এটা একটা ফল্ট। আবার হচ্ছে যেই ডিসিশনগুলো নিছে, সেগুলোর পুরোপুরি অবিতর্কিত কোনো ডিসিশন না। সো দুইটা জায়গা থেকেই হচ্ছে যে তার একটা মানে এটাও একটা শেডি ক্যারেক্টার আসলে আমি বলবো বাংলাদেশে বর্তমান মন্ত্রিসভার। এক্স্যাক্টলি, মানে আমার কাছে মনে হচ্ছে যে আব্দুল আওয়াল মিন্টু আর খলিলুর রহমান, আপনি যে কোয়েশ্চেনের মধ্যে দুইজনকে একসাথে নিয়ে কোয়েশ্চেন করছেন, দুইজনের কিন্তু মানে যে ক্যারেক্টারিস্টিক আমরা বর্ণনা করলাম, যে খুব মিলে যাইতেছে আর কি। হুম, হুম। এবং আরেকটা জিনিস আমার কাছে মানে মাত্র চোখে পড়লো, সেটা হচ্ছে বিএনপি কি তাকে পররাষ্ট্র মন্ত্রী করার মাধ্যমে তার যে বিতর্কিত সিদ্ধান্তগুলো আছে, হুম, যেগুলো নিয়ে হয়তো একটু কন্ট্রোভার্সি হচ্ছে, সেগুলো কি ওন আপ করলো কিনা? এই কোয়েশ্চেনটা হুম। নেক্সট যদি আপনি কোনো পডকাস্ট করেন বিএনপির কাউকে নিয়ে, তাকে তাহলে একটু জিজ্ঞেস করতে হবে যে আসলে ওগুলা সব আমরা ওন করলাম কিনা, বা ওগুলা সবকিছুকে আমরা বৈধতা দিলাম কিনা। আমার কাছে যেটা মনে হয় এখানে একটা ওই যে ফেসবুকে একটা লেখা ভাইরাল হয়েছিল, এটার প্রসঙ্গটা আমি অনেকক্ষণ ধরে টানতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আহ, বাংলাদেশের, এবং এটা বিবিসি বাংলা রিপোর্টেও আসছে ভাই, সেটা হচ্ছে হুম, হুম, যে বাংলাদেশে মানে মন্ত্রী পরিষদ চুজ করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে এত বেশি পাওয়ার দেওয়া হয়েছে যে হুম, প্রধানমন্ত্রী মানে চাইলে পুরোটা গোপন রাখতে পারে, এবং এখানে এক ধরনের মানে স্বেচ্ছাচারিতা সে করার সুযোগ পায় আর কি, যে হুম, আমি কাকে নিব কাকে নিব না। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় প্রবলেমেটিক। হ্যাঁ, এখন মনে করেন সাদিকুর রহমান খান একটা স্ট্যাটাস দিছে, যে ফেক আইডি, বিখ্যাত ফেক আইডি, যে বিখ্যাত হুম, ফেক আইডি থেকে বলা হয়েছে যে আহ, বাংলাদেশে তারেক জিয়া নির্বাচিত হয়েছে, আমরাই তাকে নির্বাচিত করছি, এবং তারেক জিয়া নির্বাচিত হওয়ার পর হি হ্যাজ চোজেন হিজ টিম, সে তার টিমের মানুষজনকে চুজ করছে, একটু তাকে চালাইতে দেন আমরা দেখি, এবং তারপরে আমরা তার টিম নিয়ে কথা বলবো। নো, দিস ইজ এ কমপ্লিটলি রং টেক। বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রী আমার আপনার ট্যাক্সের টাকায় ল্যাভিশ লাইফ লিড করে, আমার আপনার ট্যাক্সের টাকায় ফ্ল্যাটে থাকে, আমার আপনার ট্যাক্সের টাকায় তাদের বাসার বিদ্যুৎ চলে, কোনো লোডশেডিং হয় না, আমার আপনার ট্যাক্সের টাকায় তারা হেয়ার রোডের বিলাসবহুল বাড়িগুলোতে থাকে।
সো মন্ত্রী কে হচ্ছে না হচ্ছে এবং তাদের প্রত্যেকটা ডিসিশন আমাদের ডে টু ডে লাইফকে এফেক্ট করে। সো মন্ত্রী কে হচ্ছে না হচ্ছে এইটা আমি খুবই মানে শকুনের চোখ দিয়ে আর কি দেখবো, ঈগলের চোখ দিয়ে, সরি, হুম হুম ঈগলের চোখ দিয়ে দেখবো। হুম। তো সেটা একটা ব্যাপার। আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর ব্যাপারে যদি ব্যাক করি, এই জিনিসটা আমার কাছে খুব প্রবলেমেটিক মনে হয়। এইটাকে মনে করেন এখানে একটা মানে একটা ব্যারিয়ার তৈরি হয়ে থাকে আর কি, যে প্রধানমন্ত্রী এই ডিসিশনটা নিচ্ছে, তার হাতে গোনা দুই তিনজন হয়তো ক্লোজ পার্সন জানতেছে কে কে ক্যাবিনেটে আসতেছে, আর বাকি একটা ব্যারিয়ার, বাকি আর কেউ জানে না। কারণ হুম। বিএনপির মধ্যে থেকে অনেক মানে ডাইহার্ড বিএনপি ফ্যান এন্ড পার্টি ইনার সার্কেলের মানুষই প্রেডিক্ট করতে পারে না যে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হবে, নোবডি। তারপর স্বাস্থ্যমন্ত্রীর আলোচনায় আমরা একটু পরে যাব হয়তো। স্বাস্থ্যমন্ত্রীও যে এরকম একজন অচিকিৎসক মানুষ হবে এটাও অনেকে প্রেডিক্ট করতে পারে নাই, এবং স্বাস্থ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে বেশ কমন কিছু নাম শোনা যাচ্ছিল। তো এই যে ব্যাপারটা যে প্রধানমন্ত্রী এখানে একটা সার্বভৌম ক্ষমতা ভোগ করতেছে, এটা বন্ধ করতে হবে। আমাদেরই তো প্রেডিকশন করার বা আমাদেরই তো মানে উচ্ছ্বসিত হওয়ার, উৎফুল্ল হওয়ার একটা ব্যাপার হওয়ার কথা ছিল যে এই লোক মন্ত্রী হবে কি হবে না, আমরাই অ্যানালাইসিস করব, আমরা প্রোজ এন্ড কনস আলোচনা করব। কিন্তু এখানে দেখলাম কি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই শিরোধার্য। এটা তো হওয়ার কথা না, কারণ মন্ত্রী তো আর প্রধানমন্ত্রী না, মন্ত্রী আমার। শিক্ষামন্ত্রীর প্রত্যেকটা ডিসিশন আমার ছোট ভাইকে এফেক্ট করবে। পানি সম্পদ মন্ত্রীর প্রত্যেকটা ডিসিশন গ্রামের কৃষক যে হচ্ছে সেচের কাজ করে তাকে এফেক্ট করবে। সো এগুলা চিন্তা করে আই থিংক বাংলাদেশের আইন এবং সংবিধানের এই ব্যাপারটাকে একটু চেঞ্জ করা উচিত, বাট আই থিংক মানে এটা চেঞ্জ হবে না। এবং এটা চেঞ্জ না হওয়ার পেছনে আসলে অনেকগুলা কারণ আমি এখন দেখতে পাচ্ছি, যেটা আমার কাছে খুব কনসার্নিং মনে হইতেছে আর কি। সেটাই। স্বাস্থ্যমন্ত্রীর কথা যেহেতু আসছে, স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে তোমার অভিযোগ কি, মানে তোমার কেন পছন্দ না ওনাকে? আচ্ছা, এটা একটু আলোচনা করা দরকার। সেটা হচ্ছে যে আপনাকে যদি আমি দুইটা চয়েস দেই, একজন ব্যাংকার আর একজন হচ্ছে হুম ইউরোলজিক্যাল সার্জন, ঠিক হুম আছে, মানে সার্জারির ওয়ান অফ দ্য বেস্ট ডিসিপ্লিনে তার এখতিয়ার আছে, আপনি কাকে চুজ করবেন? ডেফিনেটলি যিনি স্বাস্থ্য খাতের সাথে বেশি জড়িত। সাপোজ মিলন, এহসানুল হক মিলনকে যখন শিক্ষামন্ত্রী করা হয়েছে সেটা তো সবাই অ্যাপ্রিসিয়েট করছে, কারণ উনি সারাটা জীবনই শিক্ষার পিছনে দিছে। এক্স্যাক্টলি, এবং সবাই কিন্তু এই কথাটা বলতেছে, মানে এটা খুবই মানে জেনজি, যারা আমি জেনজিদের রিয়াকশন দেখলাম তারা তো তাদের ভাষায় কথা বলে। তো তারা বলতেছে যে এটা হচ্ছে উইয়ার্ড একটা অ্যালোকেশন হয়েছে, যে আমার অপশন যখন সর্দার সাখাওয়াত হোসেন বকুল এবং এজেডএম জাহিদ হোসেন, এই দুইটার মধ্যে আমি জাহিদ হোসেনকে দিলাম মহিলা ও শিশু মন্ত্রী, আর অন দি আদার হ্যান্ড সর্দার সাখাওয়াত হোসেন বকুলকে দিলাম হচ্ছে ইয়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন এইখানে একটা কথা আসলে ভাই বলতেই হয়, সেটা হচ্ছে মানে বাংলাদেশের ডাক্তারদের পলিটিক্সের কিন্তু একটা ধারা আছে, হ্যাঁ। এটা হচ্ছে দুইটা গ্রুপ আছে আপনি জানেন, একটা হচ্ছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ, যেটা হচ্ছে সাচিব, আওয়ামী লীগপন্থী ডাক্তারদের সংগঠন, আর ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ড্যাব, এটা হচ্ছে বিএনপি পন্থী ডাক্তারদের সংগঠন। এখন মানে অ্যাজ অ্যান অবজারভার আপনি যদি দেখেন, ড্যাব এত বেশি পরিমাণে গ্রুপিং এর আন্ডারে পড়ে গেছে, এত বেশি পরিমাণে মানে গ্রুপ সাব গ্রুপ, এই গ্রুপ ওই গ্রুপ, এই গ্রুপকে দেখতে পারে না, এবং যথেষ্ট মানে জাহিদ গ্রুপ, ডোনার গ্রুপ, তারপরে হচ্ছে হারুন গ্রুপ, অনেকগুলা গ্রুপ আছে আপনি যদি মানে ইনার সার্কেলে গিয়ে তাদের পলিটিক্সটা অবজার্ভ করেন। তো যেটা দেখা গেল যে এত গ্রুপিং এর কারণে এজেডএম জাহিদ মানে এটা অনেকে বলতেছে যে এত গ্রুপিং এর কারণে এজেডএম জাহিদ হোসেনকে স্বাস্থ্য মন্ত্রণালয়টা দেওয়া পসিবল হয় নাই, ঠিক আছে, এবং এর পেছনে মানে একটা বিরাট অ্যান্টি জাহিদ লবিং ছিল যে দেওয়া হবে না, ঠিক আছে। বাট আই থিংক মানে আমি খুবই পার্সোনালি মনে করি যে আমরা এটা নিয়ে ক্ষতিগ্রস্ত হইলাম, কারণ সর্দার সাখাওয়াত হোসেন বকুলকে আমাকে মানে তাকে যদি আমি একটা পলিসি বুঝাইতে যাই, তার আগে আমাকে তার একটু ব্যাকগ্রাউন্ড বুঝাইতে হবে যে আসলে ব্যাপারটার এবিসিডি হুম এরকম, এইটা করতে চাইতেছি, এবার আপনার ডিসিশন দেন। কিন্তু জাহিদ হোসেনকে সাথে তো আমি এটা মানে এই যে বুঝানোর যে এটাকে কি বলে মানে মাঝখানের যে টাইমটা, হুম এই হুম টাইমটা তো লস হইতো না, ঠিক আছে। আরেকটা হুম খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, মানে এটা হচ্ছে একেবারে মেডিকেল সেক্টরের ভিতরের কথা আর কি, মানে মেডিকেল সেক্টরের খুব স্পেশালাইজড কথা। সেটা হইতেছে বাংলাদেশে একটা জিনিস আপনি খেয়াল করবেন, জেলায় জেলায় মেডিকেল কলেজ করার একটা স্বপ্ন আছে প্রতিটা সরকারের। এবং দেখা গেছে স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এরা যেই কনস্টিটুয়েন্সি থেকে আসে, ওই কনস্টিটুয়েন্সি যেই জেলার, সেই জেলাতে একটা মেডিকেল কলেজ না থাকলে একটা মেডিকেল কলেজ করতে হবে, এটা আমার ইচ্ছা, ঠিক হুম আছে, হুম হুম করতেই হবে। হুম হুম এবং এটা দেখা গেছে শেখ হাসিনার প্রথম আমলে যখন স্বাস্থ্যমন্ত্রী ছিল আফাম রুহুল হক, হুম উনি সাতক্ষীরাতে মেডিকেল কলেজ করছে এই কারণে। তারপরে দীপুমনি শিক্ষামন্ত্রী হওয়ার পর, দীপুমনি কিন্তু আবার ডাক্তার, সো হি হুম হ্যাড হুম হুম শি হ্যাড এ
ভেরি বিগ ইনফ্লুয়েন্স অন দি ডক্টর কমিউনিটি। তো উনি সুন্দর করে চাঁদপুরের যে সদর হাসপাতালটা আছে না, মানে যে হসপিটালটা মেইন, ওই সরকারি হসপিটালটাকে কনভার্ট করে দিল হচ্ছে মেডিকেল কলেজে। এন্ড একটা মেডিকেল কলেজ চালানোর জন্য যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার দরকার, যে পরিমাণ টিচিং স্টাফ দরকার, যে পরিমাণ একাডেমিক এনভায়রনমেন্ট দরকার, সেগুলো এনশিওর না করে পলিটিক্যাল বেসিসে এই মেডিকেল কলেজ করে দেওয়া হচ্ছে। তারপরে আমাদের শেষ সময়ে স্বাস্থ্যমন্ত্রী ছিল হচ্ছে জাহিদ মালেক। জাহিদ মালেক ছিল মানিকগঞ্জের, উনি মানিকগঞ্জে মেডিকেল কলেজ করে বসে রাখছে। এবং একেবারে আওয়ামী লীগ সরকারের একদম শেষ সময় আমরা দেখলাম শামীম ওসমানের কি যেন একটা খায়েশ হয়েছিল, শামীম ওসমান বললো যে উনি শেখ রেহানা মেডিকেল কলেজ করবে নারায়ণগঞ্জে। ঠিক আছে, এটা মানে সরকার পতন হয়ে গেছে আর আলোর মুখ দেখে নাই শেখ রেহানা মেডিকেল কলেজ। তো এইভাবে আসলে বাংলাদেশে মেডিকেল কলেজগুলো বাড়ানো হয়েছে, এবং নীলফামারী মেডিকেল কলেজ করা হয়েছে, মাগুরা মেডিকেল কলেজ করা হয়েছে। আচ্ছা, করা হয়েছে, ফাইন, যেগুলো হয়ে গেছে এখন আমরা এগুলাকে আরো মানোন্নয়ন করব। কিন্তু এখন আর দরকার নাই, কারণ আমরা দেখতেছি একটা বিগ ইনফ্লাক্স অফ ডাক্তার প্রতি বছর তৈরি হচ্ছে। কারণ সরকারি মেডিকেলের পাশাপাশি একটা বিগ অ্যামাউন্ট অফ বেসরকারি মেডিকেল আছে যেখান থেকে ডাক্তার তৈরি হচ্ছে। এত ডাক্তারকে অ্যালোকেট করা এবং তাদেরকে প্রপারলি সুযোগ সুবিধা দিয়ে গ্রামে পাঠায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা, এটাতে ফোকাস হওয়া উচিত। নট যে আমি একটা মেডিকেল কলেজ তৈরি করে দিলাম এবং খুব বুক ফুলা এলাকায় গিয়ে বলতে পারলাম যে আপনাদের এলাকায় মেডিকেল কলেজ করে দিয়েছি। এটা খুবই আননেসেসারি। কেন বলতেছি কথাটা, কারণ সর্দার সাখাওয়াত হোসেন বকুল হচ্ছে নরসিংদী থেকে আসছে, নরসিংদী কনস্টিটিউয়েন্সি। এবং ফেসবুকে একটা কাগজ অ্যাপ্লিকেশন বা প্রজ্ঞাপন সেটা ভাইরাল হয়েছে যে নরসিংদীতে মেডিকেল কলেজ করা যাবে কিনা সেটার সম্ভাব্যতা যাচাই করতে হবে। হুম তো আপনি বুঝতেই পারতেছেন যে এখানে একই প্যাটার্ন মানে আমরা হুম এখানে দেখতে পাচ্ছি। এখন উনাকে কে বুঝাবে, বা উনাকে একটু বুঝানো দরকার যে আসলে মেডিকেল কলেজ এর সম্ভাব্যতা যাচাই করারও দরকার নাই, আপনি স্বাস্থ্য সেবা প্রদানের দিকে একটু লক্ষ্য দেন। ঠিক আছে। তো হুম এটা নিয়ে আমি খুব পিসড অফ, এটা একটা। আর আরেকটা ব্যাপার, আমাকে কাউন্টার আর্গুমেন্ট দিতে পারে অনেকে যে হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিল নূরজাহান, তো উনি তো মেডিকেল ব্যাকগ্রাউন্ডের না। খুব ভালো কথা, উনি হুম মেডিকেল ব্যাকগ্রাউন্ডের না। তো উনি তো যেই লাউ সেই কদুই করে গেছে। ঠিক আছে, খুব একটা যে ডাক্তাররা বাংলাদেশের ওনাকে দেখতে পারে না। তো মানে, তো অনেকে বলবে যে তাহলে তো আসলে এখন সর্দার সাখাওয়াত হোসেন বকুলকে দেওয়া হয়েছে, মানে ডাক্তার কি না স্বাস্থ্যমন্ত্রী এই ফ্যাক্টটা আসলে খুব একটা বেশি ম্যাটার করে না। কেন বলি, কারণ বিএনপির অনেকে দেখলো যে একটু বেকায়দায় পড়ে গেছে। আমি ফেসবুকে রিয়াকশন গুলো দেখলাম যে আসলে এটা নিয়ে অনেক কথা হচ্ছে যে চয়েসে ডাক্তার থাকা সত্ত্বেও কেন তাকে স্বাস্থ্যমন্ত্রী করা হলো না। তো অনেকে দেখলাম এখন ডিফেন্ড করতেছে। এখন ডিফেন্ড করার লজিকটা কি ভাই? লজিকটা হইতেছে এরকম যে সর্দার সাখাওয়াত হোসেন বকুল এই কাজ করে আসছে, হি নোজ দিস এন্ড দ্যাট, উনি খুব ভালো একজন ম্যানেজার, এবং স্বাস্থ্য মন্ত্রণালয় চালানোর জন্য ডাক্তার না ভালো ম্যানেজার দরকার। এটা দিস ক্যান ওকে বি এ সাবজেক্ট অফ ডিবেট, ওকে, দিস হুম ক্যান বি এ সাবজেক্ট অফ ডিবেট, এটা আমি ডিনাই করি না। ঠিক আছে, বাট চয়েসে আমার যখন একজন ডাক্তার আছে যে কিনা গ্রামে চাকরি করে আসছে, যে কিনা মানে গ্রামে সে দেখে আসছে আর কি যে কিভাবে ডাক্তাররা কাজ করে, হি ইজ ওয়েল অ্যাওয়্যার অফ ইট, সে জানে যে কি লাগবে কি লাগবে না, সেই চয়েসটা থাকা সত্ত্বেও আমি কেন তাকে দিব না? এবং জিনিসটা আরো সিলি হয়ে যায় যখন দেখি যে তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী করা হুম হচ্ছে। এটা একটা ওয়েস্ট অফ ট্যালেন্ট না? মানে যদি এখন ধরেন, মনে করেন এখানে আরো কথা আছে, এখন ধরেন উনাকে স্বাস্থ্যমন্ত্রী করলাম না, তাহলে স্বাস্থ্যের লোককে আর কোথায় কোথায় বসানো যায়? প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, হুম এটা হুম করা যায়। অথবা প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা, যেমন শেখ হাসিনার স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ছিল মোদাচ্ছের আলী, খুব সম্ভবত মোদাচ্ছের আলী একজন ছিল আর কি। তারপর হচ্ছে শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ছিল বাংলাদেশের লেজেন্ডারি ABM আব্দুল্লাহ স্যার। এরকম এরকম। তো এই জায়গায় যদি দিত, ওখানে না দিয়ে ওকে ফাইন, আমি ওকে। যেমন রুহুল কবির রিজভীকে নিয়ে আমাদের স্পেকুলেশন ছিল সে তথ্যমন্ত্রী হচ্ছে, তাকে তো মন্ত্রিত্ব দেয়নি, কিন্তু মন্ত্রী পদমর্যাদায় তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। এজেএম জাহিদকে যদি উপদেষ্টাও করা হতো তাহলে আমরা বুঝে যাইতাম ওকে ফাইন, ভেরি গুড, যে তার এক্সপার্টিসটা কাজে লাগানো হবে। কিন্তু সেটাও করা হলো না, সেটা করা না হয়ে একেবারেই তার যে এলাকায় এক্সপার্টিস নাই, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়, তাকে দিয়ে দেওয়া হলো। সো আমি তো এই চয়েসটা কে সমালোচনা করবই, এবং এই সমালোচনাটা নিতে পারতে হবে বিএনপির ভাইদেরকে, যে ইট ওয়াজ এ ভেরি ব্যাড চয়েস যখন আপনি এরকম একটা উইয়ার্ড অ্যালোকেশন করেন। এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কাজগুলা কিরকম? শিশু একাডেমির কাজ করতে হবে, জয়িতা ফাউন্ডেশনের কাজ করতে হবে। এখন হুম এজেএম জাহিদ হোসেনের মতো সার্জন গিয়ে জয়িতা ফাউন্ডেশনের ফিতা কাটবে? মানে এই দৃশ্য তো আমি দেখতে চাই না অ্যাজ এ ভোটার, যে এই ইলেকশনে ভোট করছে। আমি তো চাবো না যে এরকম একজন স্বাস্থ্যমন্ত্রী ক্যান্ডিডেটের মানুষ সে হচ্ছে জয়িতা ফাউন্ডেশনের ফিতা কাটতেছে। সো এটা ওয়েস্ট অফ ট্যালেন্ট। এটা আই গেস অনেকে আমার সাথে এগ্রি করবে। আর ডিসএগ্রি করলে ওই যে বিএনপির মতো ডিফেন্স দিবে যে স্বাস্থ্য মন্ত্রণালয় চালানোর জন্য ডাক্তার না ম্যানেজার ম্যানেজার দরকার।
ম্যানেজার দরকার। আমরা এখানে একটা ডিসকাশন আমরা করতেছিলাম যে সত্যি কথা বলতে মন্ত্রণালয়ের মধ্যে কোন কোন মন্ত্রণালয়ে আসলে মন্ত্রী দরকার আর কোন কোন মন্ত্রণালয়ে শুধু প্রতিমন্ত্রী দিয়েই কাজ হবে, এই জায়গায় অ্যালোকেশনটা ঠিক মতন হয় নাই। আমরা দেখতেছিলাম যে আচ্ছা, যেই দিস ইজ ভেরি মন্ত্রণালয়। ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। এইখানে মানে এইখানে আসলে মানে এই জায়গাটা নিয়ে আমি খুবই পিসড অফ, কারণ হইতেছে হুম, বাংলাদেশের মিনিস্ট্রি গুলাকে যদি আপনি ক্লাসিফাই করেন, হ্যাঁ, যেমন আমরা ছোটবেলায় প্রাণী জগতের ক্লাসিফিকেশন পড়ছি, মেজর হুম, ফাইলাম, মাইনর ফাইলাম। হুম, হ্যাঁ, হুম, মেজর গুলা বড় বড়, যেখানে অনেকগুলা প্রাণীকে ভাগ করা হয়েছে, আর ছোট ছোট যেগুলো আমরা পড়িও না, সিলেবাসে নাই। হুম, তো মিনিস্ট্রি গুলাও সেরকম, কিছু মেজর মিনিস্ট্রি আছে, কিছু মাইনর মিনিস্ট্রি আছে। মেজর মিনিস্ট্রি, এখন আপনার যদি আমি কোয়েশ্চেন করি, ভাই, যে একটা দেশ চালানোর জন্য কোন তিনটা মিনিস্ট্রি হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, আপনি ডেফিনেটলি হুম। বলবেন স্বরাষ্ট্র, অর্থ আর পররাষ্ট্র, এই তিনটা। এক্স্যাক্টলি, আমি এই তিনটাই মাথায় রাখছিলাম, এক্স্যাক্টলি তিনটাই মাথায় রাখছিলাম। হ্যাঁ, হ্যাঁ। এই তিনটা বলবেন। এখন আপনি কি সবার আগে বলবেন যে একটা দেশ চালানোর জন্য মোস্ট ইম্পর্টেন্ট মিনিস্ট্রি হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়? সেটা তো না, বলবেন না। বলবো না কখনোই। হুম, হ্যাঁ, আচ্ছা। তো আমাদেরও মানে মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে আছে ধরেন স্বরাষ্ট্র, হুম, অর্থ, পররাষ্ট্র, সড়ক হুম, পরিবহন, এগুলা। হুম, হুম, আর লিস্ট ইম্পর্টেন্টের মধ্যে বা একটু কম ইম্পর্টেন্ট বা মাইনরের মধ্যে আছে ধরেন সমাজ কল্যাণ, মহিলা ও শিশু, ডাক ও টেলিযোগাযোগ, তারপরে হুম, হচ্ছে ভূমি, এটসেট্রা এটসেট্রা, এইগুলা। তো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, এরকম। তো এখন আপনি নিজেই চিন্তা করেন, আপনি যদি সুপ্রিম ম্যানেজার হন, সুপ্রিম ম্যানেজার হওয়ার পরে যেগুলা মাইনর মিনিস্ট্রি, সেই মাইনর মিনিস্ট্রিতে আপনি কোন দুঃখে পূর্ণমন্ত্রী আর প্রতিমন্ত্রী দিবেন? হুম, শুধু শুধু তো দরকার নাই হুম, মাইনর হুম, মিনিস্ট্রি গুলাতে, মানে দুইটা লোক তো দরকার নাই, আপনি হুম, বড় বড় মিনিস্ট্রিতে দুইটা লোক দেন। যেমন আমি এক্সপেক্ট করতেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী যে হবে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দরকার তার একটা, কারণ এখানে হিউজ চ্যালেঞ্জ, হুম, হিউজ, হুম, মানে একটা মিনিস্ট্রিতেই হাজার হাজার কাজ। ঠিক আছে, উল্টা আমরা কি দেখলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, হুম। মহিলা ও শিশু মন্ত্রী, হ্যাঁ, মহিলা ও শিশু প্রতিমন্ত্রী, প্রতিমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, প্রতিমন্ত্রী। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো প্রতিমন্ত্রী নাই। যেটা তো হ্যাঁ, আপনার দরকার, খুবই যেখানে বিয়ার্ড। আপনি দুইজন লোক দিয়ে আরো ভালো কাজ করাতে পারবেন। ভেরি ইন্টারেস্টিং। শেখ হাসিনা কিন্তু আহ শেষের দিক বাদে শুরুর দিকে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী প্রতিমন্ত্রী দুইজন দিয়ে চালাইতো। ঠিক আছে, হুম, মহিউদ্দিন খান আলমগীর, মখা আলমগীর, আর শামসুল হক টুকু। আর একদম শুরুতে ছিল হচ্ছে ওই সোহেল তাজও কিন্তু প্রতিমন্ত্রী ছিল মন্ত্রীর হ্যাঁ, আন্ডারে। ঠিক প্রতিমন্ত্রী আছে, ছিল, রাইট। পরে গিয়ে আসাদুজ্জামান খান কামালকে একজন মানে সেন্ট্রাল কন্ট্রোলার হিসেবে বলা হয়, দ্যাটস আনাদার ডিসকাশন। সো আমি খুবই অবাক হয়েছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একজন লোক হলেই চলে, একটা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হলেই এনাফ, তাদের যে হুম, কাজের পরিধি, মানে এটা নিয়ে তো সমালোচনারও অবকাশ নাই যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে কেন দুইজন লাগবে, মন্ত্রী প্রতিমন্ত্রী। এখন আমি যদি আপনাকে বলি, ভাই, আপনি কমন সেন্স দিয়ে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভার্সেস মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, কাজ কোনটায় বেশি এবং দেশের জন্য হুম। মোস্ট ইম্পর্টেন্ট এই মুহূর্তে যেটা অ্যাড্রেস করা দরকার, সেটা কোনটা? স্বরাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হবে। তো হুম। অবভিয়াসলি, তো আপনি সালাউদ্দিনের সাথে একটা প্রতিমন্ত্রী দিলে তো সালাউদ্দিন আরো ভালো পারফর্ম করতে পারতো। ঠিক কিন্তু আছে, আমি জানি বিএনপির না তো কেন। আগে প্রতিমন্ত্রী ছিল, রাইট? মানে লুৎফুজ্জামান বাবর তো প্রতিমন্ত্রী ছিল তখনকার সময়ে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এক্স্যাক্টলি, লুৎফুজ্জামান বাবর প্রতিমন্ত্রী ছিল আর মন্ত্রী ছিল আলতাফ হোসেন চৌধুরী। ঠিক আছে, হুম, এখন আহ 2000, অবশ্য ভাই 2001 থেকে 2006 মানে কনটেক্সট তো কমপ্লিটলি আলাদা, এখন হুম, 26 সালের কনটেক্সট তো আলাদা। সো এটা আসলে মানে ডিসকাশনটা খুব ডিফারেন্ট। আমি পার্সোনালি এক্সপেক্ট করতেছিলাম যেগুলো বড় বড় মিনিস্ট্রি, এগুলো সবগুলাতেই প্রতিমন্ত্রী থাকবে, কিন্তু তা না করে দেখলাম তারেক রহমান হচ্ছে খুব আননেসেসারি জায়গায় প্রতিমন্ত্রী দিয়ে রাখছে। তো অনেকে এইটার কাউন্টার আর্গুমেন্টে এখন অনেকে বলতে পারে যে এটা কেন দিয়েছে, দেওয়ার কারণ হইতেছে যে যেমন ইশরাককে বানাইছে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী, হুম, ভালো কথা। হয়তোবা এটা এই কারণে দিছে যে সে হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের আন্ডারে থেকে কাজ শিখবে, এবং পরে তার এক্সপোজারের বেসিসে সে পরবর্তীতে হয়তো 10-15 বছর পরে পূর্ণমন্ত্রী হবে। এই কারণে হয়তো তারেক জিয়া প্রতিমন্ত্রীদেরকে বসাইছে বিভিন্ন মন্ত্রীর আন্ডারে, যেগুলো খুব যেটা আমি আপনাকে ইনবক্সে বলতেছিলাম যে খুব রিডান্ডেন্ট লাগছে আমার কাছে, একটা হুম, রিডান্ডেন্সি ফ্যাক্টর কাজ করছে এখানে, যে আছে অলরেডি উপচায় পড়তেছে, তারপরও আরেকটা হুম, ঢুকায় দিলাম, দরকার নেই তো। এবং হুম, ফেসবুকে দেখবেন অনেকে যাদের ইয়া আছে, এক্সপিরিয়েন্স আছে আর কি বাংলাদেশের আমলাতন্ত্রের মধ্যে কাজ করা, তারা কিন্তু অনেকেই বলছে যে পূর্ণমন্ত্রী যখন থাকে তখন কিন্তু মিনিস্ট্রি যদি বড় না হয়, আবারও বলতেছি, পূর্ণমন্ত্রী যখন থাকে মিনিস্ট্রি যদি বড় না হয়, তাহলে পূর্ণমন্ত্রীর আন্ডারে প্রতিমন্ত্রী থাকলে প্রতিমন্ত্রীর আসলে তেমন একটা কাজ করার থাকে না। মানে হুম, হুম, পূর্ণমন্ত্রীর কাছেই সব ফাইল যায়, তাকে কেন্দ্র করেই সব আবর্তিত হয়, ব্যুরোক্রেসিটা এভাবে কাজ করে। সো তখন যখন আমি প্রতিমন্ত্রী দিয়ে রাখছি, আসলে কেন, তাদের কি করবে, এটা আমি আসলে হুম, বুঝতে পারতেছি না। তবে সড়ক হুম, মন্ত্রণালয়, যেটা সড়কে মনে করেন শেখ রবিউল তো মানে কন্ট্রোভার্সি, এটা মানে হুম, অবশ্যই।
কিন্তু সড়কে আবার সে খুব ভালো করছে, যে মন্ত্রীও দিছে, প্রতিমন্ত্রীও প্রতিমন্ত্রীও দিছে। দিছে। এইটা হ্যাঁ, এটা প্রতিমন্ত্রী ইট তো ওয়াজ গুড। আমাদের আসনের ঢাকা 9 আসনের হাবিবুর রহমান, হাবিব হাবিব আঙ্কেল আর কি। হ্যাঁ, এবং তাকে নিয়ে যথেষ্ট ইয়ে আছে যে মানে সে খুব মানে কি বলে, ভালো ক্যারেক্টার, ভালো হুম হুম। ইত্যাদি ইত্যাদি। তো তাসনিম লেটস জারার সি মুভ এগেইনস্টে এত ফরওয়ার্ড। ভোটে, তাসনিম জারার এগেইনস্টে প্লাস হচ্ছে ওইখানে শাপলাকলিও এক্স্যাক্টলি, ছিল। তো তাদের এগেইনস্টে এত এক্স্যাক্টলি। ভোটে জিতে আসছে ঢাকা 9। সো আমার নিজের আসন, so আমি জানি। সো মানে অবশ্যই তার তার ব্যাপারে খুবই ভালো জনমত আর কি, সবাই জানে যে তিনি খুব ভালো মানুষ, এবং আশা করি প্রতিমন্ত্রী হিসেবে উনি আমি খুব এখানে ভালো ভাই ইয়াটা করবেন। নিয়ে বসছি, ক্যাবিনেটটা নিয়ে বসছি। গ্রেট, গ্রেট। তো এখানে ক্যাবিনেটে মনে করেন এই যে প্রতিমন্ত্রীদের অ্যালোকেশনটা যদি আমি দেখি, তারপর যেমন ধরেন পানি সম্পদ মন্ত্রণালয়, এটা খুব হুম হুম। ইম্পর্টেন্ট বাংলাদেশে। সেটা হচ্ছে হ্যাঁ যে ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট, আপনি তো ভাই হ্যাঁ ইঞ্জিনিয়ার হ্যাঁ মানুষ, খুব হ্যাঁ। ভালো বলতে পারবেন। ওয়াটার শহীদুদ্দিন রিসোর্সেস চৌধুরী, বাংলাদেশে, শহীদুদ্দিন হ্যাঁ চৌধুরী। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। এখন হ্যাঁ ওয়াটার রিসোর্সেস যেটা, এখানে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ইটসেলফ এনাফ। এখানে ফরহাদ হোসেন আজাদকে দিয়ে রাখছে হ্যাঁ। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী। এখানে দুইজন দিছে। কি রাইট। দরকার? কোনো দরকার হুম ছিল না। এখানে একটা গেল। তারপর মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ দুই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দিয়ে রাখছে ফারজানা শারমিন পুতুলকে। এখন কেন দিল, কি কারণে দিল? কারণ একে তো এজএনএম জাহিদের মতো পূর্ণমন্ত্রী দিয়ে রাখছে। হুম হি হুম। ইজ কেপেবল অফ ফাংশনিং ভেরি গুড। মানে তাকে স্বাস্থ্য মন্ত্রণালয় দেন না, ওকে ফাইন, মেনে নিলাম। যে দুইটা দিচ্ছেন ওই দুইটা উনি খুব ভালো চালাতে পারবেন। তারপরও প্রতিমন্ত্রী দেওয়ার উদ্দেশ্যটা কি আমি আসলে বুঝতে পারলাম না, তাও এরকম মাইনর মিনিস্ট্রিতে। আমি বুঝলাম না আসলে এটার চয়েসটা কি। সো এই এই পয়েন্ট মানে খুব মাইক্রো লেভেলে এই পয়েন্ট গুলা নিয়ে আসলে যথেষ্ট বিরক্ত হওয়ার কারণ আছে। আমরা নিতাই রায় চৌধুরীর কথা শুনতেছিলাম নেহা কক্কর ইস্যুতে। সো এইটা নিয়েও আমি মানে আমরা যখন ডিসকাস করতেছিলাম যে খুবই পিসড অফ ছিল। সো নিতাই রায় চৌধুরীর সমস্যাটা কি? মানে উনি মানে উনি এরকম কেন করলো হঠাৎ করে ইয়ার মধ্যে আইসা? And এটা নিয়ে আমরা আমরা কেন পিসড অফ? প্রথম কথা হচ্ছে, সংস্কৃতি মন্ত্রণালয়ে মোস্তফা সরোয়ার ফারুকীকে আমরা দেখে আসছি ফর হুম। 1 ইয়ার, তাই উপদেষ্টা, না? এবং উপদেষ্টা হিসেবে। উপদেষ্টা, হ্যাঁ। তার কাজের যে মাত্রা এবং জুলাই আন্দোলন নিয়ে তার যে কাজ, এবং সর্বশেষ যে তার সবচেয়ে বড় কাজ যেটা জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর, যেটা গণভবন হুম এ বানানো হুম হয়েছে। হুম। সো এইরকম গ্রাউন্ড ব্রেকিং কাজগুলা না আমরা দেখছি মোস্তফা সরোয়ার ফারুকীকে, ডেসপাইট আ লট অফ কন্ট্রোভার্সি। হুম। মানে একটা পর্যায়ে গিয়ে আমার কাছে মনে হয়েছে কন্ট্রোভার্সি গুলা ছাপায় উনি অনেক বেশি পরিমাণে ভালো কাজ করতেছে আর কি। মানে সংস্কৃতির যা করা দরকার, যদিও আমার সাথে আব্দুল নূর তুষার খুবই ডিসএগ্রি করবে। আব্দুল নূর হুম। তুষার মোস্তফা সরোয়ার ফারুকীকে অ্যানালাইজ করছে যে উনি হচ্ছে ড্রোন শো করার উপদেষ্টা, এছাড়া নাকি আচ্ছা। উনি কিছুই করেননি। সো হুম। আমি পার্সোনালি মনে করি যে আব্দুল নূর তুষার মোস্তফা সরোয়ার ফারুকী যে জুলাই নিয়ে এত এত ডকুমেন্টারি ফিল্ম ইত্যাদি বানাইছে, উনি একটাও দেখে নাই, এবং না দেখে এই কমেন্টটা করছে। সো উনার এই কিন্তু এই জুলাই এই নিয়ে ক্লিপ যদি প্রচুর আব্দুল কাজ নূর আছে। তুষারের সামনে আসে, এটা কিন্তু পোস্ট হবে। আচ্ছা, উনি কোনো সমস্যা নাই। মানে উনি আসলে এটা দেখছে কিনা আমি জানি না, নালে উনি কিভাবে বলে যে ফারুকী হচ্ছে ড্রোন শো উপদেষ্টা শুধু। মানে হুম। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যে অনেক কাজ করা যায়, এটা মোস্তফা সরোয়ার ফারুকীকে না দেখলে আমরা আসলে বুঝতে পারতাম না। এবং দিস ইটসেলফ মানে হ্যাজ ইনক্রিজড দ্য ইম্পর্টেন্স অফ কালচারাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি। ঠিক আছে, এটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ফাহামের যে স্ট্যাটাসটার কথা হুম। বললাম, উনি বলছে যে বিএনপির আসলে সংস্কৃতি মন্ত্রণালয়ের ইম্পর্টেন্সটা বোঝা উচিত, কারণ আওয়ামী লীগের কালচারাল এস্টাবলিশমেন্টের এগেনস্টে এই সংস্কৃতি মন্ত্রণালয়টাই তো আপনার ভূমিকা রাখার সবচেয়ে বেশি সুযোগ এইটা কি আছে। ওই পোস্টের কথা সেইখানে, বলতেছে যেখানে বলা হয়েছে যে যে আমাদের সন্ধ্যাবেলাটাকে আবার বাঁচাইতে হবে, সন্ধ্যাবেলাটাকে আবার ফেরত আনতে হবে? না ফাহাদ আমি যদি সালামের ভুল এই না পোস্টটা। না না, আমি যদি ভুল না করে ওকে থাকি ভাই, ওটা একটা 1 লাইনার বা 2 লাইনার স্ট্যাটাস ছিল খুব ওকে সম্ভবত। ওকে ওকে। আচ্ছা, ওটা একটু রিচেক করতে হবে আর কি। তো এখন নিতাই রায় চৌধুরীর ব্যাকগ্রাউন্ড কি? নিতাই রায় চৌধুরীকে যখন টক শোতে পরিচয় দেওয়া হতো, লেখা থাকতো সাবেক মন্ত্রী। খুব ভালো কথা, সাবেক মন্ত্রী। তো আমি একটু রিসার্চ করার চেষ্টা করলাম কোথাকার কোন সাবেক মন্ত্রী। ফ্রন্ট পেজ বিডিতে দেখলাম তারা এটা রিসার্চ করে বের করছে যে উনি হচ্ছে 90 সালে মিনিস্টার ছিল এরশাদের আন্ডারে। ঠিক আছে, মানে সেই কত ওকে। আগে, মানে যার মিনিস্টারিয়াল এক্সপোজার হচ্ছে আজ থেকে প্রায় 30 বছর আগে, তাকে আমরা এই একবিংশ শতাব্দীতে কালচারাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি দিচ্ছি, যেখানে কালচারাল অ্যাফেয়ার্স এর মানে 30 বছরে হিউজ ডিফারেন্স তৈরি হয়। এবং এই মন্ত্রীটাই বাংলাদেশের শিল্পকলা একাডেমি নিয়ন্ত্রণ করবে, বাংলাদেশের যতগুলো একাডেমি আছে সাংস্কৃতিক সেগুলাকে নিয়ন্ত্রণ করবে, এবং তার আন্ডারে এগুলার কাজ হবে, বাংলা একাডেমির তার আন্ডারে। সো আমাদের না অনেক প্র্যাগমেটিক লিডারশিপ দরকার ছিল, নট এ। আর উনি যে মানে কি পরিমাণ কি লিডার হবে সেটা তো নেহা কাক্কারের এক্সাম্পল দিয়ে আমাদেরকে বুঝাই দিচ্ছে। এখন এখানেও আবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে আমাদের বিএনপির ভাইরা আবার ইয়া করছেন, মানে ডিফেন্ড করছেন এটাকে এভাবে যে
আলী নেওয়াজ খৈয়াম, যিনি সংস্কৃতি প্রতিমন্ত্রী, তিনি নাকি যথেষ্ট আর কি সংস্কৃতি মনার লোক। এবং যেহেতু প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে একজন সংস্কৃতি মনার লোক, মন্ত্রী ইজ নট এ ফ্যাক্টর, এবং তারা দুজন মিলে খুব ভালো কাজ করবে। এই লজিকটা আমি আসলে খাই নাই। সেটা কি একটা লজিক, মানে মন্ত্রী হচ্ছে বড় পজিশনে, তাকে যদি পাপেট বানায় রাখি, আর প্রতিমন্ত্রী হচ্ছে সংস্কৃতি মনা, সে হুম। কাজ করবে ওই পাপেটের আন্ডার, মানে কি, মানে জগা খিচুড়ি পাকায় রাখছে তো একটা। এর হুম। চেয়ে ভালো আপনি একজন কালচারাল পার্সনকে কালচারাল মিনিস্টার বানান, যে হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের পরে যে আমাদের কালচারাল যে ওয়ার্ডটা সেটাকে আগায় নিয়ে যেতে পারবে। তো সেই জায়গায় আমি কোনো কমিটমেন্ট দেখি নাই। এটা একটা। সো এটা হচ্ছে নিতাই রায় চৌধুরীকে নিয়ে একটা ডিসকাশন। আরেকটা ইম্পর্টেন্ট ডিসকাশন আছে, সেটা হচ্ছে, এটা আমি কয়েকটা কমেন্টে দেখলাম আর কি, প্রথম আলো, তারপরে হচ্ছে যুগান্তর, এদের ফেসবুক পোস্টের কমেন্ট থ্রেডে দেখলাম যে উনাকে আসলে সংখ্যালঘু কোটায় একটা মিনিস্ট্রি খয়রাত করা হয়েছে। ওকে। মানে একমাত্র স্টেটমেন্টটা একমাত্র এরকম, একমাত্র হিন্দু মন্ত্রী। একমাত্র হিন্দু মন্ত্রী। ইয়া, আমি এবং এটাই দেখতেছি, একমাত্র পার্বত্য হিন্দু। চট্টগ্রামের মন্ত্রী হচ্ছে দীপেন দেওয়ান, উনি হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। বুদ্ধিস্ট। সো হুম, হুম। সংখ্যালঘু দুইজন আছেন আর কি, হুম, হুম, একজন হিন্দু সংখ্যালঘু একজন দুইজন বুদ্ধিস্ট। এবং বুদ্ধিস্ট, রাইট। এটা মানে আপনি যদি আমার ইনস্টাগ্রামে হচ্ছে ভাই মানে 50% হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া ট্যাবলয়েডস এগুলা ফলো হুম, দেওয়া। সো আমার ইন্ডিয়ান মিডিয়া কি চিন্তা করতেছে, হিন্দুস্তান টাইমস, তারপরে হুম। হচ্ছে আরো যা যা আছে আর কি। সো ওরা ওরা কি তো চিন্তা গয়েশ্বর করতেছে, রায়ের ইয়াও নিল, ইন্টারভিউ নিল, আইসা দেখলাম। ইন্টারভিউ নিল, হ্যাঁ। হুম, তো নিতাই রায় চৌধুরীর ব্যাপারে দে আর ভেরি হ্যাপি যে একজন হুম, হিন্দু মিনিস্টার দেওয়া হয়েছে নিতাই রায় চৌধুরী, একজন বুদ্ধিস্ট লিডারকে মিনিস্টার করা হয়েছে দীপেন দেওয়ান, দে আর ভেরি হ্যাপি। কিন্তু মানে এখন এটা আদৌ সংখ্যালঘু কোটায় তাকে একটা মিনিস্ট্রি আমরা খয়রাত করে দিচ্ছি কিনা, এটা তারেক জিয়াই ভালো বলতে পারবে। হয়তো 10 বছর পরে যখন এই ক্যাবিনেট নিয়ে আরো বেশি পলিটিক্যাল রিসার্চ হবে, তখন হুম। হয়তো আমরা জানতে পারবো। বাট অ্যাজ ফার এজ দিস গোজ, আই ডোন্ট থিঙ্ক যে আসলে এই অ্যালোকেশনটা ভালো হয়েছে। আর যদি ধরেন ধরেন ধরে নিলাম একেবারে মানে আনকমফোর্টেবল ডিসকাশনও যদি করি যে আহ, অমুসলিম কাউকে আমাদের মিনিস্টারশিপ দিতে হবে, তাহলে তো আরো ভালো পোর্টফোলিওতে আরো ভালো মানুষ ছিল, গয়েশ্বর চন্দ্র রায় ছিল, তারপরে নিপুণ রায় চৌধুরী ছিল, এদেরকে কিন্তু দেওয়া যায়। তো এখন নিতাই রায় চৌধুরীকেও হয়তো অন্য কোনো মিনিস্ট্রিতে দিলে ভালো অ্যালোকেশন হইতো বা হইতো না, ঠিক আছে, সেটা অন্য আলাপ। কিন্তু সংস্কৃতি ইজ নট, মানে এটা ওয়েস্ট হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো এটাও একটা ওয়েস্ট হয়েছে। ওকে, ওকে, খুব ভালো। এখন আম, পার্বত্য চট্টগ্রামটা নিয়ে হ্যাঁ, একটু আলাপ দিলে পার্বত্য আর কি মনে চট্টগ্রাম, হয়। রাইট, রাইট, আমি এটাই মনে করতেছিলাম যে আরেকটা কি জানে বাকি আছে ডিসকাশনের। আচ্ছা, এখন মনে করেন ভাই পার্বত্য চট্টগ্রামের যে আলোচনাটা এখানে হচ্ছে, মীর হেলাল উদ্দিন, হ্যাঁ, উনাকে হুম, হুম, দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। আমি যদি ভুল না করে হুম, থাকি উনি হচ্ছে মীর নাসিরের ছেলে। মীর নাসির 2001 থেকে 2006 প্রতিমন্ত্রী ছিল খুব সম্ভবত, মানে 2001 থেকে 2006-এর মন্ত্রিসভায় ছিল। তো এখন মীর হেলালকে প্রতিমন্ত্রী দেওয়া হলো, আবার তার উপরে মন্ত্রী হচ্ছে দীপেন দেওয়ান, যিনি হচ্ছে মানে ইয়ার আর কি কি বলে, আহ ওই কমিউনিটি। তো হচ্ছে এইটা মোটামুটি ভাবে বলতে গেলে বাংলাদেশের মেজর মিনিস্ট্রি না, মাইনর মিনিস্ট্রি এক অর্থে। এবং এখানে এর আগের যত সরকার আছে সব সরকারই মোটামুটি ভাবে একজন ভালো ম্যানেজারিয়াল পার্সনকে দিয়ে এই মিনিস্ট্রিটা চালাইছে। ইন ইয়াতেও ইন্টারিম গভর্নমেন্টেও আমরা দেখছি সুপ্রদীপ চাকমা নামে একজন ছিলেন, উনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ছিলেন। মানে উনার, মানে ওনাকে নিয়ে বেশ কিছু কন্ট্রোভার্সি ছিল, বাট মানে একজন ম্যানেজারিয়াল পার্সনকে দিয়ে এই মিনিস্ট্রিটা চালানো হয়েছে। তো কেন, কোন দুঃখে মানে দেওয়া হইলো এখানে দুইজন, আমি আসলে বুঝতেছি না, মানে প্রয়োজনটা কি। মানে মীর হেলাল আসলে কি করবে এই এই মিনিস্ট্রিতে, যার কাজের পরিধি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কম্পেয়ারে কম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কম্পেয়ারে কম। মানে দীপেন দেওয়ানের আন্ডারে উনি কি করবে, এক। আর যদি প্রতিমন্ত্রী দিতেই হইতো, আপনি দীপেন দেওয়ানের সাথে অন্য কাউকে দিতেন, মানে যিনি হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করতে পারে। এরকম তো মানে ওই কমিউনিটির আরো কাউকে না কাউকে দেওয়া যেত। সাচিং প্রুজেরি ছিল, মেমাচিং ছিল, মানে বিএনপির করে ওই এলাকা থেকে মানে খুব প্রমিনেন্ট লিডার যারা, তাদেরকে দেওয়া যায় তো যদি দিতেই হইতো। মীর হেলালকে কেন দেওয়া হইলো, চিটাগাং হিল ট্র্যাক্স সম্পর্কে তার কি এক্সপার্টিস, ঠিক আছে, সে যদি ওইখানকার এমপি হয়ে থাকে ওকে ফাইন, ভালো কথা। কিন্তু কিভাবে আন্ত কমিউনিটি সহাবস্থান নিশ্চিত করা যায়, এটা নিয়ে মীর হেলালের কি আহ, ধরনের এক্সপার্টিস আছে, আই ডোন্ট নো। সো এটা কেন চুজ করলো, এটার পেছনে রেশনালটা কি, এটা খুবই সেই দিয়ে ব্যাপার হয়ে গেছে। এবং মন্ত্রী ধরেন আমি একটা পাস দিলাম তারেক রহমানকে, কিন্তু প্রতিমন্ত্রীর চয়েস গুলো আসলে মানে কি দেখে করছে, কেন করছে, কোথায় অ্যালোকেট করছে, আই ডোন্ট থিংক মানে খুব একটা বেশি ভালো করার আছে। ইভেন জুনায়েদ সাকিকে নিয়েও কথা হচ্ছে যে জুনায়েদ, কেউ কেউ বলতেছেন যে জুনায়েদ সাকিকে প্রবাসী কল্যাণ অথবা শ্রম ও কর্মসংস্থানে দিলে ভালো হইতো, পরিকল্পনা মন্ত্রণালয়ে না দিয়ে। হ্যাঁ, ওকে, আসলে
আমাদের আসলে অনেক কথা হয়ে গেছে, অনেক ইনফরমেশন আসছে। আমি এখন আসলে সত্যি আহ, মানে আরো চিন্তা করতেছি যে আমরা যখন ডিসাইড করি যে কোনো একটা মন্ত্রিসভা আসলে ভালো নাকি খারাপ, সেটার পিছনে যে এত অ্যানালাইসিস থাকতে পারে, এত কিছু চিন্তা থাকতে পারে, আই গেস এটা আমাদের যে ভিউয়ার আছে তাদের একটু নতুনভাবে ভাবতে শিখাবে যে মন্ত্রী প্রতিমন্ত্রী কোন জায়গায় অ্যালোকেশনটা ভালো, বা প্রতিমন্ত্রী দেওয়া ঠিক কি ঠিক না, মন্ত্রী দেওয়া ঠিক কি ঠিক না, এই ব্যাপারগুলোর পিছনে যে জাজমেন্টটা, যে কিসের বেসিস আমি ডিসাইড করবো, এটা আই গেস এখন সবাই অনেক ভালো বুঝতে পারবে। সো তোমার কি আর এমনিতে কোনো কিছু, ধরো যে তুমি আগে চিন্তা করে রাখছিলে যে বলবা, মানে বলতে চাও, এরকম কোনো কিছু কি বাকি আছে? যদি বাকি না থাকে আমরা শেষ করে দিব আর কি, আমাদের মোটামুটি সবকিছু শেষ। আমি মানে লাস্ট একটা সমাপনী বক্তব্য টানবো এরপরে। না না ভাই, এখন সমাপনী অনেক তো সমালোচনা করলাম ভাই, মানে জাস্ট আমি লাস্টে একটু 1 মিনিটে যদি বলে দেই, মানে গুড হুম অ্যালোকেশন কি কি হয়েছে বা আমাদের হুম দৃষ্টিতে হুম মোটামুটি ভাবে আমরা কি করতে পারি, মানে কোনটাকে গুড হিসেবে আমি টার্ম দিতে পারি আর কি। মির্জা ফখরুলের অ্যালোকেশন ওয়াজ ভেরি গুড, মানে উনি পার্টির মহাসচিব, ভেটারেন পলিটিশিয়ান, হি ওয়াজ লয়াল টু খালেদা জিয়া টিল দ্য ভেরি এন্ড, পার্টিটাকে ধরে রাখছে। শেখ হাসিনা থেকে ইমেন্স প্রেসার ছিল বিএনপি ছেড়ে যাওয়ার, বিএনপি ভেঙে দেওয়ার, হ্যাঁ, পার্টি থেকে বের হয়ে যাওয়ার, উনি কোনো কিছুতেই হেড ডাউন করেন নাই। হুম হুম। এবং একটা খুবই মজার বিষয় সেটা হচ্ছে বিএনপি ঐতিহাসিকভাবেই তাদের পার্টির মহাসচিবকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেয়। ঠিক আছে। ও মান্নান ভুঁইয়া ছিলেন 2001 থেকে 2006, হি ওয়াজ অলসো এলজিআরডি মিনিস্টার। মির্জা ফখরুল হলেন এলজিআরডি মিনিস্টার। সো মির্জা ফখরুলের উপর আমার হাই হোপস আছে, কারণ সামনে মেয়র নির্বাচন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন, সবগুলো কিন্তু উনাকেই করতে হবে, এবং হুম উনার মিনিস্ট্রি উইল প্লে আ ভেরি ভাইটাল রোল। সো মির্জা ফখরুলের উপর আমরা আস্থা রাখি। আর আমির খুসরোকে তো এক্সপেক্ট করছিলাম ফরেন ফরেন মিনিস্টারশিপ দেওয়া হবে। তো অর্থতেও হি মাইট ডু গুড, কারণ হচ্ছে ওই একই কথা যে বিএনপি থেকে এই গত 17 বছরে অনেক আর্থিক বিষয়ে আমির খুসরো মাহমুদ চৌধুরীকে আমরা মানে ওপিনিয়ন দিতে দেখছি, এবং স্পেশালি আওয়ামী লীগ সরকার বাজেট দেওয়ার পরে বিএনপির প্রতিক্রিয়া কি, এই প্রতিক্রিয়াটা মেইনলি আসতো আমির খুসরো থেকেই, মানে ম্যাক্সিমাম মিডিয়া আমির হুম। খুসরোর ইন্টারভিউ নিত। সো অর্থতে যে উনি একেবারে কাঁচা হবে ব্যাপারটা এরকম না। সো এটা নিয়েও আশাবাদী। স্বরাষ্ট্রতে সালাউদ্দিন ক্যান ডু গুড। সো লেটস সি, উনাকে একটু সময় দেই আমরা, উনি অলরেডি দুই একটা কথা বলছেন, ভালো লাগছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, মানে আই এম ইমপ্রেসড অন এ মিনিস্টার, মানে খুবই ইমপ্রেসড, সেটা হচ্ছে বস্ত্র ও পাট শিল্প ও বাণিজ্য মন্ত্রী হুম খন্দকার আব্দুল মুক্তাদির। হি ইজ এ ভেরি গুড গাই, হ্যাঁ। কারণ হচ্ছে উনার মানে প্রথম দিন, গতকালকে ছিল প্রথম দিন, তো প্রথম দিন অফিস করার পরে উনার সাংবাদিকরা ওনার ইন্টারভিউ নিছে। এন্ড উনি যদি ইন্টারভিউটা আপনি শুনেন, খুবই ওয়েল আর্টিকুলেটেড, টু দা পয়েন্ট। এবং উনি যেহেতু বাণিজ্য মন্ত্রী, উনাকে জিজ্ঞেস করা হয়েছে রমজানে আপনার প্ল্যান কি, বা কিভাবে আমরা কি করবো ইত্যাদি ইত্যাদি। উনি খুব সুন্দর করে বলছে যে আমি আসছি মিনিস্ট্রিতে, দেখছি এই এই আছে, আমরা আশা করি এতটুকু দিয়ে আমরা এতটুকু কাভার দিতে পারবো, এরকম এরকম। হি নোজ হিজ শিট আর কি, এটা হচ্ছে মেইন হুম কথা। হুম। এটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং খন্দকার আব্দুল মুক্তাদির ইজ এ গুড চয়েস, ভেরি গুড চয়েস। এই তো। এখানে তো আর ভাই বলতে গেলে প্রতিমন্ত্রীও আসলে, আছে আই গেস, হ্যাঁ শরীফুল হ্যাঁ আলম। হ্যাঁ, তো উনার উনার আন্ডারে প্রতিমন্ত্রীও দেওয়া হয়েছে। সো স- প্রতিমন্ত্রী, আই গেস হি নিডস এ প্রতিমন্ত্রী, কারণ তাকে তো তিনটা বড় বড় মিনিস্ট্রি দেওয়া হয়েছে। সো হুম হুম প্রতিমন্ত্রী হয়তো উনাকে হেল্প করবে এই কাজে, এটা দরকার ছিল। আর বলতে গেলে ভাই অনেক বলা হয়ে যাবে। জহিরুদ্দিন হুম স্বপনকে নিয়েও কথা ছিল। জহিরুদ্দিন স্বপন হচ্ছে তথ্যমন্ত্রী আমাদের। তো আমি আজকে এই যে এখানে ঘাটতে গিয়ে দেখলাম, হুম। জহিরুদ্দিন স্বপন 1-11 সময় টোটালি অ্যান্টি জিয়া ফ্যামিলি ছিল। সো ওই ওকে। একই কথা মনে করায় দেয় আমাদেরকে যে যারা 2001 থেকে, সরি, 1-11 সময় যারা হচ্ছে একটু সংস্কারপন্থী ছিল, তারা হুম একটা হুম সার্টেন অ্যামাউন্ট অফ টাইম বেল পায় নাই, এবং তারপরে তারা বেল পাওয়া শুরু করে বড় পর্যায়ে যাওয়া শুরু করছে আর কি। তো এই তো। আর শিক্ষামন্ত্রীকে নিয়ে কি বলবো, শিক্ষামন্ত্রীকে নিয়ে 30 সেকেন্ডে শেষ করে দেই। একটু অতি কথানটা বাদ দিতে হবে, ওনার মধ্যে একটা অতি কথন টেন্ডেন্সি দেখা গেছে, বেশি কথা বলে। হুম। ঠিক আছে। হ্যাঁ, উনি তো মানে, লাফালাফিও করে হ্যাঁ। সংসদে শপথ নেওয়ার তো সময়। এবং ওনার পিআর টিমটা একটু চেঞ্জ করতে হবে, পিআর টিমটা যে ফেসবুক পেজ যেটা চালাচ্ছে, যে হুম অ্যাডমিন, তাদেরকে একটু মানে কি বলবো, মানে আরেকটু সচেতন হইতে হবে, আরেকটু ভালো করতে হবে। মানে খুব ক্রিঞ্জ হয়ে যাচ্ছে ওনার প্রেজেন্টেশনটা এখন। কিন্তু মানে বিট, এবং নেক্সটে কিন্তু নেক্সট 10 বছরে কিন্তু জেন আলফাও ভোটার হিসেবে চলে আসবে, আমি যদি ভুল না করে থাকি। হুম হুম। সো হ্যাঁ। জেন আলফাও চলে আসলে তখন কিন্তু আপনার মানে আপনি নিজেকে কি কোন কোন পার্সোনালিটি হিসেবে প্রেজেন্ট করতেছেন ভোটার মাসের সামনে, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করবে ভোটিং এ। সো শিক্ষামন্ত্রীকে অতিকথন বাদ দিতে হবে, আদারওয়াইজ শিক্ষামন্ত্রীকে নিয়ে আশাবাদী, কারণ মানে বাংলাদেশে তো আমাদের মানে বারটা অনেক লো, মানে আমরা যা দেখে আসছি। সো নুরুল ইসলাম নাহিদকে দেখছি, আর হুম হইতেছে কি দীপুমণিকে দেখলাম শিক্ষামন্ত্রী হিসেবে, আর লাস্ট হচ্ছে নওফেল। হুম সো হুম তিনটাই থার্ড ক্লাস শিক্ষামন্ত্রী। সো হুম। এখন দেখি মিলন সাহেব কি করে।
করে, এটা আমি খুব এক্সাইটেড টু সি আর কি সামনে কি হয়। তবে এক্সপেকটেশন হচ্ছে বেশি যেন এক্সপেরিমেন্টেশন করতে না যায়, কারণ হ্যাঁ। জাফর ইকবালের প্রেসক্রিপশনে নাহিদ যে শিক্ষা হুম। ব্যবস্থা চালায় গেল, সেইখানে কিন্তু মানে প্রতিদিনই চেঞ্জ হইতো, মানে আজকে এই হ্যাঁ। পরীক্ষা হবে, কালকে ওই পরীক্ষা হবে না, এইটা বোর্ড পরীক্ষা দিবা, কালকে ওইটা দিবা না। মানে ইভেন হুম। যেমন ধরেন ক্লাস 5 এর সমাপনী পরীক্ষা হুম। যখন শুরু করে, জাফর ইকবাল কলাম লিখছিল এটা তো পরীক্ষা উৎসব, ঠিক আছে, আর যখন হুম। এটা নিয়ে সমালোচনা শুরু হলো বাদ দিতে হবে, তখন জাফর ইকবাল লিখলো যে পরীক্ষার ভারে আমরা শিক্ষার্থীদের ভারাক্রান্ত করে দিচ্ছি, এটা আমাদের উচিত হয় না, এরকম এরকম। তো এই ওভার এক্সপেরিমেন্টেশনটা বন্ধ করতে হবে। আমি আমি অনেক হাই হোপ রাখি মিলন সাহেবের প্রতি। তার কারণ হচ্ছে আমার এখনো চাক্ষুষ মনে আছে যে ওই সময় নকল প্রতিরোধে উনি যেভাবে উঠে পড়ে লাগছিলেন, যে হেলিকপ্টার দিয়ে দিয়ে প্রত্যেকটা কেন্দ্রের ভাই মধ্যে যাওয়া। অনেকে কিন্তু অনেকে কিন্তু বলতেছে যে মানে শুধু নকল প্রতিরোধ করাই শিক্ষা, মানে যারা সমালোচনা করতেছে আর কি, হুম। 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 যে শুধু নকল প্রতিরোধ করাই শিক্ষামন্ত্রীর ক্রেডিট যদি হয়, তাহলে তুমি ভালো শিক্ষামন্ত্রী হইলো না। এইটার এগেনস্ট আমি এই কথা বলবো, কারণ আমার কাছে মনে হয় যে ওই সময় নকল ব্যাপারটা যেই পরিমাণে মানে মহামারীর মতন ছড়াইছিল, ওইটা ওই সময় যারা মনে না রাখছে তারা আসলে জানে না। মানে এখনকার জেনারেশন নকল কি এটা হয়তো ফিলই করতে পারে না। ওই সময়ে আমরা দেখতাম যে নকল জিনিসটা এত বেশি পরিমাণে শিক্ষা ব্যবস্থাটারে ভাইঙা দিতেছিল, যে সত্যি কথা বলতে একদম প্রত্যন্ত অঞ্চলের কোনো একটা গ্রামের মধ্যে কে নকল করতেছে এটা যদি এখন প্রতিমন্ত্রী যা দেখা লাগে, তার মানে এখান থেকে বোঝা যায় কি ডায়ার পরিমাণ খারাপ অবস্থা তখন ছিল। যে নীলফামারীর কোনো একটা গ্রামের মধ্যে যায় হাই স্কুলের মধ্যে হেলিকপ্টার ল্যান্ড করায় তাকে প্রত্যেকটা ইয়াতে যা যা র্যান্ডমলি চেক মারতে হইতেছে যে নকল আনছে কি আনে নাই। সেই সব শিক্ষকদেরকে ভালো হিসেবে ধরা হইতো যারা শিক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রের মধ্যে নকল দেখা লিখতে দেয়। সো বাংলাদেশে তখন নকল জিনিসটাকে এত বেশি নর্মালাইজ করা হয়েছে যে এইটারে যে একটা পপ, এবং ওই সময় এটা ছিল একটা পপুলিস্ট ধারণা। ওই সময় সবাই ভাবতো আচ্ছা ঠিক আছে, নকল যে করতে দিবে সেই মিনিস্টার হয়তো ভালো, তিনি কিন্তু চাইলে সহজ পন্থাটাতেও যাইতে পারতেন। ওই সময় কিন্তু এত সোশ্যাল মিডিয়া ছিল না, এত কেউ সমালোচনার মানুষও ছিল না যে আচ্ছা একটা গোষ্ঠী থাকবে যারা সমালোচনা করবে আচ্ছা ঠিক আছে নকল কেন প্রতিরোধ করতেছে না। ওই সময় কিন্তু বেশিরভাগ মানুষেরই তার জন্য সহজ পন্থা ছিল যে যদি সে নকল করতে দেয় সে হয়তো শিক্ষার্থীদের কাছ থেকে অনেক বাহবা পাবে, আচ্ছা ঠিক আছে শিক্ষামন্ত্রী অনেক ভালো, পাশের হার অনেক বেশি। সে কিন্তু ওই ইজি রাস্তাটাতে হাঁটে নাই, সে কিন্তু একটা কঠিন রাস্তায় নিছে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে সে এই প্রশংসাটা ডিজার্ভ করে, কারণ আমি আসলে সত্যি কথা বলতে ওই সময়টা আমার মাথার মধ্যে খুব আছে। আম, আমি একদম ব্ল্যাটেন্টলি বলতেছি না যে সে খুব ভালো করবে বা সে সামনেও খুব এরকম ইয়ে করবে। আমি ডেফিনেটলি অ্যাগ্রি করি তার সোশ্যাল মিডিয়া টিমের ব্যাপারে যে কথাটা বললাম, পিআর টিমটা আরও চেঞ্জ করতে হবে বা ক্রিঞ্জ কন্টেন্টগুলো আসলে বাদ দিতে হবে। যদিও আমার যে রিল ছিল এটাও তারা শেয়ার দিচ্ছে, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। বাট হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আরো বেশি সিলেক্টিভ হইতে হবে। হ্যাঁ, সো যাই হোক, ববি হাজ্জাজও আছে এখানে প্রতিমন্ত্রী হিসেবে, এবং তার একটা কথা বেশ ভাইরাল হয়েছে যে বাংলাদেশে সবাই পড়তে আসবে, বাংলাদেশ থেকে কেউ বাইরে পড়তে যাবে না। এটা আমার কাছে একটু উইয়ার্ড লাগছে সত্যি কথা বলতে, যে যেহেতু শিক্ষাক্ষেত্রের কথা আসছে আমি এখানে ভালো বলতে পারবো আশা করি, যে মানে এইটা কিন্তু আমাদের কখনো গোল হওয়া উচিত না যে সত্যি কথা বলতে যে এটা হ্যাঁ গোল হবে একটা সার্টেন টাইম পরে, একদম নিয়ার ফিউচারে কি আমাদের এটা গোল হওয়া উচিত যে বাংলাদেশের ইউনিভার্সিটিতে বাইরের, এবং এটা অনেকে জানে না, বাংলাদেশের ইউনিভার্সিটিতে কিন্তু আসলেই আহ, বাইরে থেকে স্টুডেন্ট পড়তে আসে অনেকে। আমি নিজে বুয়েটে আমার ক্লাসমেট ছিল নেপালি। অনেকে আহ, আমি জানি না মেডিকেলের মধ্যে, তারপরে হচ্ছে একজন কোরিয়ান ইউটিউবারই তো আছে মনে হয় এনএসইউতে পড়ে। তারপরে প্যালেস্টাইন থেকেও আমি শুনছি যে মেডিকেলেও এরকম অনেক স্টুডেন্ট থাকতে পারে যারা বাইরে থেকে হ্যাঁ, পড়তে আসে। সো প্যালেস্টাইন থেকে আসে, নেপাল থেকে আসে, নেপাল থেকে কাশ্মীর আসে, থেকে আসে। কাশ্মীর থেকে আসে, রাইট এক্স্যাক্টলি, অনেকে এরকম কিন্তু পড়তে আসে। সো আমার মনে হয় এটা একটা যে তারেক জিয়া সিনড্রোম, যে এক এক জায়গায় যা যেখানে ইপিজেড আছে অলরেডি এখানে ওইখানে যা ভাষণ দিতেছে যে আমরা এখানে একটা ইপিজেড করব, কাইন্ড অফ এরকম হয়ে গেছে আর কি। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, উনি হয়তো উনার গুডউইল থেকেই বলছেন। বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এখন এই জায়গাটাতে বেশি ফোকাস না করে বাংলাদেশের কারেন্ট কারিকুলাম যেটা এটাকে ফার্স্টে ঠিক করতে হবে, যেটা অলরেডি একটা ব্রোকেন পর্যায়ের মধ্যে আছে, বাংলাদেশের পরীক্ষা সিস্টেমগুলোকে ঠিক এবং করতে ভাই হবে। মানে টু বি অনেস্ট আমি না এইগুলাই শুনতে চাইছিলাম ববি হাজ্জাজের মুখে, নট যে হ্যাঁ। এরকম একটা পপুলিস্ট কথা। হ্যাঁ, রাইট মানে রাইট। কারিকুলামের উপর আমরা নজর দিব, বা হুম। কারিকুলামটাকে আমরা রিঅ্যাসেস করব, অথবা ধরেন পরীক্ষাগুলোকে আরো মিনিংফুল করব, এরকম অনেক কিছুই বলা যাইতো, বাট হি চোজ দ্য রং পাথ আর কি। আমার কাছে মনে হয় একটা মন্ত্রীদের আসলে স্পিচ হুম। দেওয়ার ক্ষেত্রে আরো মানে সাবধানী হওয়া উচিত।
হ্যাঁ, একটু পপুলিস্ট হয়ে গেছে আর কি কথাটা। যাই হোক, হ্যাঁ, মানুষ হয়তো এদিক ওইখানে। থেকে মির্জা ফখরুল মানে ফার্স্ট ডে অফিসের পর ম্যাক্সিমাম মন্ত্রী হচ্ছে ইয়া দিছে, মানে ইন্টারভিউ দিছে। সো এদিক থেকে মির্জা ফখরুল আর সালাউদ্দিন ভালো করছে, আর ফ্লপ করছে হচ্ছে সংস্কৃতি মন্ত্রী, পিওর ফ্লপ। হুম। ববি হাজ্জাজ ফ্লপ করছে, পিওর ফ্লপ। ইয়া খুব ধর্মমন্ত্রী খুব ভাইরাল হয়েছে, কারণ সে বলছে যে আমরা জনগণের কামলা। তো এই কথাটা মানুষ খুব খাইছে। মানে বাংলাদেশের কোনো মন্ত্রী, মানে পূর্ণ মন্ত্রী কখনো ওপেন এয়ারে, মানে সরি, অন এয়ারে এটা কখনো বলে নাই যে আমরা জনগণের কামলা। বাট সো তার এগেনস্টে তো আবার এটাও কথা হয়েছে 190 কোটি টাকা ঋণের ব্যাপারটা, যদিও এটার ইয়াতে বলতেছে যে আওয়ামী লীগের কারণে নাকি হয়েছে, বাট এটা এটা কথাটা তো আসছে যে 190 কোটি টাকা ঋণ আছে। হ্যাঁ ভাই, ওটাও আসছে আবার। মানে 2001 থেকে 2006 কিন্তু উনার অনেক বিতর্কিত কাণ্ড 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 কারখানাও যেমন আছে আর কি। দুইটা এক্সাম্পল। তো খুব সম্ভবত, ইফ আই এম নট রং, মানে উনি অ্যান্টি স্টেট এলিমেন্টের সাথে জড়িত ছিল মানে ওকে। ওই সময়। ওকে। সো অ্যান্টি স্টেট এলিমেন্টের সাথে জড়িত থাকার কারণে মানে উনাকে নিয়ে বেশ কিছু দূতাবাসের ইয়া ছিল, মানে অবজারভেশন ছিল, এগুলা ওকে। উইকিলিক্সে আসছে। সো এটা উনাকে দেওয়াটা উচিত হয়েছে কি হয় না, মানে আমি জানি না। যে জিনিসটা আমি, মানে আমি পার্সোনালি ঘোরতর বিরোধী, সেটা হচ্ছে অতিরিক্ত বুড়া মানুষকে মিনিস্ট্রিতে দেওয়া। মানে এটা হুম। আমার কাছে ভাল লাগে না। মানে উনি দেখলাম শপথ অনুষ্ঠানের দিন নামাজ পড়তেছে। উনি তো ইয়া দিয়ে হাঁটে, ওয়াকিং স্টিক দিয়ে হাঁটে। তো উনি দেখলাম নামাজ পড়তেছে, সেজদায় যাচ্ছে, সেজদা থেকে উঠতে পারে না। ঠিক আছে, অনেক কষ্টে 5 মিনিট ধরে ধরে সেজদা থেকে উঠলো। তো যার ফিজিক্যাল ফিটনেসই নাই, মানে বয়সের কারণে, তাকে কেন আমরা মিনিস্টারিয়াল পজিশনে দিব? এবং এটা না, ইয়াতেও শেখ হাসিনাও করছিল ধর্ম মন্ত্রণালয় নিয়ে। সেটা হচ্ছে হুম। মাইমিন সিং এর একজন খুবই প্রখ্যাত আওয়ামী লীগ নেতা ছিল, অধ্যক্ষ মতিউর রহমান। তাকে দিয়ে রাখছিল হচ্ছে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে। এবং উনি হচ্ছে সংসদে ঘুমায় যাইতো, উনার মুখ দিয়ে লালা পড়তো, উনি কথা বললে তোতলায় যাইতো। মানে আমরা এই ধরনের ধর্মমন্ত্রী দেখে আসছি, আমাদের অবস্থা মানে বারটা কত লো বুঝেন আর কি। হুম। সো সেই জায়গায়ও দেখলাম তারেক জিয়া অনেক বর্ষিয়ান একজন মানুষকে চুজ করলো। সেখানে কিন্তু আরো প্র্যাগমেটিক মানুষ দেওয়া যেত, কারণ ধর্মমন্ত্রীর থেকে যদি, ধর্মমন্ত্রী ইজ দ্য পার্সন যে হচ্ছে সৌহার্দ্য এবং সম্প্রীতির বার্তাটা দিবে, যে আমাদের হুম। রিলিজিয়াস কোএক্সিস্টেন্সটা ইম্পর্টেন্ট। তো আই ডোন্ট থিঙ্ক যে কায়কোবাদ এটা দিবে কিনা, বা ওই ধরনের পার্সোনালিটি ওরা দেখাইতে পারবে কিনা। ইটস ভেরি, কি বলবো, মানে আশাবাদী না আর কি। এটা নিয়ে ধর্মমন্ত্রীর থেকে এক্সপেকটেশন অনেক বেশি আর কি। ওকে, সো আই গেস আমরা মন্ত্রণালয় যতটা পারা যায় কাভার করছি, এবং বাংলাদেশের ইউটিউবে মনে হয় বাংলাদেশের কারেন্ট মন্ত্রণালয় নিয়ে এত ডিটেইল ডিসকাশন ডিটেইলস আলোচনা হয়নি। এখন এখন পর্যন্ত আমি হয় নাই। ভাই একটা অনুমতি দিলে একটা জিনিস দেখাই, অবশ্যই। সেটা হচ্ছে অভয় দিলে খালেদ মহিউদ্দিনের মতন লিডার যদি একটু অভয় দিলে, অভয় না দিতেন। না, এটা ভালো জিনিস, এটা কঠিন কোশ্চেন না। হ্যাঁ। এটা হচ্ছে ভাই, বিচিত্রা ম্যাগাজিন আছে না বাংলাদেশের, হ্যাঁ। পলিটিক্যাল হিস্ট্রি যারা গবেষণা করে আর কি, তাদের জন্য বিচিত্রা ম্যাগাজিনটা হচ্ছে একটা গোল্ড মাইন। হুম। হুম। বিচিত্রার যে প্রেজেন্টেশন গুলা, তাদের যে পলিটিক্যাল স্টোরি কভার করা, ইটস আ ভেরি গুড জিনিস আর কি। তো আহ 1992 সালের যে বর্ষপত্রটা ছিল, 1992, তাদের যে শেষ কাভারটা ছিল সেটা হচ্ছে আমার হাতে। এবং এখানে তারা হচ্ছে খালেদা জিয়াকে তাদের কাভার করছে আর কি। হ্যাঁ, হুম। এটার কারণ হচ্ছে 91-এ গভর্নমেন্ট ফর্ম করার পর 92 পর্যন্ত এই যে টাইম ফ্রেমটা, দে ওয়ার ভেরি মাচ প্লিজড উইথ হাউ খালেদা জিয়া গভর্ন দ্য কান্ট্রি। ক্যাবিনেট নিয়ে প্লিজড ছিল। যে ওই সময় ভাই আপনি জানেন কিনা, একটা বড় সাইক্লোন হয়েছিল 1991, বিশাল বড় ঘূর্ণিঝড় হয়েছিল, অপারেশন কি জানি সি অ্যাঞ্জেল করছিল আর কি, আমেরিকান নেভি এসে, তো ইত্যাদি। তো এটা উনি যেভাবে ট্যাকেল দিছে, উনি যেভাবে একটা নিউ ডেমোক্রেটিক গভর্নেন্সের দিকে গেছে, এগুলা খুব পছন্দ ছিল আর কি, মানে পছন্দ হয়েছে। সো আই থিঙ্ক হোপফুলি, মানে আমার এক্সপেকটেশন হচ্ছে যে, বিচিত্রা তো আর এখন আসে না। যদি বিচিত্রা হয়তো নেক্সট ইয়ার 2027 সালের বিচিত্রা আসতো কখনো, তারেক জিয়াকে নিয়ে হয়তো আমরা এরকম কিছু একটা দেখতে পারবো, এটা আমার এক্সপেকটেশন। হোপফুলি তারেক জিয়া এই এক্সপেকটেশন থেকে লিভ আপ করবে আর কি। লেটস প্রে ফর দ্যাট। অর টোটালি 180 ডিগ্রি কিছু একটা, যে তারেক হ্যাঁ, জিয়ার কোনো 100, একটা এটা ক্যারিকেচার আমি আপনাকে, যেটা খুব হ্যাঁ বাজে আমি আরেকটা দেখাই, হইতেও পারে। আরেকটা দেখাই আপনাকে, যদি ইয়া করি। তো অনেকগুলা ইয়াতে আছে যে খালেদা জিয়া কি করবেন এরকম একটা লেখা আছে, বুঝছেন? হুম। মানে আমার কাছে একটা ম্যাগাজিন আছে, যে ম্যাগাজিনে এরকম দেওয়া হচ্ছে খালেদা জিয়া এখন কি করবেন। তো এই যে, এটা হচ্ছে সাপ্তাহিক পূর্ণিমা, ঠিক আছে? তো হুম। এই ম্যাগাজিনটাতে আপনি দেখতে পাচ্ছেন, এখানে বলতেছে খালেদা জিয়া এখন কি করবেন। এবং এটার ইনার স্টোরিটা হচ্ছে এরকম যে, মানে এত কষ্ট হয়ে যাচ্ছে সরকার পরিচালনা করতে গিয়ে, এত চ্যালেঞ্জ, মানে
কি বলে এটাকে, যে খাবি হিমশিম খাওয়া, খাচ্ছে। হিমশিম খাওয়া, হ্যাঁ, হ্যাঁ। খাবি খাওয়া। খাবি খাচ্ছে। হোপফুলি তারেক জিয়াকে নিয়ে আমরা এই ধরনের কোনো কাভার দেখবো না আমরা। হুম। এই বিচিত্রা ম্যাগাজিনের মতোই তারেক জিয়াকে নিয়ে হয়তো কোনো ভালো কাভার দেখবো আর কি। যে মানে ইট ক্যান বি বোথ আর কি, আইদার পূর্ণিমার মতো এরকম অথবা বিচিত্রা ম্যাগাজিনের মতো এরকম। তো জানি না, দেখা যাক। সাফওয়ান যে ম্যাগাজিনের কালেকশন গুলো দেখাইতেছে, এটা কাইন্ড অফ সাফওয়ানের এমন একটা শো অফ যেটা সে ডিজার্ভ করে দেখানো, কারণ এইরকম কালেকশন আসলে কোনো মানুষের কাছে এত রেয়ার কালেকশন গুলো আছে কিনা জানি না। ইভেন আমি সাফওয়ানকে ওই দিন জিজ্ঞেস করতেছিলাম যে আমার এহসানুল হক মিলন সম্পর্কে কিছু ইনফরমেশন কালেক্ট করা লাগবে যেটা অনলাইনে একদমই অ্যাভেলেবল না। আমি মনে হয় ডেইলি স্টারে 2004 সালের একটা কোনো একটা আর্টিকেল কোনোভাবে ওয়েবে আছে, এটা পাইছিলাম। সাফওয়ান তখন বলছিল যে ভাই এগুলোর আসলে হার্ড কপি ছাড়া অনলাইন এডিশন পাওয়া পসিবল না। ঢাকা ভার্সিটির আর্কাইভ আছে, ওইখানে যে আপনি চাইলে দেখতে পারেন। এখন আমি তো আর বাংলাদেশেই নাই, সো আমি এটা দেখার সুযোগ তো নাই। আর এখানে বাট আরেকটা মজার জিনিস একটু ফ্লেক্স করি, হ্যাঁ, যেহেতু সুযোগ এই তো, দিচ্ছেন। এই তো। এটা আমি, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এটা কালেক্ট করছি। এটাও বিচিত্রার, হ্যাঁ। বিচিত্রা 1994 সালের, হ্যাঁ। ওয়াও। ঠিক আছে, বিচিত্রা ওকে। ম্যাগাজিন 1994 সালের রিয়েল এডিশন যেটা, সেটা। এবং এটা এখানে হচ্ছে ব্রাজিলের প্রমাণ। নাম লেখা কেন? ওই যে ওয়ার্ল্ড কাপের। ও, আচ্ছা। আচ্ছা, না ব্রাজিল ঠিক আছে ভাই, কিন্তু নিচের ছবিটা আমি জানি না দেখতে বিভ্রান্ত পারতেছেন কিনা। বিরোধী, ও, হিস্ট্রিক্যাল ছবি সেটা। শেখ হাসিনার খালেদা যে হ্যাঁ, একসাথে, রাইট? না না, শেখ হাসিনা আর মতিউর রহমান ও, নিজামী এক মতিউর টেবিলে। রহমান নিজামী একসাথে, ও মাই গড, হ্যাঁ এটা তো সেই তো হিস্ট্রিক্যাল ছবি। এই সেই ঐতিহাসিক ছবি, এবং এখানে হচ্ছে ডিটেইলে লেখা আছে যে আসলে আওয়ামী লীগ আর জামাতের ইয়া সম্পর্কে, হ্যাঁ। মানে তাদের আঁতাত সম্পর্কে। এবং এটা মানে অনেক কষ্টে কালেক্ট করার, মানে এটা উদ্দেশ্যটাই ছিল যেন এই অ্যাকচুয়াল ছবিটা আর কি আমার কাছে থাকে। হুম। আসলে যারা জানেন না, মানে আওয়ামী লীগ কিন্তু জামাতের সাথে জোট করছিল, এবং আওয়ামী লীগ যেখানে সবসময় ধর্ম নিরপেক্ষতার একটা ঝান্ডা তাদের থাকে, সেই জায়গায় ভাই জামাতের এই সাথে ঠিকই ছবিটা, তারা। হ্যাঁ। হ্যাঁ এই ছবিটা ইটসেলফ এনাফ। আপনি এক হ্যাঁ। টেবিলে বসে বিএনপির বিরোধিতা করতেছেন, মানে দিস ইটসেলফ ইজ হ্যাঁ। এনাফ টু প্রুভ দ্য পয়েন্ট আর কি। রাইট, 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 এক্স্যাক্টলি। মানে সেখানে মানে নিজেদের একটা ফিলোসফির পুরাপুরি বাইরের একটা দল জামাতের সাথে জোট করে, যেটা আমরা এখন কাইন্ড অফ এনসিপির ক্ষেত্রে আমরা হয়তো বা একই অভিযোগটা করতে পারি, যেটা অনেকের স্বপ্নভঙ্গ করছে এনসিপিকে নিয়ে অনেকের, আমাদের অনেক আশা ছিল, ভরসা ছিল, যে জায়গায় এখন জামাতের সাথে জোটার কারণে আই গেস অনেক জায়গা থেকে তারা ভোট হারাইছে, আবার অনেক জায়গাতে তাদের লাভও হয়েছে। সাপোজ শাপলাগুলিতে আমাদের ঢাকা 9 আসনে এত ভোট তো পড়তো না যদি না তারা জামাতের সাথে জোট করতো, সো জামাতের সবগুলো ভোট তাদের কাছে গেছে। সো যেটাই হোক, সাফওয়ান, আর কোনো কিছু লাস্ট কোনো কিছু যদি বলার থাকে? কারণ আমার কাছে মনে হয় এটা একটা খুব ভালো একটা ভিডিও হয়েছে, এবং যারা আসলেই জানতে চায় যে মন্ত্রিসভা কিরকম হয়েছে তাদের জন্য আহ, খুবই রিসোর্সফুল, আমি বলবো এই ওয়ার্ডটা ইউজ করবো, খুবই রিসোর্সফুল একটা কন্টেন্ট হবে। সো থ্যাংক ইউ সাফওয়ানকে এত ডিটেইলে সবকিছু পড়াশোনা করে আমাদেরকে এত কিছু ভাই জানানোর আরেকটা জন্য। এন্ডিং দিয়ে দেই, এন্ডিং অবশ্যই, দিয়ে দেই। এটা অবশ্যই। হচ্ছে এন্ডিং এর জন্য এটা আমি রাখছিলাম। কোটি কোটি এটা বই হচ্ছে সাফওয়ানের কাছে, মোটা মোটা কোটি কোটি বই, মহিউদ্দিন এই তো। আহমেদের খালেদা বই থেকে, খুব হ্যাঁ। রেফারেন্সড একটা বই। এখানে হচ্ছে এটা কথা বলছে, সেটা হচ্ছে 18ই অক্টোবর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদন থেকে জানা যায় বাংলাদেশ টানা 5বারের মতো দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। 159টা দেশের মধ্যে বাংলাদেশ আফ্রিকার দেশ চাঁদের সঙ্গে শীর্ষ অবস্থানে রয়েছে। শেখ হাসিনা সরকারের শেষ বছরে বাংলাদেশ এই লজ্জায় পড়েছিল। 2001 সালে খালেদা জিয়া সরকার গঠন করার পর অবস্থা বদলায়নি। প্রত্যেক বছরই টিআইবির বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশকে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে দেখা যায়। ঠিক আছে। সো এই কথাটা আমাদের একটু, মানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমি আশা করি বিএনপি মাথায় রাখবে। ডক্টর জাহেদ হচ্ছে উপদেষ্টা হয়েছে তো প্রধানমন্ত্রীর, হুম। প্রতিমন্ত্রী পদমর্যাদা, ইফ আই এম নট রং। হুম। হুম। ডক্টর প্রতিমন্ত্রী। জাহেদের একটা ডিফেন্স, হ্যাঁ, ডক্টর জাহেদের একটা ডিফেন্স দেখছিলাম যে ওই সময় নাকি মানে দুর্নীতির মানে সূচক গুলা নিয়ে অনেক প্রবলেমেটিক ছিল, এবং হ্যাঁ, ওইটা আসলে বলে যে ওই যেটা কি বিএনপি এটা। পারসেপশন ইন্ডেক্স, মানে হচ্ছে মানুষ কিরকম পারসেপশন নিতেছে তার উপরে বেস করে, এবং সাথে সাথে ওই সময় নাকি হুম অনেক দেশকে ইনক্লুড করা হয় নাই। মানে যেটা বলা হয় যে অনেক দেশ, অনেক মানে বাংলাদেশের চেয়ে অনেক খারাপ খারাপ দুর্নীতিগ্রস্ত দেশ ছিল, কিন্তু ওদেরকে এই টিআই, যেটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, খুব সম্ভবত এটা টিআই বি না, মানে এটা খুব সম্ভবত প্রতিবেদন এটা করে হচ্ছে, র্যাঙ্কিংটা করে টিআই, যেটা ট্রান্সপারেন্সি হুম ইন্টারন্যাশনাল। হুম হুম তো ওরা হচ্ছে যে হুম ওই দেশগুলোকে ইনক্লুড করে নাই। কিন্তু যে র্যাঙ্কিং যেটা, ওটা নাকি হচ্ছে 2002-এর পর থেকে আস্তে আস্তে ইমপ্রুভ করছে। মানে যদিও বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু র্যাঙ্কিং ইমপ্রুভ করছে, এটা বলা এক্স্যাক্টলি, হয়েছে আর কি। বাট এটা কিন্তু ডিনাই করা যাবে না যে আসলে করাপশন হয় নাই, ঠিক হ্যাঁ, আছে। তাই ডেফিনেটলি, এটা ডেফিনেটলি, আমাদের, এটা তো ডেফিনেটলি। এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আর আরেকটা যদি অভয় দেন, একটা গ্রাফিক্যাল ছবি দেখাই। সেটা হ্যাঁ। হচ্ছে আমরা বিএনপি সরকারের আমলে কিন্তু, মানে যতই থাকুক, মানে কি বলে এটাকে,
এটা নিয়ে নানা মত, নানা ব্যাখ্যা, নানা জিও পলিটিক্যাল অ্যানালাইসিস ইত্যাদি যাই থাকুক, যে সাধারণ মানুষ হিসাবে আমরা যারা এত ব্যাখ্যা বুঝি না, এত পলিটিক্যাল অ্যানালাইসিস বুঝি না, তাদের জন্য কিন্তু আসলে টেরোরিজম বা জঙ্গিবাদ খুবই ভয়াবহ একটা জিনিস। হুম মানে আমি চাবো না যে আসলে কোথাও গেলে আমার উপর বোমা হামলার একটা হুম আশঙ্কা থাকুক, তাই না? আমরা হুম কখনোই হুম চাই না যে বাংলাদেশে আরেকটা হলি আর্টিজান হোক, হুম বা বাংলাদেশে আবার এতগুলা জেলায় বোমা হামলা হোক, ঠিক আছে? হুম, সো আমরা মানে নেক্সট কোন মানে বিএনপি এই সরকারের আমলে আশা করি বাংলা ভাইয়ের মতো কাউকে দেখতে পারবো না। এটা আমাদের অবশ্যই। একটা ইয়া থাকবে, প্রত্যাশা অলসো থাকবে বিএনপি শায়েখ সরকারের আব্দুর প্রতি। রহমান ছিল তখন। হ্যাঁ, এবং এই টাইপের এই ছবিটা দেখা যাচ্ছে কিনা জানি না, হ্যাঁ হ্যাঁ। মানুষকে মেরে গাছে হুম উল্টা করে ঝুলায় রাখা যে হয়তো আর হুম কি। তো এই টাইপের দৃশ্য আমরা দেখতে চাই না। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই প্রত্যাশাটা থাকবে যে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে 2001 থেকে 2006 এর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে পারফরমেন্স ছিল তার চেয়ে ভালো পারফর্ম করবেন উনি। আর অতিকথন করবে না, এবং মোস্ট ইম্পর্টেন্টলি লুকিং ফর শত্রুজ এর মতো পপুলিস্ট কথা হুম। না বলে অ্যাকচুয়াল কাজ করতে হবে আর কি, দেখাইতে হবে যে এভাবে এভাবে ফাংশন করতেছি আমরা। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট লুৎফুজ্জামান বাবরের মন্ত্রিসভায় না থাকা? এটা নিয়ে তিনটা লেয়ার আছে আসলে ভাই। লুৎফুজ্জামান বাবর, এক হচ্ছে নেত্রকোনার মানুষ তারা খুব পিসড অফ যে লুৎফুজ্জামান বাবর ইজ ভেরি পপুলার দেয়ার, হুম তাদেরকে মানে তাদের রিপ্রেজেন্টেশন হয় নাই মন্ত্রিসভায় তাদের কথা, এবং তারা লোকাল বিএনপি যারা তারা খুব পিসড অফ এটা নিয়ে। এক নাম্বার লেয়ার। দুই নাম্বার লেয়ার হচ্ছে অ্যাজ এ পারফর্মিং হোম স্টেট মিনিস্টার ফর হোম অ্যাফেয়ার্স, উনার পারফরমেন্সকে তো 10-এ 10 বা 10-এ 9 দেওয়ার তো সুযোগ নাই, এটা বাস্তবতা। হুম উনার পারফরমেন্স খুবই মানে 7-6 এর নিচে এরকমই, ঠিক আছে? এবং লুৎফুজ্জামান বাবর কিন্তু মনে করেন তার আমলেই কিন্তু মানে একটা সার্টেন পয়েন্টে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে, এবং এটা মানে বলতে গেলে বাংলাদেশে পলিটিক্স অবজার্ভ করে এরকম অনেকেই বলছে যে বিএনপি সরকারের আমলে খুব সম্ভবত 2004-এর দিকে মানে একটা সন্ত্রাসের একটা টিপিং পয়েন্ট ছিল 3-4-এর দিকে, যখন অপারেশন ক্লিন হার্ট করা হয়, হুম হুম এবং তারপরে গিয়ে 4-এর শেষের দিকে গিয়ে আরো অবস্থা খারাপ হয়, এটা ছিল টিপিং পয়েন্ট। তো এই টিপিং পয়েন্ট তো আমরা তাদেরই মন্ত্রিত্বের সময় দেখছি, যদিও পরবর্তীতে র্যাব তৈরি করা হয়, হুম আহ আহ, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়, সেগুলোও দেখছি। সো আমি মনে করি যে আসলে মানে বাবর আরো ভালো করতে পারতো, কিন্তু সেই ভালোটা করে নাই, এবং এটা আমাদের একটু অ্যাডমিট করা দরকার আসলে। এটা 2 নাম্বার লেয়ার। আর 3 নাম্বার লেয়ার হচ্ছে মানে এখন যদি তাকে আমি মিনিস্ট্রিতে দিতাম বা কোথাও দিতাম, এটা খুব কেউ কেউ এটাকে খুব পপুলিস্ট বলতো যে আসলে মানে খুব একটা হুম কোনো একটা পোর্টফোলিওতে ভালো করার চাইতে মানে ওইটা বিবেচনায় দেওয়ার চাইতে ওনাকে যদি দেই, এটা আসলে একটা পপুলিস্ট বিবেচনা হইতো। কারণ আপনি 43টা মিনিস্ট্রি আছে, এখন 43টা মিনিস্ট্রির কোনটাকে আপনি বাবরের সাথে কোয়েনসাইড করতে হুম। পারবেন? আমি তো পারতেছি না কোনোটাকে কোয়েনসাইড স্বরাষ্ট্র করার। যেটা ছিল আগেই, প্রতিমন্ত্রী তো নাই। হ্যাঁ, এখন এখন আরেকটা আরেকটা জিনিসের উপর আমরা ওয়েট করতে পারি যে মন্ত্রিসভা কিন্তু রদবদলও হয়, আবার হুম ইয়াও হুম হয়, মানে এক্সটেন্ডও করে অথবা সংকুচিতও হয়। সো তারেক জিয়া মিড টার্মে গিয়ে মানে টার্মের মিডিলে গিয়ে এরকম করে কিনা সেটা হুম ইজ হুম। এ কিউরিওসিটি আর কি, আমার দেখার বিষয় যে কিছু করে কিনা। কারণ অলরেডি রদবদল হইলে দেখলাম এটা কত সালে হইতে পারে? শেখ হাসিনা যেমন একেবারে শেষের দিকে রদবদল করতো, কোনো রদবদল হইলে লাস্টের 1 বছর, লাস্টের 1.5 বছর এরকম আর হুম কি, ঠিক আছে? আর শুরুর দিকে যদি রদবদল করা হয়, বা বাংলাদেশের ট্রেডিশন হচ্ছে মোটামুটি শুরুর 7-8 মাসের মধ্যেই একটা রদবদল বা এক্সটেনশন করা হয় আর কি। মানে হুম অনেক মন্ত্রণালয় ছেড়ে দেওয়া হয়, মন্ত্রী সুইচ করা হয়, ইত্যাদি ইত্যাদি। আর যে অবস্থা দেখলাম সেটাতে হচ্ছে, আপনি কি আমি আশাবাদী কিনা আমি জানি না, যে রবিউলের কথা নিয়ে কিন্তু অলরেডি লাইক হিউজ অ্যামাউন্ট অফ ব্যাকল্যাশ অনলাইনে, হুম হুম তার হুম যে চাঁদাবাজির কথাটা নিয়ে। হুম হুম। বাট ইন্টারিমের সময় স্বরাষ্ট্র উপদেষ্টাকেও পদত্যাগ করতে হয় নাই। হ্যাঁ। আমার মনে হয় না যে এই সড়ক মন্ত্রীকেও পদত্যাগ করতে হবে, কারণ আমি আগে ছোটবেলায় মানে মানে আরো ইয়াঙ্গার এই যে হুম চিন্তা করতাম যে আসলে পদত্যাগ কেন করায় না আসলে। হুম পরে হুম এখন এসে রিয়েলাইজ করি যে আসলে যে আপনি যদি পদত্যাগ করেন, এটা মেসেজ দেয় যে আপনার আন্ডারে আপনারই এক কর্মচারী খুব খারাপ কাজ করছে, আপনি হুম সেটা মেনে নিতেছেন, এবং হুম আপনি খারাপ কাজ যে হয়েছে সেটাও অ্যাডমিট করে ফেলতেছেন, বা ল্যাপস যে হয়েছে এটাও অ্যাডমিট করে ফেলতেছেন। সো এটা অ্যাডমিট করাটা আপনার উইকনেসের পরিচায়ক। আপনি কেন এটা করবেন, পদত্যাগ হুম কেন করাবেন? তো আমি মনে করি না যে রবিউলের পদত্যাগ হবে বা রবিউলকে সুইচ করা হবে বা তার ডিমোশন হবে, এটা খুব সহসা হচ্ছে বলে মনে করতেছি না। গ্রেট গ্রেট গ্রেট। সো সবাইকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এতক্ষণ ধরে এত গুরুগম্ভীর আলাপ শুনছেন। আমরা আশা করি যতটা পারা যায় সহজভাবে কথা বলার চেষ্টা করা হয়েছে, এবং যে জিনিসগুলোর আসলে একটু বেশি ব্যাখ্যা দরকার লাগে সেই জিনিসগুলোকে বলা হয়েছে, এবং আম, আমরা
মেইন স্ট্রিম মিডিয়া যেখানে বিএনপির সমালোচনা করতে পারে না বা বর্তমান সরকারের সমালোচনা করতে পারে না, সেই জায়গায় আমরা যথেষ্ট সমালোচনা করার চেষ্টা করছি, যেই জায়গাগুলো থেকে হয়তো বর্তমান সরকারেরও অনেক কিছু টেক অ্যাওয়ে আছে, এবং এগুলো নিয়ে যদি পরবর্তীতে তারা কিছুটাও সংশোধন করতে পারে, আই গেস এটা বাংলাদেশের জন্যই ওভারঅল ভালো হবে। সো সাফওয়ানকে অনেক 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 বেশি ধন্যবাদ। আমি যেটা আগেই বলছিলাম যে সাফওয়ানের পরিচয় আসলে আমার আলাদাভাবে ইন্ট্রোডিউস করা দেওয়ার কিছু নাই, ওর আলোচনাই হবে ওর মেইন ইন্ট্রোডাকশন। সো আশা করি এই আলোচনার পরে তাকে আর আলাদাভাবে আমাদের পরিচয় করা দেওয়ার দরকার নাই। সো অ্যাজ আ পলিটিক্যাল অবজারভার বা হচ্ছে, আমি জানি না সাফনের কি ট্যাগ দিতে নিজেকে পছন্দ করে, বাট বাংলাদেশের হিস্ট্রি বলি বা ইন্টারন্যাশনাল, সে বলে যে তার হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স বা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে তার হচ্ছে বেশি বড় আগ্রহের জায়গা, বাট সে বাংলাদেশের হিস্ট্রি নিয়ে যে পরিমাণ অ্যানালাইসিস করে আমার কাছে এটাও কম স্ট্রেংথের জায়গা মনে হয় না। সো সাফনকে অনেক অনেক বেশি ধন্যবাদ। সাফন যদি লাস্ট কিছু বলতে চায় তারপর আমরা জাস্ট শেষ করে দিব। লাস্ট হচ্ছে বিএনপি সরকারের কাছে প্রত্যাশা অনেক, প্রত্যাশা যেন পূরণ করতে পারে এটাই হচ্ছে মানে চাওয়া, এবং এই মন্ত্রীদের একটু চেক এন্ড ব্যালেন্সে রাখতে হবে, আমরাও রাখবো ইনশাল্লাহ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে কথা বলতে দিতে হবে, এটার কোনো হুম বিকল্প নাই, আমাদেরকে কথা বলতে দিতে হবে। ইভেন ইফ আমি আপনার ডাই হার্ড সাপোর্টার হয়ে থাকি, ইভেন হুম ইফ আমি আপনাকে এই ভোটের সময় ভোট করে থাকি, তারপরও আমি আপনার সবচেয়ে ক্ষুরধার সমালোচনা করব, এটার যেন আপনি বন্দোবস্ত করেন আমার জন্য আর কি। দ্যাটস অল। ডেফিনেটলি ডেফিনেটলি সাফওয়ানের চোখ পুরো ঘুমে ঢুলো ঢুলো করতেছে, ও একটু পরে হয়তো সেহরি খাবে। আমি ওরে ঘুম না ঘুমাইতে দিয়ে আটকায় রাখছি, আলে সত্যি কথা বলতে আমার এখানে এখন সকাল, আমি খুব প্যারামুক্ত জায়গায় আছি। বাট সাফওয়ান অনেক অনেক ধন্যবাদ, তুমি এখন ঘুমাইতে যেতে পারো। সবাইকে অনেক ধন্যবাদ আজকে থাকার জন্য। আমি এরকম আরো অনেক লাইভ নিয়ে আসার চেষ্টা করব, আরো রিসোর্সফুল মানুষজনের সাথে, যাতে কারেন্ট টপিকে আমরা সবচেয়ে রিসোর্সফুল একটা কন্টেন্ট পাই এবং এটা একটা কাইন্ড অফ একটা বেঞ্চমার্ক বা রেফারেন্স হয়ে থাকে সবার জন্য। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।